ওকে। আচ্ছা, গতদিন তো ফার্স্ট ক্লাস ছিল। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে বা কোনো ইমপ্রেশন? ক্লাসটা কি মোটামুটি বুঝতে পারছেন আপনারা? অনলাইন তো একটু চ্যালেঞ্জটা বেশি আর কি। কারো কোনো ইয়েস কোনো স্যার, কালকে ক্লাসটা খুব ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে। বুঝছি স্যার। বুঝছেন, ঠিক আছে, কিন্তু কারো যদি কোনো নেগেটিভ ভাবে কিছু বলার থাকে, যে নেগেটিভ মিনস মানে আরেকটু ইমপ্রুভ বা আরেকটা কোনো একটা কিছু চাচ্ছেন যে স্যার একটু স্লো যাওয়া বা ব্যাপার, এরকম কোনো সাজেশন থাকলে আমাকে একটু বলেন। কারণ অনলাইনে বেসিক্যালি রিডিং ক্লাস এইটাই প্রথম নেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অনলাইনে তো আমরা শুরু করলাম কেবল, সো এই জন্যই অনলাইনে এটা তো প্রথম আমাদের জন্য একটা মানে আইএলটিএস এর জন্য অভিজ্ঞতা প্রথম আর কি, ঠিক আছে। অফলাইন তো আমরা সবসময় নেওয়া হয়েছে, কিন্তু অনলাইনটা আসলে একটু টাফ হয়ে যায়। অনলাইনটা কেন টাফ হয়ে যায়? বিকজ আপনাদের স্টুডেন্টদের মধ্যে অনেকে একটা জিনিস বুঝতে চান না, যে ইউটিউবে নাটক দেখা আর একটা ক্লাস করার মধ্যে অনেক পার্থক্য আছে। আমাদের নাটক দেখার সময় আমরা রিল্যাক্স ভাবে থাকতে পারবো, চোখ বন্ধ করে অনেক সময় অনেক দৃশ্য শুনেই বুঝে ফেলতে পারবো। কিন্তু এখানে অনলাইনে অ্যাক্টিভলি আপনাকে ক্লাস করতে হবে, চেয়ার টেবিলে বসে করতে হবে, খাতা কলম থাকতে হবে। হ্যাঁ, তো ওই জিনিসগুলো রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল না করলে না, আমি আমার এন্ড থেকে যত কিছুই করি না কেন, এটা কিন্তু আসলে টাফ হয়ে যায়। ঠিক আছে, ওকে। সো এই জন্যই মানে আপনাদের সাইড থেকেও কিছু অ্যাক্টিভিটি থাকতে হবে বা কন্ট্রিবিউশন থাকতে হবে, তখন ক্লাসটা আপনার জন্য ইফেক্টিভ হবে। আমি আপনাদেরকে একটা অভিজ্ঞতা বলেছিলাম কিনা জানি না, আপনাদের মধ্যে মানে শেয়ার করেছিলাম কিনা, হয়তো শুরুর দিকে বলেছিলাম। আমি একই ওয়ার্কশপ দুইবার করেছি অনলাইন। ঠিক আছে, কোনো একজন স্যারের একটা ওয়ার্কশপ দুইবার করেছি। হ্যাঁ, প্রথমবার যখন করেছিলাম আমি আউট অফ হোম ছিলাম, সামহাও আমাকে বাধ্য হয়ে বের হতে হয়েছিল। আমি ভাবছিলাম যে আমি হয়তো অনলাইনে, এটা অনেক আগের কথা বলছি, আমি হয়তো হেডফোনে শুনে কিছুটা আমি বুঝতেছিলাম যে ইফেক্টিভ হবে না, বাট কিছু হইলেও আমার কাছে কাজের লাগবে। কিন্তু আমি দেখলাম যে একটা পর্যায়ে আমি খেয়ে হারাই ফেলছি। হ্যাঁ, পথের মধ্যে আমি বাইকও চালাচ্ছি, শুনতেছি, এরকম একটা অবস্থা। তো ওখান থেকে বুঝলাম আর কি, যে আসলে ক্লাসরুম তো ক্লাসরুম, ঠিক আছে। পরে আমি সেম ওয়ার্কশপটা যখন পরবর্তীতে ঘরের মধ্যে বসে একদম স্টাডি মুডে করেছি, ওয়ান্ডারফুল লেগেছে। ঠিক আছে, আমি জানি যে একই ওয়ার্কশপ ছিল, উনি এই ওয়ার্কশপটা ফ্রিকোয়েন্টলি নেয় আর কি। যাক, হোয়াট এভার, তো আমি এটাই বলছিলাম যে আসলে আমার সাইড থেকে আমার যদি কোনো ফল থাকে, তাহলে কিন্তু আমি একটা ক্লাসের অনেক ভালো কিছু নিতে পারবো না। হ্যাঁ, তো আপনার এই জিনিসটা খেয়াল রাখবেন। আপনার শরীর খারাপ, মন খারাপ, বাট হাবি যাবি, সো জোর করে ক্লাস করার দরকার নেই, রেকর্ডিং তো দিব। কিন্তু চেষ্টা করবেন ক্লাসের আগে সবকিছু ঠিক রাখতে, নিজেকে ফিট রাখতে, মানসিকভাবে, শারীরিকভাবে, ঠিক আছে, যাতে আমরা ক্লাস থেকে ইফেক্টিভলি করতে পারি। ওকে, তাহলে আমার মনে হয় যে আজকে যারা আসার আমরা সবাই চলে এসেছি, আমরা এখন ক্লাসটা শুরু করতে পারি। আমি এই স্যার একটা বইগুলো কোশ্চেন কিন্তু, ছিল। হ্যাঁ শিওর শিওর, প্লিজ প্লিজ, হ্যাঁ বলুন। স্যার কালকে যে ম্যাচিং হেডিং পড়াইছেন ওখানে তো 6-7টা প্যাসেজ দেওয়া থাকে তাই না? তো হ্যাঁ, এখন ওইটা কি একটা টপিকের উপরে 6-7টা প্যাসেজ দেওয়া হয়েছে? কখনো কি এমন হতে পারে যে 6-7টা টপিকের উপর 6-7টা প্যাসেজ? 6-7টা টপিকের উপর 6-7টা প্যাসেজ, এটা আসলে কি ছিল জানেন? হেডিং মানে প্রত্যেকটা প্যারাগ্রাফের হেডিং ওগুলা। আমরা আমরা যদি প্যারাগ্রাফ গুলোকে এক একটা করে হেডিং দেই, তখন কিন্তু ওইগুলো ওই 6টা হেডিং হবে। 6টা প্যারা ছিল, ঠিক আছে, 6টা প্যারা, 6টা হেডিং, ঠিক কিনা? দেখেন এখানে, জি খেয়াল স্যার। করে দেখেন, এখানে প্যারা ছিল 6টা। হ্যাঁ, ABCDEF, এবং এখানকার হেডিং প্যারা এই যে 14 থেকে 19। তাহলে এখানে 6টা হেডিং। এখন আপনার প্রশ্নটা কি এবার আপনি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে 6টাই তো একটার সাথে একটা কানেক্টেড তাই না? এখন ডেফিনেটলি। এমন কি কখনো হতে পারে যে 6টা টপিকেই, মানে 6টা প্যাসেজই হবে 6টা আলাদা আলাদা টপিকে, এরকম কি হবে কখনো? না, এটা তো কোনো গুড রাইটিং হবে না, তখন তো এটা ডিফারেন্ট ব্যাপার হয়ে যাবে, এটা তো একটা বইয়ের অংশ হয়ে যাবে। ঠিক আছে, এটা তো আচ্ছা। সবসময় দেখেন, আপনি খেয়াল করে দেখেন, গোটা প্যাসেজ 6টা প্যারা মিলে কিন্তু আপনাকে একটা একটা বড় টাইটেলের আন্ডারে ছিল, হোয়াই বিং বোর্ড ইজ স্টিমুলেটিং অ্যান্ড ইউজফুল টু। ঠিক আছে, এই বোর্ডরুমটা কেন আমাদের জন্য উপকারী, এই জিনিসটাকে কিন্তু আলোচনার পুরো 6টা প্যারার উপর বেস করে হয়েছে। এবং আমরা হেডিং যেগুলো পড়েছি, জি স্যার। ওগুলো কিন্তু প্রত্যেকটা আহ প্রত্যেকটা ইয়ার উপর ডিপেন্ড করে হয়েছে, ওটাকে কি বলে, আপনার প্রত্যেকটা প্যারার উপরে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি একটু, ইন্টারনেটটা আজকে ডিস্টার্ব করছে, আমি ইয়ার ইন্টারনেটটা চেঞ্জ করে ফেলি। সময় নিচ্ছে, নেটটা চেঞ্জ হয়ে। ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে এটা এটা হবে না ভাই, ঠিক আছে, আপনি যেটা বললেন এটা কখনো পসিবল না, ঠিক আছে।
আচ্ছা, আমাদের গতকালকে ক্লাসে আমরা ম্যাচিং হেডিংটা করেছি, ঠিক আছে, ম্যাচিং হেডিংটা আমাদের শেষ হয়েছে। আর আমরা সামারি কমপ্লিশন করেছি। একটা প্যাটার্ন অফ কোশ্চেনটা আমি বাকি রেখেছিলাম, সেটা হচ্ছে কি আমাদের ম্যাচিং। আজকে আমরা ম্যাচিংটা নিয়ে পড়া শুরু করবো। ওই একই প্যাসেজ থেকে ওই ম্যাচিং এর কোশ্চেনটা আজকে আমরা একটু শেষ করে ফেলি। ম্যাচিং এর কোশ্চেন ছিল 20 থেকে 23 পর্যন্ত ম্যাচিং কোশ্চেন। ম্যাচিং কোশ্চেন কিন্তু অবশ্যই পরীক্ষা আসে, মানে এটা দেয় এখন, মানে খুব ফ্রিকুয়েন্টলি এটা আসে। মানে ম্যাচিং এর মানে যে কয়েকটা টপিকস কোশ্চেন টাইপ বাদ যায় না প্রায় পারতপক্ষে, তার মধ্যে একটা হচ্ছে কি এই ম্যাচিংটা, ঠিক আছে। দেখেন একটা জিনিস খেয়াল করেন, গত ক্লাসে কিন্তু লিস্ট অফ হেডিং ছিল, আর এখানে কি আছে লিস্ট অফ আইডিয়াস। কি আছে ভাই? লিস্ট অফ আইডিয়াস। খেয়াল করেছেন? আমার গতকালকের ক্লাসে আমি যদি যাই একটু দেখাই আপনাদেরকে, গতকালকে ক্লাসে এখানে ছিল কি লিস্ট অফ হেডিংস। খেয়াল করেছেন? লিস্ট অফ হেডিংস ছিল। কিন্তু আজকে যে প্রশ্নটা আমরা পড়ছি সেখানে বলছে লিস্ট অফ আইডিয়াস, ঠিক আছে। তাহলে যখন ম্যাচিং হেডিং হবে তখন কিন্তু লিস্ট অফ হেডিংস থাকবে, এই জিনিসটা আপনার খেয়াল রাখবেন। হ্যাঁ, অনেকে আবার কনফিউজড হয়ে যায় যে লিস্ট অফ হেডিংস এর সাথে আবার ম্যাচিং এর মিল হচ্ছে কিনা। আর এটা মানে লিস্ট অফ হেডিংস এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে মানে একটু বেশি হেডিংস থাকবে এবং আপনার প্যারাগ্রাফ গুলোর নাম সিরিয়ালে দিয়ে দিবে, এবং ওই সিরিয়ালি আপনার প্যারাগ্রাফ গুলো পড়তে হবে, একটা দুটো তিনটা লাইন করে পড়বেন, আপনি একটা লিস্ট থেকে এক একটা করে হেডিং চুজ করে অ্যান্সার গুলো করে দিবেন। বাট ম্যাচিং এও অনেকটা, এখানেও কিন্তু আসলে লিস্ট অফ ম্যাচিং হেডিংটাও কিন্তু এক ধরনের ম্যাচিং, এক ধরনের ম্যাচিং, তো ওখানে ফিক্সড, ওখানে ফিক্সড যে আপনার হেডিংটা খালি বের করতে হবে। কিন্তু এখানে আইডিয়াস ইনফরমেশন অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে। এবং এই যে 20, 21, 22, 23 এগুলো কিন্তু আমার সিরিয়ালি থাকতেও পারে, আবার সিরিয়ালি নাও থাকতে পারে প্যাসেজের মধ্যে। এগুলো বিক্ষিপ্ত হবে, এগুলো যে কোনো প্যারা থেকে আসতে পারে, এখনই আমরা এটা দেখবো, ঠিক আছে। এটা গোটা প্যাসেজের মধ্যে যে কোনো জায়গা থেকে আমাকে এগুলো খুঁজে বের করতে হবে প্রথমে, ঠিক আছে। সো ম্যাচিং হেডিং এর ক্ষেত্রে যেটা গত ক্লাসে আমরা করেছিলাম ওখানে সিরিয়ালি পাবো আমরা এক একটা প্যারা, কিন্তু এখানে আমার আলটিমেটলি আইডিয়াস ইনফরমেশন, ঠিক আছে, এগুলো খুঁজতে হবে। এটা একটা পার্থক্য। তো এখানে আমার কিন্তু আমাকে এক্সট্রা দিয়ে দিয়েছে, আমাকে 4টা কোয়েশ্চেন, 4টা ইনফরমেশন আমাকে এখানে খুঁজতে হবে। সেই 4টা ইনফরমেশনকে এখানে মিল করতে হবে। তাহলে এখানে দিয়েছে 5টা, তার মানে একটা বাড়তি দিয়েছে। সো জাস্ট কনফিউজ করার জন্য। ওকে, এবং এই ধরনের প্রশ্নগুলো বেসিক্যালি বলা হচ্ছে আমাদেরকে শেষের দিকে অ্যান্সার করার জন্য। তো আমরা স্ট্র্যাটেজিটা একটু আগে পড়ি। এই প্রশ্নটার নাম বলা হচ্ছে গতকালকে ক্লাসের যেই শীটটা দিয়েছিলাম সেটাই প্রথমে আমরা এখন দেখছি। শীট নাম্বার এটা যদিও আজকে আমি ক্লাসে আবার শেয়ার করে দিব, আমাদের ওই ক্লাস 2 এর মধ্যে আবার এটা আমি দিয়ে দিব। ম্যাচিং ইনফরমেশন টু প্যারাগ্রাফ, ম্যাচিং ইনফরমেশন টু প্যারাগ্রাফ। সো আমাকে ইনফরমেশন গুলো, এই ইনফরমেশন গুলো এমন হতে পারে, এখানে যেমন আইডিয়াস আছে, এমন হতে পারে একটা রিজনস বলতে পারে, কিছু ডেসক্রিপশন থাকতে পারে, কম্পারিজন থাকতে পারে, সামারি থাকতে পারে, ঠিক আছে, ফ্যাক্ট থাকতে পারে, আর এক্সপ্লেনেশন থাকতে পারে। সো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে প্রথমে যে বলে, যেটা বলতেছে ডু দিস টাইপ অফ কোশ্চেন লাস্ট। আপনি এই জিনিসটা গতকালকে ক্লাস থেকে আমরা কনফার্ম হয়েছি। একাডেমিক, আমরা এখন প্রথমে একাডেমিক রিডিংটা নিয়ে পড়ালেখা করছি, যারা একাডেমিক আইএলটিএস দেবেন। একাডেমিকে 3টা সেকশনে 3টা প্যাসেজ আসবে। 3টা সেকশনে কি আসবে ভাই? 3টা প্যাসেজ। সেকশন 1 এ প্যাসেজ 1, সেকশন 2 তে প্যাসেজ 2, সেকশন 3 তে প্যাসেজ 3, ঠিক আছে। এখন প্রত্যেকটা প্যাসেজের পরে আমাকে 13 থেকে 14টা করে প্রশ্ন দিবে। বেসিক্যালি ধর প্রথম 2টা সেকশনে বেসিক্যালি 13 থেকে 26টা প্রশ্ন হয়ে যায়, আর লাস্ট সেকশনে বেশিরভাগ সময় 14টা কোশ্চেন আসে। তো যাক, হোয়াট এভার, আমাকে এই যে 13টা কোশ্চেন দিচ্ছে বা 14টা কোশ্চেন দিচ্ছে, এটা সবসময় এক রকমের কোয়েশ্চেন দিবে না। এখানে কমপক্ষে 2 থেকে ইভেন 3 রকমের প্রশ্ন আমাকে দিতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি গতকালকে থেকে আমরা দেখেছি একই প্যাসেজ আমরা পড়েছি, কিন্তু এখানে 3 ধরনের প্রশ্ন দিয়েছে। প্যাসেজের আগেই চলে আসছে কি হেডিংস, লিস্ট অফ হেডিংস, হেডিং ম্যাচিং কোশ্চেন। হেডিং ম্যাচিং কোশ্চেনটা একটু ব্যতিক্রম, মানে শুধুমাত্র এই প্যাটার্ন অফ কোশ্চেনটাই প্যাসেজের আগে দিয়ে দেয়, আর বাকি কোশ্চেন গুলা প্যাসেজের পরে আসে। তো ওই প্যাসেজ 2 থেকে আমরা আসলে প্যাসেজ 2টা পড়ছিলাম টেস্ট 1 এর। সো ওই প্যাসেজ 2টা প্রথম ধরনের কোশ্চেন ছিল কি ম্যাচিং হেডিং। দ্বিতীয় ধরনের প্রশ্ন আমাকে কি দিয়েছে? ম্যাচিং ইনফরমেশন, ম্যাচিং ইনফরমেশন বলবো এটাকে আমরা, হ্যাঁ। আর 3 নম্বর প্রশ্ন কি ছিল? সামারি কমপ্লিশন, যেটা এর মধ্যে 2টা প্যাটার্ন আমরা গতকাল ক্লাসে আলহামদুলিল্লাহ শেষ করেছি। আজকে ক্লাসে আমরা 3 নাম্বার কোয়েশ্চেন প্যাটার্নটা শেষ করবো, মানে আমি আপনাদেরকে ওরিয়েন্টেড করে দিচ্ছি যে পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো আসতে পারে। 2 থেকে 3 ধরনের প্রশ্ন আসবে। সো এখন দেখেন এই 2-3 রকমের প্রশ্নের মধ্যে যদি দেখেন যে আপনাকে ম্যাচিং ইনফরমেশন দিছে, ওই ম্যাচিং ইনফরমেশনটা
সবার শেষে ওই প্যাসেজের জন্য অ্যান্সার করবো। মানে ওই প্যাসেজের মধ্যে অন্য টাইপের প্রশ্নগুলো, ম্যাচিং হেডিং আমি আগে করলাম, তারপর সামারি কমপ্লিশন করলাম। ইভেন দেখেন আমার 20, 21, 22, 23 নাম্বার ম্যাচিং হেডিং থাকলো, আমি সেটা না করে গতকালকের ক্লাসে কি করেছি, 24, 25, 26 সামারি কমপ্লিশনটা আগে শেষ করেছি। ঠিক আছে, সো তার মানে ম্যাচিং ইনফরমেশন যেটা আছে, এই ম্যাচিং ইনফরমেশন কোয়েশ্চেন গুলা আমাকে সবার শেষে আনসার করতে হবে ওই প্যাসেজের জন্য। ওই প্যাসেজটা যখন আমি ধরবো, ওই প্যাসেজে 3 রকমের প্রশ্ন দিয়েছে, আমি 3 রকমের মধ্যে দেখলাম ম্যাচিং ইনফরমেশন আছে, তাহলে আমি প্রথমে 2 রকম ম্যাচিং ইনফরমেশন ছাড়া বাকি 2 রকম অ্যান্সার করে তারপর আমি ম্যাচিং ইনফরমেশনে যাবো। কারণ বাই দিস টাইম আমার প্যাসেজ সম্পর্কে একটা ভালো ধারণা হবে, আর ম্যাচিং ইনফরমেশন গুলা বিভিন্ন দিকে ছড়িয়ে থাকতে পারে। ওকে ফাইন, এখন দেখেন তাহলে এটা হচ্ছে প্রথম স্ট্র্যাটেজি, যে এই ধরনের প্রশ্নগুলা সবার শেষে আমাদেরকে কি করতে হবে, অ্যান্সার করতে হবে। ঠিক আছে, ওকে। এবার দেখেন তারপর কি বলছে, read the title of the passage. প্যাসেজের টাইটেল আমাদের পড়া হয়ে গেছে। read the instruction carefully, আমরা ইনস্ট্রাকশন গুলো একটু পরে আবার করব। look for the underlined keywords, আমাকে কিওয়ার্ডস গুলো দেখতে হবে। কিওয়ার্ডস গুলো কি কি হতে পারে, এটা একটা ডেফিনেশন হতে পারে, একটা নাম্বার হতে পারে, একটা নেম হতে পারে, একটা এক্সাম্পল হতে পারে, একটা ডেসক্রিপশন হতে পারে। প্যারাফ্রেজিং, হ্যাঁ আমাকে এটা প্যারাফ্রেজ করা হতে পারে। যদি এটা প্রপার নাউন না হয়, প্রপার নাউন না হলে এটা প্যারাফ্রেজ হওয়ার চান্স আছে। প্রপার নাউন না হয় যদি অ্যাডজেক্টিভ থাকে অথবা অ্যাডভার্ব থাকে বা ভার্ব থাকে, ওগুলো হুবহু আমি প্যাসেজে নাও পাইতে পারি। ওই ওয়ার্ড গুলার কি থাকতে পারে, ডিফারেন্ট আরেকটা সিনোনিম বা অ্যান্টোনিম ওয়ার্ড ওখানে ওরা ইউজ করতে পারে। ঠিক আছে, তো এই সিনোনিম অ্যান্টোনিম গুলো সম্পর্কে আমাকে অ্যাওয়ার্ড থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমি সরাসরি ওই ওয়ার্ড গুলো না পেয়ে, ফ্রেজ গুলো না পেয়ে তার সিনোনিমাস প্যারাফ্রেজিং পেতে পারি। ঠিক আছে, সো আমি যখনই ওই আইডেন্টিফাই করব যে কোন প্যাসেজের মধ্যে আমি কিওয়ার্ডস গুলো খুঁজে পাবো, তাহলে ওই জায়গাগুলোকে আমি খুব ভালো করে পড়তে হবে। আফটার দ্যাট আমি আমার অ্যান্সার করব। সো এই কোশ্চেন গুলা প্যাসেজের মধ্যে সেম অর্ডারে নাও থাকতে পারে। যেমন আমার এখানে কোশ্চেনের মধ্যে দেখেন, এখানে 20 থেকে 23 পর্যন্ত যদি আমি দেখি, পিটার টুহি, থমাস গোটস, তারপর জন এস উড, তারপর ফ্র্যাঙ্ক ওয়েস, এই যে 3 জন কিসের নাম দিয়েছে এখানে, আমরা এদেরকে গতকালকে আমরা যেটা পড়ছিলাম, এরা হচ্ছে সবাই বিশিষ্ট জন। ঠিক আছে, কিছু ব্যক্তির নাম যারা রিসার্চ করেছে, রিসার্চার। ঠিক আছে, তো এদের নামগুলো কিন্তু আসলে আর প্যারাফ্রেজ করার সুযোগ নেই লাকিলি। হ্যাঁ, সো কিন্তু এদের তথ্যগুলো প্যাসেজে সিরিয়ালি থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। ঠিক আছে, সো এটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমাকে দেখতে হবে, দেখেন আমি একটু এদের ইনস্ট্রাকশনটা পড়ি। লুক এট দ্য ফলোইং পিপল, নিচের পিপল গুলোর দিকে দেখো, অ্যান্ড লিস্ট দ্য আইডিয়াস বিলো। এই পিপলরা নিচে কোন আইডিয়া গুলো দিয়েছে, পিটার টুই এখান থেকে কোন আইডিয়াটা দিয়েছে, থমাস এখান থেকে কোন আইডিয়াটা দিয়েছে, জন এখান থেকে কোন আইডিয়াটা দিয়েছে, ফ্র্যাঙ্ক ওয়েস এখান থেকে কোন আইডিয়াটা দিয়েছে, এটা আমাকে প্যাসেজ থেকে বের করতে হবে। ঠিক আছে, এবং ডেফিনেটলি এখানে যেভাবে আইডিয়া গুলো লেখা আছে, প্যাসেজে হুবহু সেভাবে লেখা থাকবে না। প্যাসেজে এই সেম কথাটাকেই ডিফারেন্ট ভাবে, ডিফারেন্ট ওয়ার্ড সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে লেখা থাকবে। সো তাহলে আমাকে সেই কনসেপ্টটা বের করার জন্য প্রথমে কিভাবে খুঁজতে হবে, আমাকে ক্লু ওয়ার্ডস বের করতে হবে। ক্লু ওয়ার্ডস গুলো কি কি, 20 নম্বরের ক্লু হচ্ছে কি, পিটার, কোথায় পিটার আলোচনা, পিটারের নামটা কোথায় আসছে, ওখান থেকে আমি কি পাবো, পিটারের আইডিয়াটা পাবো। কোথায় থমাসের নামটা আসছে, ওখান থেকে আমি থমাসের আইডিয়াটা পাবো। কোথায় জনের নামটা আসছে, ওখান থেকে আমি জনের আইডিয়াটা খুঁজে পাবো। দ্যাটস অল। ঠিক আছে, সো তাহলে আমি প্রথমে একটা একটা করে খুঁজি। এখন আমি 20 নম্বরে পিটার টুইটিকে আগে খোঁজার চেষ্টা করি। আমি যদি প্যাসেজের মধ্যে চলে যাই, সো খেয়াল করে দেখবো, আমি প্রথম থেকে আসবো। আমি এখানে কি করব, স্ক্যানিং করব। কি করব, এখানে আমি স্ক্যানিং করব। ঠিক আছে, ওকে। স্ক্যান করে আমি জাস্ট পিটার খুঁজবো। আর খুঁজতে খুঁজতে কিছুক্ষণ নিচের দিকে আসার পরে আমি দেখবো যে ফার্স্ট প্যারার শেষের দিকে এসে পিটারকে খুঁজে পাইছি। ফার্স্ট প্যারার শেষের দিকে এসে কোথায় কাকে খুঁজে পাবো, পিটারকে খুঁজে পাবো। ওকে ফাইন, আমি তাহলে এখান থেকে এখানে আমি কি করব, স্পেসিফিক রিডিং করব। এখানে আমি ডিটেলস পড়ার চেষ্টা করবো, কারণ এখানে পিটারের কি আইডিয়া আছে সেটা আমাকে বের করতে হবে। ইন হিজ বুক বোথ লাইভলি, সবাই তো দেখতে পাচ্ছেন না ভাই? হ্যাঁ, ইন হিজ বুক, দেখেন এই ক্লাসটা আরো অনেক বেশি ইফেক্টিভ হতো ইফ ইউ হ্যাভ দ্য হার্ড কপি অফ দিস বুক। আপনার কাছে যদি এই বইটার হার্ড কপিটা এখন চোখের সামনে খোলা থাকতো, তাহলে এই পড়াটা আরো, এই ক্লাসটা আরো কি হতো, ইফেক্টিভ হতো। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের আসলে নেক্সট প্ল্যান, যে ইনশাআল্লাহ ইন ফিউচারে আমরা তো আসলে ক্লাসের জন্য আমি এখন যাতে কি পড়াই সবাইকে বই দিয়ে দিই। ঠিক আছে, ইনশাআল্লাহ সামনে হয়তো এক সময় আমরা আপনাদেরকে আবার কিছু বইও দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, 13 অথবা 14 বা 15 এগুলো দেওয়ার চেষ্টা করবো, যাতে যেই পড়াগুলো আমরা পড়াবো ওগুলো হার্ড কপি বেশিরভাগ আপনাদের সামনে থাকে। এবং যে শীটগুলো এখন দিচ্ছি সেগুলোর হয়তো হার্ড কপি আপনাদেরকে সামনে দেওয়ার চেষ্টা করবো আর কি। আমরা সামনে যারা পড়তে আসবে, এখন আসলে এবার তো সম্ভব হচ্ছে না পাঠিয়ে দেওয়া আপনাদেরকে, কারণ আমরাও অফিস খুলতে পারতেছি না বিভিন্ন কারণে। মানে এগুলো হচ্ছে প্ল্যান, নেক্সট প্ল্যান, মানে কিভাবে আরো অনলাইন ব্যাচ গুলোকে আমরা আরো ইফেক্টিভ করতে পারি। এটা হচ্ছে আমার মানে চিন্তা, যে সামনে আমরা এগুলো আগেই হার্ড কপি রেডি করে স্টুডেন্টদেরকে দিয়ে দিব। তাহলে ওরা প্রত্যেকটা ক্লাসে হার্ড কপি গুলো নিয়ে বসলে ক্লাসগুলো আরো ইনশাল্লাহ অনেক বেশি ইফেক্টিভ করতে পারবো। আচ্ছা, ওকে ফাইন। তাহলে দেখেন তুই কি বলতেছে,
actually at the University of Calgary, Canada, compares it to disgust. ঠিক আছে, এটাকে কি করেছে? আমরা আসলে কি নিয়ে পড়ছিলাম? বোরডম নিয়ে পড়ছিলাম। গত প্যাসেজে আমরা আসলে মানে আমরা যে বোর হই, এই যে একটা ইমোশন, আমাদের ইমোশনটা নিয়ে বলছে। তো উনি বলছে এই ইমোশনটাকে উনি কিসের সাথে কম্পেয়ার করতেছে? টু ডিসগাস্ট। ডিসগাস্ট শব্দটা মানে কি বলতে পারবেন? হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিসগাস্ট? ক্যান এনিওয়ান সে হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিসগাস্ট? পছন্দ হয় নাই স্যার, ঘৃণা করা। ভালো লাগে না, ঘৃণা ঘৃণা করা, করা। হ্যাঁ ঘৃণা স্যার। করা, এক্স্যাক্টলি, ঠিক আছে, ঘৃণা করা। ওকে, আচ্ছা, আমাদের দুটো চলে আসছে কথা, একটা মিনিট। হ্যাঁ, ওকে, তাহলে ডিসগাস্টের মিনিংটা কিন্তু আমি গতদিনে দিয়ে দিয়েছিলাম, আপনাদের লিস্টের মধ্যে দেওয়া আছে, একটু দেখে নেবেন। সো তাহলে ঘৃণা করা, আমরা কোনো একটা কিছুকে যখন ঘৃণা করছি, আলটিমেটলি আমরা সেটা থেকে দূরে থাকার চেষ্টা করি। যখন কোনো একটা কিছুকে আমরা কি করি? ঘৃণা করি, সেটা থেকে আমরা দূরে থাকি। তাহলে ইফ ডিসগাস্ট, তাহলে এটা অ্যান ইমোশন দ্যাট মোটিভেটস আস টু স্টে অ্যাওয়ে ফ্রম সার্টেন সিচুয়েশনস। কিছু সিচুয়েশনকে আমার কি করে? অ্যাভয়েড করতে আমাকে সাহায্য করে। যে আমি এই জিনিসটা, এই পরিস্থিতিতে গেলে আমি খুব বোর হই, সো আই ওয়ন্ট গো দেয়ার, আমি এখানে যাব না। তাহলে আমি ওখানে যাওয়া থেকে নিজেকে কি রাখতে পারলাম? বিরত রাখতে পারলাম, ঠিক আছে। তাহলে ওই সিচুয়েশনে গিয়ে বোর হওয়ার আগেই আমি নিজেকে প্রোটেক্ট করতে পারলাম। ইফ ডিসগাস্ট, তাহলে আমি অনেক সময় নিজে থেকে আগে থেকে কি করতে পারছি? কিছু সিচুয়েশন থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারতেছি। ইফ ডিসগাস্ট প্রোটেক্টস হিউম্যানস ফ্রম ইনফেকশন, তারপরে আমি ওই জায়গাগুলোতে গেলে আমার মনটা খুব মানে দূষিত টাইপের হয়ে যায়, খুব গ্লুমি হয়ে যায়। boredom may protect them from infectious social situations. তাহলে সোশ্যাল যে সিচুয়েশনস গুলো আমাকে কি করে? বোর করে, এগুলো থেকে আমাকে আগে থেকে কি করে? বাঁচিয়ে ফেলে, যদি আমি নিজেকে কি করতে পারি? এই ব্যাপারগুলোতে সচেতন করতে পারি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কার আইডিয়া? এটা হচ্ছে পিটারের আইডিয়া, ঠিক আছে। তাহলে পিটারের আইডিয়াটা কি? আমি কি বললাম, কেউ একটু বলতে পারবেন পিটারের আইডিয়াটার ব্যাপারে? আমি কি বললাম বা এখানে কি দেওয়া আছে পরে আমি যে কি বুঝলাম? আমরা যে জিনিসগুলোকে ঘৃণা করি সেগুলো থেকে আমরা নিজেকে দূরে রাখি। তো ঘৃণার মাধ্যমে যদি আমরা কোনো বিপদ থেকে, ইনফেকশাস খারাপ কোনো জিনিস থেকে নিজেকে দূরে রাখতে পারি, একই রকম ভাবে যে জিনিসগুলো আমাকে বোর করে সেগুলো আলটিমেটলি আমি অ্যাভয়েড করলে, সোশ্যাল সিচুয়েশন যেগুলো আমাকে বোর করে সেগুলো থেকে আমি যদি নিজেকে আলাদা রাখি, তাহলে এটা থেকে কিন্তু কি হচ্ছে? আমি বোরডম হওয়া থেকেও নিজেকে রক্ষা করতে পারছি, ঠিক আছে। সো তাহলে আমরা একটু যাই আইডিয়াস গুলো থেকে দেখার চেষ্টা করি এখান থেকে কোন আইডিয়াটা হতে পারে। দ্য ওয়ে উই লিভ টুডে মে এনকারেজ বোরডম। আমরা এখন যেভাবে বাস করি সেটা আমাদেরকে কি করতেছে? আরো বোর করার জন্য কাজ করতেছে। আমাদের জীবন প্রণালীটা আমাদের বোরডমটাকে কি করছে? বাড়িয়ে দিচ্ছে। এনকারেজ মানে এখানে বাড়িয়ে দেওয়া, এনকারেজ মানে উৎসাহিত করা, বাট এখানে এনকারেজ মানে কি বোঝাচ্ছে ভাই? বাড়িয়ে দেওয়া। আমি বলেছিলাম যে আপনাদেরকে কনটেক্সচুয়াল মিনিং, এখানে এনকারেজ মানে কিন্তু উৎসাহিত করা না, এনকারেজ মানে হচ্ছে কি? বাড়িয়ে দেওয়া, বৃদ্ধি করা। তা আমাদের বর্তমান জীবন প্রণালী আমাদেরকে বোরডমটা বাড়িয়ে দিচ্ছে। পিটার কি এই কথাটা বলেছে? কি মনে হয় আপনাদের? কি মনে হয়? একজন একটু বলেন, হ্যাঁ কি না? না স্যার, এটা বলা নাই। এটা বলা না, এটা বলা না, এটা উত্তর হবে না, এটা অন্য কারো হতে পারে। One sort of boredom is worse than all the others. এক ধরনের বোরডম অন্যান্য সব ধরনের বোরডমের চেয়ে মারাত্মক, সবচেয়ে খারাপ। এই ধরনের কোনো তুলনা কি উনি করেছে পিটার? না, করে নাই। Levels of boredom may fall in the future. ভবিষ্যতে বোরডমের ইয়াটা কি হতে পারে? পরিমাণটা কমে যেতে পারে, এই ধরনের কোনো কথা পিটার বলা নাই। Trying to cope with boredom can increase its negative impact. আমি বোরডমকে কমানোর চেষ্টা করলে, খাপ খাওয়ানোর চেষ্টা করলে আলটিমেটলি এটা আমার উপর আরো নেগেটিভ ইফেক্ট ফেলবে, এই ধরনের কথা কি পিটার বলেছে? না। তাহলে আলটিমেটলি এও হচ্ছে না, বিও হচ্ছে না, সিও হচ্ছে না, ডিও হচ্ছে না, এটাকে আমরা বলি প্রসেস অফ এলিমিনেশন। তাহলে উত্তর অবশ্যই ই হবে মনে হচ্ছে। দেখি তো ইতে কি বলেছে। হ্যাঁ, boredom may encourage us to avoid an unpleasant experience. কি মনে হয়? boredom আমাদেরকে আনপ্লিজেন্ট মানে কি? যেটা আমাদেরকে সুখী করে না, ওই ধরনের এক্সপেরিয়েন্স থেকে আমাদেরকে কি করে? অ্যাভয়েড করতে এনকারেজ করে, ঠিক আছে। boredom may encourage us to avoid, তাহলে আমি কোন জিনিসগুলোতে boredom হচ্ছি ওটা যদি আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, তাহলে এটা আমাকে কি করছে? এনকারেজ মানে কি? সাহায্য করছে যে টু অ্যাভয়েড আনপ্লিজেন্ট এক্সপেরিয়েন্স থেকে আমাকে নিজেকে রক্ষা করতে সাহায্য করছে অ্যাকশনসে। তাহলে ই মে বি দ্য অ্যান্সার। ক্লিয়ার একটু পর্যন্ত সবাই বুঝে গেছে? ইয়েস স্যার। তাহলে আমার ই নাম্বারটা চলে গেল, একবার এটা উত্তর হয়ে গেছে, মানে এটা আর কারো আইডিয়া হবে না। তাহলে পিটারের উত্তর আমি আমার অ্যান্সার স্ক্রিপ্টের একটা স্যাম্পল আপনাদেরকে আমি গত ক্লাসের ফোল্ডারে দিয়েছিলাম, দেখে নেবেন। ওখানে আমি যে 20-এর পাশে কি লিখবো? জাস্ট একটা ই লিখবো, বাস আমার নাম্বার হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। ক্লিয়ার? আমার নেক্সট কিওয়ার্ডস কি হবে ভাই 21 এর জন্য? থমাস গোস। আমাকে এখন দেখতে হবে থমাস গোস নিয়ে কোথায় আলোচনা হয়েছে।
তো ফার্স্ট প্যারা আমি ফার্স্ট প্যারাতে স্কিম করতে গিয়ে থমাস বোর্স দেখি নাই, মনে পড়ছে। সো আমি এখন যাচ্ছি, সেকেন্ড প্যারার শুরুতেই আমি থমাসের নাম পাইছি। সেকেন্ড প্যারার শুরুতে আমি কোথায় কি পেলাম? থমাসের নামটা পেলাম। ওকে ফাইন। বাই আস্কিং পিপল অ্যাবাউট দেয়ার এক্সপেরিয়েন্সেস অফ বোর্ডম, তাহলে জনগণকে, মানুষকে তাদের বোর্ডম সম্পর্কে এক্সপেরিয়েন্সটা আমরা জিজ্ঞেস করলাম। থমাস বোর্সের কথা বলছে। And his team at the University of Constance in Germany have recently identified 5 distinct types. তারা 5 ধরনের বোর্ডমকে পেয়েছে, indifferent, calibrating, searching, reactant, apathetic। এটা নিয়ে আমরা কালকে আলোচনা করেছিলাম। দিস ক্যান বি প্লট, ওখানে ওনার আইডিয়ার মধ্যে একটা আইডিয়া হচ্ছে ক্লাসিফিকেশন। তো আমরা একটু আগে যে আইডিয়াগুলো পড়লাম ওখানে ক্লাসিফিকেশনের কথা কিন্তু পুরোপুরি আসছে ক্লাসিফিকেশন এক জায়গায়, কিন্তু পুরোপুরি ভাবে আসে নাই, কিন্তু আরো ডিটেলস আসতে হবে। দিস আমি আরেকটা লাইন চাই, দিস ক্যান বি প্লটেড অন 2 অ্যাক্সেস, ওয়ান রানিং লেফট টু রাইট, একটা বাম থেকে ডানের দিকে যাবে, হুইচ মেজার্স লো টু হাই arousal and the other from top to bottom, একটা উপর থেকে নিচে। মানে এগুলো আসলে কোনটা মাত্রাতিরিক্ত, কোনটা বেশি কোনটা কম, এটা নিয়ে বলছে। হুইচ মেজার্স হাউ পজিটিভ আর নেগেটিভ দ্য ফিলিং ইজ, মানে কিছু কিছু বোর্ডম পজিটিভ, কিছু কিছু বোর্ডম নেগেটিভের দিকে চলে গেছে। Interesting ভাবে, Goetz has found that while people experience all kinds of boredom, they tend to specialize in one. তারা যে কোনো একটাতে কি হয়েছে, স্পেশালাইজ হয়েছে। আমরা বোর্ডমের মধ্যে যে কোনো এক ধরনের বোর্ডমের দিকেই নিজেকে ধাবিত করি। অফ দ্য 5 types, the most damaging is reactant। এই যে 5 ধরনের মধ্যে সবচেয়ে ড্যামেজিং, ক্ষতিকারক কোন ধরনের বোর্ডমটা? রিয়াক্ট্যান্ট বোর্ডম, উইথ ইটস এক্সপ্লোসিভ কম্বিনেশন অফ হাই অ্যারোজাল, মানে আমরা খুব উত্তেজিত হয়ে যাই, আর নেগেটিভ ইমোশন, আমাদের মধ্যে খুব নেগেটিভ কিছু চিন্তা ভাবনা চলে আসে। তাহলে উনি বলছেন এই 5 রকমের মধ্যে এক ধরনের বোর্ডমটা কি খুবই ক্ষতিকারক। দেখে আমাদের আইডিয়ার মধ্যে আমরা এই ধরনের একটা কথা কিন্তু পেয়েছিলাম আমাদের আইডিয়ার মধ্যে। খেয়াল করে দেখেন, এখানে আমরা বি নাম্বারটা যখন পড়েছিলাম, ওয়ান সর্ট অফ বোর্ডম ইজ ওয়ার্স দেন অল আদার্স, ঠিক না? বি নাম্বারটাকে মনে হচ্ছে না এখানে যে এইটা কার আইডিয়া হতে পারে? থমাসের আইডিয়া হতে পারে, ঠিক আছে? সো ওয়ান সর্ট অফ বোর্ডম, যে 5 রকমের বোর্ডমের কথা থমাস বলেছে প্রথম কথা, তার মধ্যে এক ধরনের বোর্ডম, অন্যগুলো হচ্ছে ওয়ার্স, ঠিক আছে? তাহলে আলটিমেটলি 21, আলটিমেটলি উত্তর কি হবে আপনার? বি হবে। 21 এর উত্তর কি হবে ভাই? বি হবে। হ্যাঁ, ওকে। সো তাহলে আলটিমেটলি আমি 21 এর জন্য বি অ্যান্সার পেয়ে গেলাম। এবার আসেন আমার নেক্সট ইয়াটা কি, নেক্সট কিওয়ার্ডস তে জন স্টুডেন্ট। সো আমি জনের কে খুঁজি। বি প্যারাতে জন নাই, সি প্যারাতে জন আছে কিনা দেখি। না, মান আছে, ঠিক আছে, মান আছে, সো এটা হবে না। ডি প্যারাতে যাই, ডি প্যারাতে অ্যাকচুয়ালি কি আছে? জনের কথা পাওয়া গেছে, ডি প্যারাতে জন আছে। এবং একটা কথা বলি, গতকালকে পড়ার সময় আমরা এটা দেখেছিলাম যে স্টুডেন্ট জনের কথা ইতেও আছে। তাহলে জনের জন্য আমাকে ডি আর ই দুটোই পড়তে হবে। জনের জন্য আমাকে কি করতে হবে? ডি আর ই দুটোই পড়তে হবে। বাট তাহলে আমি এখন একটা একটু টেকনিক খাটাবো। দেখেন এখানে আমি একটা টেকনিক খাটানোর জন্য একটা জিনিস বলছি, খেয়াল করে দেখেন। আমি কিন্তু দাগাচ্ছি উত্তরগুলা, আমি 2টো উত্তর দাগিয়ে ফেলেছি। তাহলে বাকি 3টে উত্তর থেকে এই 22 আর 23 উত্তর আসবে। তাহলে জনের জন্য 2টা প্যারা না পড়ে আমি আগে ফ্রাঙ্ক কোয়েসেটটা পড়ে ফেলি। ফ্রাঙ্ক কোয়েসেটটা পরে আরো একটা উত্তর এলিমিনেট করি, তখন জনটা বের করাটা কি হবে? আরো সহজ হবে। একটা ট্রিক্স খাটানো আর কি, ঠিক আছে? ওকে, তাহলে আমি কিছু ফ্রাঙ্ক কোয়েসের ব্যাপারটা আগে পড়ে ফেলি। আমি 22 এর আগে কি করবো? 23 এর আনসারটা করে ফেলবো। সো আমি ফ্রাঙ্ক কোয়েসটাকে খুঁজি। ফ্রাঙ্ক কোয়েসটা কোথায় আছে? ইতে যেহেতু চলে আসছে, ইতেও এখানে ফ্রাঙ্ক কোয়েস নাই। ফ্রাঙ্ক কোয়েস আছে কোথায় আপনার? এফ এ। সাইকোলজিস্ট Francois Oemelsfelder speculates that our over-connected lifestyle, যেটা এই প্যারাটা আমরা কালকে লাস্টে পড়েছিলাম, যে আমরা অনেক বেশি ওভার কানেক্টেড, আমরা অনেকগুলো কাজের সাথে এখন নিজেকে জড়িয়ে ফেলতেছি, হ্যাঁ, অনেক বিজি হয়ে যাচ্ছি। লাইফস্টাইল মাইট ইভেন বি এ নিউ সোর্স অফ বোর্ডম। উনি বলতে চাচ্ছেন আমাদের ওভার কানেক্টেড লাইফ, আমরা অতি বিজি একটা লাইফ যে লিভ করতেছে এখন, এটাই এখন আমাদের নতুন লাইফ স্টাইলটাই আমাদের জন্য একটা নতুন ধরনের মানে বোর্ডম ক্রিয়েট করতেছে। In modern human society, there is a lot of overstimulating, but still a lot of people finding meanings, she says. ঠিক আছে? যেমন আগে এক সময় যখন সিনেমার সোর্স দেখার সোর্স খুবই কম ছিল, আমার স্টিল মনে আছে, আমি তো 94, 95, 96 এর কথা বলতে পারি, যখন আপনাদের বেশিরভাগের জন্ম হয় নাই, ঠিক আছে? আমি তখন অনেক ছোট ছিলাম, আমি তখন স্কুলে পড়তাম। 94 এর দিকে আমি পড়তাম হচ্ছে ক্লাস 5 এ। সো ওই সময় আমরা থাকতাম নাটোরে, এবং তখন ইন্ডিয়ান চ্যানেলগুলো দেখা যেত। তো ওখানে হঠাৎ করে না রবিবারে ইন্ডিয়ান চ্যানেলগুলোতে আমি আবিষ্কার করলাম যে আমরা সিনেমা দেয় রবিবার, ওদের ছুটির দিন ছিল, ওদের তো এখনো রবিবার ছুটির দিন। তো সিনেমা দেখাতো, আমরা বসে থাকতাম তো রবিবার দিন চান্স পেলেই একটা সিনেমা দেখে ফেলবো আমরা ওদের ইন্ডিয়ান চ্যানেলগুলোতে।
সো তখন সিনেমা দেখা একটা ইয়া ছিল যে একটা মজা ছিল যে তখন মানে কারেন্ট চলে দোয়া করতাম আল্লাহ কারেন্ট যেন এখন না যায় তাদের সিনেমাটা শেষ দিক দেখতে পারবো না। বাট এখন দেখেন আমার কাছে এখন এ লট অফ সোর্স, আমি এখন যে কোনো ছবি দেখতে চাইতে পারবো, পাইরেটেড কপির কারণে আমি এখন একদম রিসেন্ট ছবি দেখতে পারবো, বাট আমি এখন ছবি দেখার জন্য কোনো মজাই পাই না, ছবি দেখা শুরু করলে আমি বোর হয়ে যাই। ঠিক আছে, সো মানে এত বেশি কানেকশন হয়ে গেছে, এত সুযোগ অ্যাভেলেবল হয়ে গেছে, এটাতে আমি বোর হয়ে যাচ্ছি। ঠিক আছে, আগে ওই একটা ছবি আমাকে স্টিমুলেট করতো। আমাদের সামার ভ্যাকেশন গুলোতে ইন্ডিয়ান চ্যানেল গুলোতে রবিবার দিন করে বিশেষ করে বা প্রতিদিনই সকাল 11টা থেকে 12টা পর্যন্ত ওরা ছোট 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 করে নাটক দিত বা শিক্ষামূলক অনেক কিছু দিত, ওগুলো থেকে আমি অনেক লাইফে অনেক কিছু শিখেছি। সো ভালো কিছু খারাপ কিছু দুটোই আসছে, কিন্তু ওই যে ওই সময় টিভি দেখার যে মজাটা এটা না এখন একদম দেখতে পারি না। টিভি দেখা পাপ হয়, অনেক কিছু হয়, এগুলো তো অবশ্যই আছে, কিন্তু কথা হচ্ছে টিভি দেখে আমার কাছে এখন কোনো বিনোদন লাগে না। আমি লাস্ট কবে টানা আধা ঘন্টা টিভি দেখেছি আমি ভুলে গেছি। ঠিক আছে, আমার মনে হয় না গত 15 বছরের জীবনে আমি টিভি দেখেছি ওভাবে তার লাস্ট আধা ঘন্টা। কারণ টিভির অনেক কিছুই আসলে মোবাইলে চলে আসছে, ইউটিউবে চলে আসছে, এবং ইউটিউবে নাটকও দেখি না, দেখা হয় না, বোর হয়ে যায়। আগে নাটক একটা নাটক হতো সপ্তাহে বিটিভিতে, কথার কথা ওইটা দেখার জন্য বসে থাকতাম, এখন হাজার হাজার নাটক দেখি না। ঠিক আছে, তো এটাই ওভার কানেক্ট, মানে ওগুলো দিয়ে বোর হয়ে যাচ্ছি। She says, so instead of seeking yet more mental stimulation, perhaps we should leave our phones alone. তার মানে আমাকে ডিসকানেক্টেড হতে হবে অনেক কিছু থেকে, ইউজ তাহলে একটা ওয়ে উনি বলে দিচ্ছে, and use boredom to motivate us to engage with the world in a more meaningful way. So আমি কম কানেক্টেড থাকবো, তাহলে আলটিমেটলি আমার কি হবে, আমি কানেকশনটাকে লিমিটের মধ্যে নিয়ে আসবো, ইন্টারভিউকে এটাই বোঝাতে চাচ্ছে। সো তাহলে আলটিমেটলি এখান থেকে তাহলে আমরা কোনটা পেতে পারি, আমরা একটু যাই আইডিয়াগুলোর মধ্যে। বি তো যাবো না, দ্য ওয়ে উই লিভ টুডে মে এনকারেজ বোরডম। এটা কিন্তু হতে পারে যে আমরা যে লাইফটা এখন লিভ করছি, ওভার কানেক্টেড লাইফটা, এটাকে উনি মিন করছেন। এনকারেজ মানে কি, ইনক্রিজ করছে, এটা সুযোগ করে দিচ্ছে। কি সুযোগ করে দিচ্ছে, বোরডম হওয়ার ব্যাপারটা। এ উত্তর হতে পারে। সি নাম্বার, লেভেলস অফ বোরডম মে ফল ইন ফিউচার। না, ফিউচার নিয়ে কিন্তু বেসিক্যালি ফ্রাঙ্কোয়েস কোন কথা বলে নাই। ট্রাইং টু কোপ উইথ বোরডম ক্যান ইনক্রিজ হিজ নেগেটিভ ইফেক্ট। না, উনি বরং বলেছে ট্রাইং টু কোপ, উনি বলছেন আমাদের কি করতে বলেছে, এখান থেকে ডিসকানেক্টেড হতে বলেছে। ঠিক আছে, ডিসকানেক্ট হতে বলেছে। সো আলটিমেটলি এখানে উনি কি করতে বলেন, এটা বলা নাই যে এটা আমাদের নেগেটিভ ইফেক্ট ফেলবে আমাদের ট্রাইং করার, মানে বোরডমটাকে কোপ করার জন্য, এটা উনি বলেন নাই। তাহলে আলটিমেটলি উত্তর কি হবে, এ হবে। এখানে উত্তরটা কি, ডেফিনেটলি এ। সো তাহলে আমি কিন্তু 3টা উত্তর পেয়ে গেছি। তাহলে এখানে 22-এর উত্তর না হয় সি হবে, না হয় ডি হবে। সো সি তে কি বলছে, লেভেলস অফ বোরডম মে ফল ইন ফিউচার। তাহলে আমাকে দেখতে হবে ফ্রাঙ্কোয়েসের প্যাসেজগুলোর মধ্যে ফিউচার নিয়ে কিছু বলছে নাকি নেগেটিভ ইফেক্ট এইটা নিয়ে কিছু বলছে। এই দুটো হচ্ছে আমার ক্লু ওয়ার্ডস, এই দুটো হচ্ছে আমার ক্লু ওয়ার্ডস, আমাকে অনেক কিছু করতে হতে পারে এখন। ওকে ফাইন, আমি তাহলে এখন চলে যাই। Okay, psychologist John S. Wood of at Yorkshire, Toronto, Canada, isn't convinced. Convinced now, if you are in a state of mind wondering, you are not bored. He says, in my view, by definition, boredom is an undesirable state. ঠিক আছে, উনি ডেফিনেশন দিচ্ছেন, তাহলে এখানে কিন্তু ওই ফিউচার বা নেগেটিভ নিয়ে কিছু এখানে আসে নাই। That doesn't necessarily mean that isn't adaptive. He adds, মানে এটা adaptive না, pain is adaptive. Pain adaptive. If we didn't have physical pain, bad things would happen to us. আমাদের খারাপ জিনিস হতে পারে। Does that mean that we should actively cause pain? না, এখানে আমি ফিউচার বা নেগেটিভ ইফেক্ট নিয়ে কিছু বলতেছে না। বাট even if boredom has evolved to help us survive, it can still be toxic. হ্যাঁ, এটা টক্সিক হতে পারে। দেখি একটু পড়াশোনা করি। It allows fester, মানে যদি আমি লালন পালন করি বোরডমটাকে, এটা আমার জন্য টক্সিক হতে পারে। For Eastwood, the central feature of boredom is a failure to put our attention system into gear. মানে সেন্ট্রাল ফিচারটা কি, বোরডমটা মেইনলি আমাদেরকে গিয়ার আপ করতে সাহায্য করে না, আমরা অ্যাটেনশনটা ধরে রাখতে পারি না, অ্যাটেনশনটা বাড়াতে পারি না, এটা বোরডমটা আমাদেরকে ক্ষতি করে। দিস কজেস অ্যান ইনএবিলিটি টু ফোকাস অন এনিথিং, এটা আমাদেরকে কোনো কিছুতে ফোকাস করতে কি করে, ইনএবল করে তোলে, আমাদেরকে অক্ষম করে তোলে। হুইচ মেক্স টাইম সিম টু গো পেইনফুলি স্লোলি। ঠিক আছে, যেটার কারণে মনে হয় যে সময়টা মানে যাচ্ছে না, সময়টা মনে হয় স্থির হয়ে আছে, আটকে আছে। What's more, your effort to improve this situation can end up making you feel worse. So এটা শেষ পর্যন্ত আলটিমেটলি what's more, your efforts to improve the situation, খেয়াল করে দেখেন এখানে ইম্পর্টেন্ট। What's more, শুধু তাই না, your efforts to improve the situation, আপনি যদি এই সিচুয়েশনকে একটু ইমপ্রুভ করতে যান, can end up, এটার ফলাফলটা কি হবে, making you feel worse, আপনি আরো খারাপ অনুভব করবেন। তার মানে আপনি বোরডমকে কাটানোর চেষ্টা করলে ওইটার অবস্থা কি, ওটার ফলাফল কি হবে, আরো খারাপ হবে। ঠিক আছে, সো তাহলে এখান থেকে কোনটা হবে, লেভেলস অফ বোরডম মে ফল ইন ফিউচার, এটা হচ্ছে না, ট্রাইং টু কোপ উইথ বোরডম ক্যান ইনক্রিজ ইটস নেগেটিভ ইফেক্ট। তাহলে কি হবে ভাই, ডি নাম্বারটা হবে। তাহলে 22-এর উত্তর কি হবে আপনার, ডি। ওকে, তারপরও আমি বললাম, তারপর আমি বলছি
আমরা একটু আবার স্কিম করি, যদি এই প্যারাটাকে আমরা স্কিম করে শেষও করি আমরা ফিউচার নিয়ে কোনো কথা পাবো না, ঠিক আছে? সো মোটামুটি কথাটা চলে আসছে, এই কথাটাকে আমরা প্যারাফ্রেজ আকারে এখানে দেখতে পাচ্ছি। তো এই জন্যই আলটিমেটলি আপনাকে যেটা করতে হবে, প্রথমে কিওয়ার্ডস গুলাকে চিন্তা করতে হবে যে এই ক্ষেত্রে জন্য কি কি কিওয়ার্ডস আমি খুঁজবো। তো কিওয়ার্ডস টা প্রথমত আপনাকে ওই লিস্টের বাইরে আপনাকে যে মেইন কোশ্চেন আছে সেখান থেকে তো আমি কিওয়ার্ডস গুলো পাবোই, অনেক সময় আপনাকে আইডিয়াস থেকেও কিন্তু এলিমিনেট করে করেও কিন্তু কি করতে হবে, অনেক সময় অ্যান্সার খুঁজে বের করতে হবে। ওকে ফাইন, এটার আরেকটা কোশ্চেন আজকে আমরা আবার প্র্যাকটিস করবো। আমরা আজকে আবার নতুন একটা প্যারাতে ইয়াতে চলে যাই, নতুন একটা প্যাসেজে চলে যাই, পরের প্যাসেজটা জাস্ট এই একই টেস্টের পরের প্যাসেজ 3 তে আজকে আমরা চলে যাচ্ছি। প্যাসেজ 3 আজকে আমরা প্রথমে পড়বো, ঠিক আছে? সো প্যাসেজ 3 তে আমরা বেসিক্যালি 2 পেজ ধরে প্যাসেজ পাবো। প্যাসেজ 3 টা হচ্ছে সবচেয়ে টাফ প্যাসেজ, ঠিক আছে? এটা জিটি হোক আর একাডেমিক হোক, দুই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্যাসেজ 3 টা সেম ক্যাটাগরির কঠিন দিবে, ঠিক আছে? কারণ বুঝে বললাম রিডিং এ বলে যে রিডিং সহ জিটি, কিন্তু রিডিং এর 3 নাম্বার প্যাসেজ ঠিকই আপনাকে একদম একটা বাড়ি মারবেই, ঠিক আছে? এই জন্যই যারা জিটি পরীক্ষা দিবেন তাদেরকে অবশ্যই একাডেমিকের প্যাসেজ গুলা প্র্যাকটিস করা উচিত, এটা আমি সবসময় বলি। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি দেখি ওখানে 27 থেকে কি কি প্রশ্ন দিচ্ছে। 27 থেকে 32 দিচ্ছে হচ্ছে এমসিকিউ, একটা নতুন ধরনের কোশ্চেন প্যাটার্ন আজকে আমাদের জন্য, এটা আমরা পড়বো, এটা স্ট্র্যাটেজি গুলো পড়বো। আমাকে এমসিকিউ দিয়েছে, ওকে কয়টা দিয়েছে, 27 থেকে 31, ওকে ফাইন আমি এটা করব। এরপর আমাকে 32 থেকে 37 পর্যন্ত দিয়েছে কি, এই দেখেন লিস্ট অফ আইডিয়াস। তাহলে এটা কোন ধরনের কোশ্চেন, ম্যাচিং কোশ্চেন। কি ধরনের কোশ্চেন এটা, ম্যাচিং কোশ্চেন দিয়েছে, ম্যাচিং হেডিং না কিন্তু, জাস্ট ম্যাচিং কোশ্চেন। আমরা ম্যাচিং কে দুই ধরনের প্রশ্ন, ম্যাচিং হেডিং একটা আর বাকিগুলোকে আলাদা। সো তাহলে আলটিমেটলি ম্যাচিং কোশ্চেন থাকবে। সো ম্যাচিং কোশ্চেন থেকে আমি শেষের দিকে অ্যান্সার করব, ওকে ফাইন। কিন্তু এখানে আরেক ধরনের কোশ্চেন দিয়েছে, ইয়েস নো নট গিভেন। ইয়েস নো নট গিভেনটা এই 3টা কোশ্চেন আমরা আজকে করব না, এটা আমরা কালকে আগামী দিন ইয়েস নো নট গিভেন এর স্ট্র্যাটেজি সহ ক্লাস 3 তে আমরা করবো। তো আজকে আমরা এই দুইটা কোয়েশ্চেন প্যাটার্নকে শেষ করবো, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে ম্যাচিং, যেটা আমাদের জন্য আগে পড়া ছিল, বাট এমসিকিউটা আজকে আমাদের জন্য নতুন টাইপ অফ কোয়েশ্চেন প্যাটার্ন। সো আমরা তাহলে একটু দেখি এই এমসিকিউর জন্য আমরা কি করতে পারি। এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এমসিকিউ কে আমরা কি বলি, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। সো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এইটাও এমন এক ধরনের কোয়েশ্চেন যেটা মোটামুটি আসে। মাল্টিপল চয়েস কোশ্চেন আমরা লিসনিংও পাই এবং কিসে পাই, রিডিংও পাই। আচ্ছা যারা লিসনিং ক্লাস করেছেন একটা জিনিস দেখি আপনার মনে আছে কিনা, লিসনিং ক্লাসে মাল্টিপল চয়েস কোশ্চেন যখন আসে তখন আমি আপনাদেরকে কি বলেছিলাম, মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো তো পড়বেন অবশ্যই, তার অ্যান্সার গুলোকে আপনাদেরকে সাথে সাথে পড়তে বলেছিলাম নাকি বলি নাই, কোনটা পড়তে বলেছিলাম? হ্যাঁ, কারণ আপনাকে হ্যাঁ প্যাচ মেরে দিবে, কারণ আপনার কাছে মনে হবে সবই বলছে। কারণ শুরুতে যদি আপনি পড়ে না শুনেন পরে মনে হবে যে আরে আমি তো সবই শুনছি মনে হয়, ঠিক আছে? সেই জন্যই আমার মাল্টিপল চয়েস কোয়েশ্চেন যখন আমি লিসনিং এ পাবো তখন আমি কোয়েশ্চেনটাও পড়বো, অ্যান্সার গুলো পড়বো, বাট at the time of reading I will read just the questions. আমি রিডিং এর সময় শুধুমাত্র কি পড়বো, কোয়েশ্চেন্স গুলো পড়বো, অ্যান্সার গুলা পড়বো না। আমি কি জিনিসটা বুঝতে পারছি? পার্থক্যটা বলে দিলাম। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন যখন লিসনিং এ আসবে আমি কোয়েশ্চেন অ্যান্সার সবগুলোই পড়বো, ঠিক আছে? ওকে, কিন্তু যখন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আমি কোন সময় পাবো, আমার রিডিং এর সময় পাবো, তখন শুধুমাত্র আমি কোয়েশ্চেন গুলা পড়বো, আনসার গুলা পড়বো না, ঠিক আছে? কেন, এটা আমরা একটু পরে আরো ভালো করে বুঝতে পারবো। ওখানে কেন পড়তে বলেছিলাম সেটাও আমি ব্যাখ্যা করেছিলাম তখন লিসনিং এর সময়, আর এখানে কেন পড়তে মানা করেছি সেটাও আমি আপনাদেরকে এখন বলবো। আর দেখেন আরেকটা কথা আমি একটু বলি, আমি যে স্ট্র্যাটেজি গুলো বলছি এই স্ট্র্যাটেজি গুলাই যে একমাত্র স্ট্র্যাটেজি তা কিন্তু নয়, আরো অনেক ধরনের স্ট্র্যাটেজি অনেক জায়গায় আছে, অনেক রকম আছে। আপনি সেগুলো দেখুন কোনটা আপনাকে স্যুট করে। হ্যাঁ, আমার মনে হয় যে এগুলো ওয়ান অফ দ্য বেস্ট স্ট্র্যাটেজিস, ঠিক আছে? এই জন্য আমি এগুলো আপনাদের সামনে নিয়ে আসছি, বাট আমি বলবো না দিস আর দ্য বেস্ট অফ বেস্ট, ঠিক আছে? সো দেখেন আপনারা এগুলোতে প্র্যাকটিস করেন, আরো বই পড়েন, আরো অনেক ধরনের মডিউল আছে, বিভিন্ন ইউটিউব তো বিশাল সোর্স, সবসময় আমি বলি ওখানেও দেখেন আরো কিছু স্ট্র্যাটেজি পাবেন, কোনটা আপনাকে স্যুট করে, ঠিক আছে? সেটাই আপনি কি করবেন, ফলো করবেন। আচ্ছা এখন দেখেন যেটা বলছে, তাহলে মাল্টিপল চয়েস কোশ্চেনের প্রথম কথা বলে দিয়েছি আমি যে আমি খালি কোয়েশ্চেন গুলো পড়বো, আমি এখানে অ্যান্সার গুলো পড়বো না। অনেক স্ট্র্যাটেজিতে বলে কোয়েশ্চেনের সাথে অ্যান্সার গুলো পড়তে, কিন্তু আমার যেটা অভিজ্ঞতা, আমার যেটা মনে হয় কোয়েশ্চেনের সাথে যদি অ্যান্সার গুলো আমি পড়ি, পরে যখন আমি রিডিং করতে যাব তখন না আমার মাথার মধ্যে ইনফরমেশন গুলো গুলাইতে পারে, কারণ আমার লিসনিং এর সময় আমাকে খুব কম শোনায়, কিন্তু রিডিং এর সময় আপনাকে এত বেশি তথ্য ওখানে প্যাসেজের মধ্যে চলে আসে, সাথে আপনার কোশ্চেনের তথ্যগুলো সবগুলো মিলে একটা জট পাকানোর সম্ভাবনা থেকে যায়। এই জন্যই ফার্স্টে আমরা বলবো রিডিং এর সময় শুধুমাত্র কোয়েশ্চেন পড়বেন, টেক্সটে যাবেন, টেক্সট পড়ে এসে তারপর আপনি অ্যান্সার গুলোকে একটা একটা করে চেক করবেন যে কোনটা অ্যান্সার হতে পারে, ঠিক আছে? ওকে, দেখেন সো মাল্টিপল চয়েসে আপনাকে 4টা অপশন দিবে, আমরা 4টা অপশন থাকবে। রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি, আমরা ইনস্ট্রাকশন গুলো পড়বো। স্কিম অল দ্য কোয়েশ্চেন্স ব্রিফলি,
আমি কি করব, কোয়েশ্চেন গুলোকে পড়বো। ঠিক আছে, প্রেডিক্ট দ্য অ্যান্সার্স, আপনি যদি সম্ভব হয় অ্যান্সার গুলোকে কি করার চেষ্টা করবেন, প্রেডিক্ট করার চেষ্টা করবেন। প্রেডিক্ট আসলে করতে পারবেন কখন, যখন আপনি কোন একটা স্পেসিফিক প্যাটার্নের কোশ্চেন অ্যান্সার করে ফেলছেন ওই প্যাসেজের উপরে, তখন প্রেডিক্ট করাটা সহজ হয়, আদারওয়াইজ কিন্তু প্রেডিক্ট করাটা খুব টাফ। যাক, হোয়াটএভার। এরপরে কিওয়ার্ডস খুব ইম্পর্টেন্ট, আপনাকে কি বের করতে হবে, কিওয়ার্ডস গুলো বের করতে হবে। কোয়েশ্চেনের কিওয়ার্ডস গুলো বের করতে হবে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কোন নাম্বার আছে কিনা, ঠিক আছে, এগুলো বের করতে হবে। এরপর ম্যাচ দ্য কিওয়ার্ডস ইন দ্য কোয়েশ্চেন্স অ্যাসোসিয়েটেড প্যারাগ্রাফ। সো আপনাকে কি করতে হবে, প্যাসেজে চলে যেতে হবে এবং ওখান থেকে আপনাকে বের করতে হবে কোন প্যারাগ্রাফে ওই কিওয়ার্ডস গুলো আছে। সো আলটিমেটলি একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আপনার প্যারাফ্রেজ হতে পারে। কি হতে পারে ওখানে, প্যারাফ্রেজ হতে পারে, আপনার ওয়ার্ড গুলা সরাসরি নাও আসতে পারে। সো আপনাকে এই ব্যাপারটা অ্যাওয়ার্ড থাকতে হবে, যেটা বলেছিলাম আর কি। প্রপার নাউন হলে শুধুমাত্র আপনি সরাসরি কিওয়ার্ডস গুলো খুঁজে পাবেন, আদারওয়াইজ কিন্তু ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আপনাকে কি করতে পারে, সিনোনিমাস ওয়ার্ড ইউজ করতে পারে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আপনি ওই যখন এই প্যাসেজটা পেয়ে যাবেন, প্যাসেজের জায়গাটা পেয়ে যাবেন, তখন আপনাকে কি করতে হবে, সেটাকে ভালো করে পড়তে হবে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, তথ্য যেটা আমাদেরকে মানে খালি কঠিন করতেছে না, আমাদেরকে অনেক সময় সাহায্য করতেছে আইএলটিএস এক্সামিনাররা, কি কোশ্চেন সেটাররা, ওরা কি করে, কোয়েশ্চেনস ফলো দ্য সেম অর্ডার, কোয়েশ্চেনস ফলো দ্য সেম অর্ডার। দ্যাট মিনস এই যে দেখেন আপনার যে কোয়েশ্চেন গুলো আছে, কোয়েশ্চেন নাম্বার এখানে কত থেকে 27 থেকে 31 পর্যন্ত, এই 27 নাম্বারের উত্তর আমি যখন পাবো, তারপরে আমি 28 নাম্বারের কোশ্চেন উত্তর পাবো। এটা এমসিকিউ কোশ্চেনের জন্য সত্য, তারপরে সব কোশ্চেনের জন্য সত্য না, এমসিকিউর জন্য সত্য। যেমন পরের যে কোশ্চেন প্যাটার্ন লিস্টিং, এটার জন্য সত্য হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু এমসিকিউর জন্য এটা মোটামুটি সবসময় সত্য যে এই প্রশ্নের উত্তরগুলা প্যাসেজে মোটামুটি সিরিয়ালি আসবে। সিরিয়ালি মানে পরপর আসবে না, হয়তো গ্যাপে গ্যাপে আসবে, কিন্তু সিরিয়ালি আসবে, ওর মধ্যে একটা সিরিয়াল থাকবে। তো তাহলে 87 উত্তরের পর আমি 28 পাবো, 28 পর 29 পাবো, 29 পর 30 পাবো, 30 পর আমি 31 আনসার পাবো। সো তাহলে এটা যেহেতু প্যাসেজের একদম প্রথম দিকে প্রশ্ন, তাহলে আমি আশা করতে পারি 87 উত্তর প্রথম দিকে আছে। 87 উত্তর দেওয়ার পর তারপর 28 উত্তর আসবে, 28 উত্তর দেওয়ার পর তারপর প্যাসেজের নিচের দিকে নামলে আমি 29 পাবো। তাহলে আমার পড়ার স্টাইলটা কেমন হবে, আমি প্রথমে 27 কোয়েশ্চেনটা পড়বো, 27 কোয়েশ্চেনটা পড়ে এখান থেকে কিওয়ার্ডসটা বের করবো, কিওয়ার্ডসটা বের করে এবার আমি প্যাসেজে চলে যাবো। প্রথম থেকে স্ক্যান করবো, স্ক্যান করে কিওয়ার্ডসটা খুঁজে বের করার চেষ্টা করবো, কিওয়ার্ডসটা পাবো, থামবো, পড়বো, কয়েকটা লাইন হয়তো পড়তে পারি, পড়ে তারপর আমি কোয়েশ্চেনে চলে আসবো, কোয়েশ্চেনে এসে এবার আমি অ্যান্সার করবো। ঠিক আছে, করার পরে এবার আমি 28 চলে যাব, 28 কিওয়ার্ডসটা বের করবো, আবার প্যাসেজে যে জায়গায় রেখে আসছি তারপর থেকে খোঁজা শুরু করবো, 28 কিওয়ার্ডটা পাবো, তারপর সেখানে আমি ভালো মতো পড়বো, পড়ে আবার কোয়েশ্চেনে চলে আসবো, অ্যান্সার করবো, এরপর আমি আবার 29। এভাবেই আমাকে কোয়েশ্চেন প্যাসেজ করে যেতে হবে। ঠিক আছে, এবং এটা খুব দ্রুতই করতে হবে। ওকে ফাইন, তাহলে আমরা এটা তো গেলাম মোটামুটি স্ট্র্যাটেজি। এবার দেখি আর কিছু কথা বলেছে কিনা। ওকে, মোটামুটি এগুলো মূল কথা। সো আপনাকে শুটিং ডাউন করতে হবে, যেটা বলি আর কি আমি, শুটিং ডাউন মানে পিওই, প্রসেস অফ এলিমিনেশন। যে একটু আগে আমরা কিন্তু বললাম যে আমি দুইটা উত্তরের জন্য দুইটা অ্যান্সার চলে গেছে, আরেকটা উত্তরের অ্যান্সার বাইর করছি, 3টা উত্তর চলে গেল, আর থাকে 2টা উত্তর, তার জন্য 2টা উত্তর থেকে একটা উত্তর হবে কার জন্য, 21-এর জন্য। সো আমি তখন কি করলাম, প্রসেস অফ এলিমিনেশন করে আগে 3টে উত্তরকে বের করে দিলাম। এটাও এক ধরনের প্রসেস অফ এলিমিনেশন। এখানেও আমার 4টা অ্যান্সার আছে, কয়টা অ্যান্সার আছে, 4টা অ্যান্সার আছে। তো অনেক সময় আমার কাছে আমি কনফিউজ হয়ে যাবো, উত্তর কি আসলে বি নাকি সি। তাহলে আমাকে দেখতে হবে বি কেন উত্তর হবে না বা সি কেন উত্তর হবে না। কেন উত্তর হবে এটা অনেক সময় আমি খুঁজে নাও পাইতে পারি, কিন্তু কেন উত্তর হবে না এটা খুঁজে পাওয়াটা একটু সহজ হয়। ঠিক আছে, তখন আমি যদি এ উত্তর হবে না, বি উত্তর হবে না, ডি উত্তর হবে না, তার ডেফিনেটলি উত্তর কি হবে, সি হবে। আমার হয়তো সি কেউ পছন্দ হচ্ছে না, কিন্তু আমি কনফার্ম যে এ উত্তর হবে না, বি উত্তর হবে না, ডি উত্তর হবে না, তখন উত্তর কি হবে, সি হবে। সো আপনাকে যখন কঠিন প্রশ্ন দিবে তখন কিন্তু আলটিমেটলি একটা দুটো কোশ্চেনে কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, সো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে ফাইন, লেটস স্টার্ট। আমরা 27 নাম্বার প্রশ্নে চলে যাই। What is the writer suggesting about computer produced works in the first paragraph? এই লাইনটার মানে কেউ বলতে পারবেন? Can anyone? What is the writer suggesting? Writer suggest করতেছে, কিসের ভাবে সাজেস্ট করতেছে, কম্পিউটার প্রডিউসড ওয়ার্কস, কম্পিউটারের মাধ্যমে যে কাজগুলো আমরা করতেছি ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, তার কম্পিউটার মাধ্যমে কিছু কাজ করা হচ্ছে, ওই কাজগুলোর ব্যাপারে রাইটার কি বলতে চাচ্ছে। ওকে ফাইন, আমি চলে যাই, আমি প্যাসেজে চলে যাই। প্যাসেজের প্রথমে আমি কি করব, অবশ্যই আমি কি করব, টাইটেলটা পড়ব, আর্টিফিশিয়াল আর্টিস্ট। আর্টিস্ট সে আবার কি, আর্টিফিশিয়াল মানে কৃত্রিম আর্টিস্ট, কৃত্রিম আর্টিস্ট। ক্যান কম্পিউটার্স রিয়েলি ক্রিয়েট ওয়ার্ক অফ আর্ট? আর্ট মানে কি,
গান বাজনা চিত্রকলা ড্যান্স, ঠিক আছে। এখানে তো রোবট বানাচ্ছে, রোবট কি করতেছে, নাচতেছে, ঠিক না? রোবট ছবি আঁকছে, রোবট গান গাচ্ছে, ঠিক আছে, রোবট গান লিখছে, ঠিক আছে। সো এই ধরনের কাজগুলা কি কম্পিউটার আসলে ক্রিয়েট করতে পারে? এইটা নিয়ে গোটা প্যারাগ্রাফটা আজকে আমরা, সরি, গোটা এসেটা আমরা পড়বো আর কি। সো তাহলে ফার্স্টের দিকে আমরা দেখি আলটিমেটলি রাইটার্স এর প্রথম দিকে পড়া দেখবো আর কি। আমরা এখানে কি বলতেছে আপনার, যে রাইটার্স আমাকে কম্পিউটার প্রডিউস ওয়ার্ক, তাহলে আমার এখানে কিওয়ার্ডস কোনটা, কম্পিউটার প্রডিউসড ওয়ার্ক। আমার কিওয়ার্ডস কোনটা ভাই, কম্পিউটার প্রডিউসড ওয়ার্কস। এই ব্যাপারে রাইটার কি বলছে আমি এখানে দেখবো। The painting full is one of the growing number of computer programs. তাহলে এখানে পেইন্টিং ফুল মানে হচ্ছে বোকা, কিন্তু এখানে নাম রয়েছে, দ্য পেইন্টিং ফুল হচ্ছে একটা নাম। কিসের নাম? এটা একটা কম্পিউটার প্রোগ্রাম। কম্পিউটারে আমরা অনেক ধরনের প্রোগ্রাম ইউজ করি না, এই যে আমি যে এখন পিডিএফ ফাইলটা ইউজ করেছি, ফক্সিট রিডার ইজ আ প্রোগ্রাম, ঠিক আছে। তো এরকম কিছু প্রোগ্রাম, একটা প্রোগ্রাম করা হয়েছে যেখানে বলছে পেইন্টিং ফুল, গ্রোয়িং নাম্বার অফ কম্পিউটার প্রোগ্রামস, ঠিক আছে। এই গ্রোয়িং নাম্বার, এটা একটা খুব মানে এটার সংখ্যা দিন দিন বাড়ছে, এটা ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। সো দে আর মেকার্স ক্লেম, তাদের মেকার যারা এই প্রোগ্রামটা তৈরি করেছে তারা ক্লেম করতেছে পজেস ক্রিয়েটিভ ট্যালেন্ট, ঠিক আছে। এটা কি আছে, ক্রিয়েটিভ ট্যালেন্ট আছে, অর্থাৎ এই প্রোগ্রামের একটা কি আছে, ট্যালেন্ট আছে বলে এর প্রোগ্রামাররা কি করতেছে, দাবি করতেছে। ক্লাসিক্যাল মিউজিক বাই অ্যান আর্টিফিশিয়াল কম্পোজার হ্যাজ হ্যাড অডিয়েন্সেস এনরাপচার, ঠিক আছে। এনরাপচার শব্দটা মানে কি আমরা দেখি। ওকে, এনরাপচার মানে হচ্ছে বিমোহিত। এনরাপচার মানে হচ্ছে কি আপনার বিমোহিত হওয়া। তাহলে ক্লাসিক্যাল মিউজিক বাই অ্যান আর্টিফিশিয়াল কম্পোজার, আর্টিফিশিয়াল কম্পোজার মানে কি, নর্মাল মানুষ মানে বিমোহিত মানে আপনি কি হয়েছে, মানে ওই যে আপনার প্রিয় গায়িকাকে, প্রিয় গায়ক গায়িকা একটা নাম বলেন, প্রিয় গায়ক বা গায়িকা। বিটিএস স্যার, হ্যাঁ, তার গান যখন শুনছেন তাহলে আপনি কি হয়েছে, আহ কি সুন্দর গান, ঠিক না? এই যে আপনার একটা ফিলিংস, মেসমেরাইজিং স্যার, এক্স্যাক্টলি। তার মুখ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিমোহিত, ঠিক আছে। দ্যাট মিনস আপনি খুবই মোহিত হয়ে গেছে, আপনি তার দ্বারা আকৃষ্ট হয়ে গেছেন, ঠিক আছে। সো দেখেন এখানে ব্যাপারটা বলছে ক্লাসিক্যাল মিউজিক, মানে একটা ক্লাসিক্যাল মিউজিক করছে কে, কোনো মানুষ না, আর্টিফিশিয়াল কম্পোজার। অর্থাৎ আপনার কম্পিউটার প্রোগ্রামাইজ এরকম একটা প্রোগ্রাম কি করেছে, এরকম একটা ক্লাসিক্যাল মিউজিক কম্পোজ করে দিয়েছে। হ্যাজ হ্যাড অডিয়েন্স এনরাপচার, ঠিক আছে। মানে এইটা যারা শুনেছে তারা কি হয়েছে, বিমোহিত হয়ে গেছে। অ্যান্ড ইভেন tricked them into believing a human was behind the score. স্কোর মানে কি, গানের যেই বিভিন্ন কি থাকে, এখানে স্কোরের একটা পুরো মিনিংটা হচ্ছে আপনার, স্কোরের মিনিং সুরের স্বরলিপি, গানের বিভিন্ন চিত্র থাকে না, মানে এই গানটা মানে আমরা সুরের যে ইয়াটা থাকে, ধারাটা থাকে, আমরা তো আসলে জাস্ট গানটা শুনি, কিন্তু ওই গানটা কখন কিভাবে যাবে, কম্পোজিংটা, ওটা যেই ছবিটা এঁকে এঁকে করা হয় ওটাকে বলা হয় স্কোর, ঠিক আছে। আমরা তো স্কোর বলতে মনে করি যে রান করা, গোল দেওয়া, এগুলো মিন করি, কিন্তু আসলে যে স্কোরের আরেকটা মিনিং হচ্ছে কি, যেই ইয়ার মধ্যে, চিত্রের মধ্যে, যেই পেপারের মধ্যে আপনার গানের টোটাল সুরটাকে কি করা থাকে, আঁকা থাকে সুরটাকে, ওইটা দেখে কিন্তু যে কোনো যন্ত্রশিল্পী কিন্তু ইয়াটাকে বাজাতে পারে, ওই গানের সুরটা বাজাতে পারে, ঠিক আছে। যাক, হোয়াটএভার। সো তাহলে বলা হচ্ছে এখানে যেটা বলছে যে ওয়াজ বিহাইন্ড দ্য স্কোর, যে এই স্কোরটা কে করেছে, কোনো একটা মানুষ করেছে। মানে এত সুন্দর হয়েছে গানটা, করেছে কম্পিউটার প্রোগ্রাম, কিন্তু গানটা এত সুন্দর হয়েছে, বিমোহিত করেছে, যে যারা শুনেছে তারা অনেকে ফ্রিকড, মানে ওরা ভুল ছলনায় পড়ে গেছে, যে আলটিমেটলি মনে হয় এটা কোনো মানুষই করেছে, ঠিক আছে। আর্ট ওয়ার্কস পেইন্টেড বাই, এটা তাদের গেল গান, আর্ট ওয়ার্কস পেইন্টেড বাই রোবট, রোবটকে দিয়ে ছবি আঁকানো হয়েছে, হ্যাভ সোল্ড ফর থাউজেন্ডস অফ ডলার। রোবট যে ছবিটা আঁকছে, মানে রোবট মানে কি, ওটা একটা কম্পিউটার প্রোগ্রাম, ঠিক না। সো ওই মানে কম্পিউটারাইজ একটা প্রোগ্রামের মাধ্যমে যে ছবিটা আঁকা হয়েছে, থাউজেন্ড অফ ডলার, ওই ছবিটা $1000 বিক্রি হয়েছে। অ্যান্ড বিন হাং ইন প্রেস্টিজিয়াস গ্যালারিজ, এটা কি করা হয়েছে, খুব বড় একটা মিউজিয়ামে কি করা হয়েছে, এটাকে গ্যালারিতে এটাকে সাজিয়ে রাখা হয়েছে, গ্যালারিতে প্রদর্শনীয় জায়গাতে। And software has been built which creates art that could not have been imagined by the programmer. দেখা যাচ্ছে এমন সফটওয়্যার হ্যাজ বিন বিল্ট, এমন সফটওয়্যার বানানো হয়েছে যেটা কি করেছে, আর্ট তৈরি করেছে, যেটা আলটিমেটলি একটা
কলা শিল্প তৈরি করেছে কুড নট হ্যাভ বিন ইমাজিন বাই দ্য প্রোগ্রামার, যেটা আসলে প্রোগ্রামাররাও কল্পনা করতে পারেন যে এত সুন্দর কাজ আমাদের প্রোগ্রামটা করতে পারবে। তার মানে হোয়াট ইজ দিস, এগুলো সবগুলো যেমন কম্পিউটার কাজ করে সব প্রোগ্রামিং এর মাধ্যমে, ঠিক আছে, রোবট কাজ করে, রোবট একটা কম্পিউটার, ওর ভিতরে একটা কম্পিউটার থাকে, কিন্তু মূল কাজটা কি করে, প্রোগ্রামিং করে ওকে যা যা নির্দেশ দেওয়া হয় সে সেই কাজগুলো করতে পারে। তাহলে এই যে প্রোগ্রামিং এর যে ব্যাপারটা, এই প্রোগ্রামিং এর ব্যাপারটা আলটিমেটলি আমাদের আর্টিস্টিক কাজগুলোকে কিন্তু করে দেখাচ্ছে, ঠিক আছে। সো তাহলে হোয়াট ইজ দ্য রাইটার সাজেস্টিং অ্যাবাউট কম্পিউটার প্রডিউসড ওয়ার্কস, এই যে কম্পিউটার যে একে যে কাজগুলো করতেছে, গান কম্পোজ করতেছে, ছবি আঁকতেছে, ঠিক আছে। সো এইটা দ্বারা রাইটার্স কি সাজেস্ট করতেছে, তাহলে আমরা একটা একটা করে এখন পড়ার চেষ্টা করি। পিপলস অ্যাকসেপ্টেন্স অফ দেম ক্যান ভ্যারি কনসিডারেবলি, পিপল এগুলোকে কি বিভিন্নভাবে অ্যাকসেপ্ট করতেছে, ভ্যারিয়েবলি মানে মানুষ যে এগুলোকে গ্রহণ করতেছে, ক্যান ভ্যারি কনসিডারেবলি, এগুলো ম্যান টু ম্যান ভ্যারি করতেছে, কেউ এটাকে গ্রহণ করতেছে, কেউ এটাকে গ্রহণ করতেছে না। এই ধরনের কোনো তথ্য কি আমরা প্যাসেজের মধ্যে পেয়েছি? নো স্যার। নো, তাহলে এটা উত্তর হওয়ার চান্স কম, নাই বলা যায়। এ গ্রেট ডিল অফ প্রোগ্রেস হ্যাজ অলরেডি বিন অ্যাটেন্ড ইন দিস ফিল্ড, এই ফিল্ডে অনেক কি হয়েছে, প্রোগ্রেস হয়েছে। হ্যাঁ, আমরা তো দেখতেছি যে পজিটিভ অনেক কথা এখানে বললো, ওটা প্যাসেজের মধ্যে কিন্তু কি আসছে, যে এই কম্পিউটার বেস প্রোগ্রামের মাধ্যমে অনেকগুলো আর্টিস্টিক কাজ করা হয়েছে। তাহলে আসলে কিন্তু এই গ্রেট ডিল অফ প্রোগ্রেস হ্যাজ বিন অ্যাটেন্ড ইন দিস ফিল্ড, এই ফিল্ডে অনেক ধরনের প্রোগ্রেস হয়েছে, এই কথাটা কিন্তু আমরা গোটা প্যাসেজটা পড়ে কিন্তু অনুধাবন করতে পারছি। তো ইট মে বি দ্য অ্যান্সার। তারপর আমরা বাকিগুলো একটু দেখি। দে হ্যাভ হ্যাড মোর সাকসেস, হ্যাঁ, they have had more success in some artistic genres than in others, কিছু জায়গার চেয়ে কিছু জায়গায় বেশি কি হয়েছে, সাকসেস হয়েছে। না, এখানে কিন্তু সাকসেসের মধ্যে কোনো কম্পারিজন কি আমরা দেখতে পেয়েছি? সাকসেসের কথা বলেছে, বাট সাকসেসের মধ্যে জানরা মানে নো কম্পারিজনস, আমরা কিন্তু কম্পারিজন পাইনি। সাকসেসের কথা পেয়েছি কিন্তু কম্পারিজন পাইনি। সো যেহেতু এখানে মোর ব্যাপারটা আসছে, সো তাহলে এটা হওয়ার চান্স কম। হ্যাঁ বলেন ভাই। স্যার এখানে সাম আর্টিস্টিক জেনারেস বলছে, কিছু জেনারেস এর কথা তো বলাই হয়েছে না ফার্স্ট প্যারাগ্রাফে। না, বলা হয়েছে, কিন্তু ওখানে কি একটার সাথে একটা তুলনা করেছে, গানের চেয়ে এদিকে এগিয়ে আছে, ছবির দিকে এগিয়ে আছে। দেখেন জনরা মানে কি, জনরা এটার সঠিক প্রনাউন্সিয়েশন হবে জনরা। হ্যাঁ, সো এই জনরাস এখানে যেহেতু প্লুরাল আছে জনরাস হবে। সো এখানে খেয়াল করে দেখেন, মানে মিউজিক এক ধরনের জনরা, তারপর এদিকে আপনার আর্টিস্টিক ওয়ার্ক আর ধরনের, মানে ছবি আঁকা আরেক ধরনের জনরা, কিন্তু সব দিকে সাকসেস দেখাইছে, কিন্তু কোনটা থেকে কোনটা এগিয়ে আছে এই ব্যাপারটা কি ওখানে বলেছে? বলেন তো, আমরা যে লাইনগুলো পড়েছে কম্পারিজন কিন্তু হয়নি, এটাকে আপনাকে কনফিউজ করার জন্য বলেছে। এইখানে ট্র্যাপ দিয়েছে, সাকসেস শব্দটা দিয়ে আপনাকে ট্র্যাপ দিয়েছে, বাট মোরটা দিয়ে আপনাকে বাঁচার একটা উপায় দিয়েছে, ঠিক আছে। সাকসেস ইজ এ ট্র্যাপিং ওয়ার্ড ফর ইউ, বাট মোরটা হচ্ছে কি, ইজ এ রেস্কিউ ওয়ার্ড, এটা দিয়ে আপনার রেস্কিউ হবেন। যে না, মোরের ব্যাপারটা তো কেউ বলে নাই যে এটা হচ্ছে এটা আগায় আছে, ঠিক আছে। আমি খুব সূক্ষ্মভাবে বলতেছিলাম, এই জায়গাগুলো আপনাকে ধরতে হবে। এরপর আসেন নাম্বার ডি, না আমাকে আসলে কোনটা উত্তর হবে তার চেয়ে বড় কথা কোনটা উত্তর হবে না এটা বের করতে হবে, বুঝতে পারছি ভাই। The advances are not as significant as public believes them to be, যে অ্যাডভান্সটা হয়েছে সে অ্যাডভান্সটা এত বেশি কিছু না, যেমনটা কি হচ্ছে পাবলিক বিলিভ করে। সো এখানে পাবলিকের বিলিফের সাথে কোনো কম্পারিজন, এখানে একটা কম্পারিজনের কথা বলে ফেলতেছে। সো এখানে কি বলা হয়েছে যে যে পরিমাণ অ্যাডভান্স হয়েছে সেটা খুব একটা রিমার্কেবল কিছু না, বরং এখানে গোটা প্যারাটা পড়ে আমরা দেখতে পাচ্ছি যে রাইটার টোটাল ব্যাপারটাকে অনেক পজিটিভলি বলার চেষ্টা করছে, অনেক এগিয়ে গেছি আমরা, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা কিন্তু বলতে পারি যে এখানে যে ডি নাম্বার যে উত্তরটা আছে, পাবলিকের বিলিভ দিয়ে একটা কথা কিন্তু এখানে বলেছে, পাবলিক উল্টো ট্রিক্ট হয়ে গেছে, যে মনে করছে কম্পোজ শুনে যে এটা আসলে কোনো মানুষই এর পিছনে কি করেছে, কাজ করেছে, ঠিক কিনা। তাহলে আলটিমেটলি পাবলিক বিলিভ কিন্তু লোয়ার বিলিভ, এটা কিন্তু এখনো আলোচনার মধ্যে আসে নাই। তাহলে ডি ক্যান নট বি দ্য অ্যান্সার। তাহলে উত্তর কি হবে আপনার? বি। 27 এর উত্তর কি হবে ভাই? বি বাংলাদেশ, বি বাংলাদেশ, ঠিক আছে। 27 এ আনসার স্ক্রিপ্টে যে জাস্ট বি লিখে দিলে আপনার অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার এতটুকু পর্যন্ত ভাই? ওকে, এবার আসেন নেক্সট আমরা চলে যাই। তাহলে 28 এর কোশ্চেনটা পড়ি। অ্যাকর্ডিং টু Zurant Wiggins কি বলছে, why are many people worried by computer art? Why are many people, তাহলে অনেক মানুষ worried কম্পিউটার আর্ট দ্বারা। তাহলে আমাকে বের করতে, আমাকে তাহলে ক্লু ওয়ার্ড হচ্ছে কি, হ্যাঁ জেরিয়ান্ট, এই জিনিসটা, হ্যাঁ এটা আমাকে বের করতে হবে, এটা বের করতে হবে আগে যে এটা প্যাসেজ কোন জায়গায় আছে। তো এটা বেসিক্যালি 27 এর পরপরই কোন এক জায়গায় আসবে, এবং ওখান থেকে আমাকে বের করতে হবে অনেক মানুষ কেন ওয়ারিড, many people worried, তাহলে আমাকে ওয়ারিড দুশ্চিন্তা
এই জায়গাটা আগে যাইতে হবে। কোন এক জায়গায় দুশ্চিন্তা নিয়ে কথা বলছে, কিসের ব্যাপারে? মানুষের দুশ্চিন্তা কিসের ব্যাপারে? কম্পিউটার আর্ট নিয়ে। ওকে ফাইন, আমি চলে যাই, আমি কিন্তু উত্তর পড়বো না এখন। সো তাহলে আমি প্যাসেজে চলে যাচ্ছি। তাহলে আমার এখানে ফার্স্ট প্যারা শেষ, এখানে কিন্তু ছিল না। Human beings are the only species of to perform sophisticated creative work regularly. If we think break this process, না ওকে না এখানে ওকে। তৃতীয় লাইনে আছে, this is a question at the very core of humanity, says Geraint Wings, a computational creativity researcher at Goldsmith University of London. It scares a lot of people. They পাইছেন? Scares মানে কি? Scaresটা কিসের? ভয় পাওয়া, ওয়ারিড। একটু আমরা ওয়ারিড পেয়েছিলাম না, মনে আছে আপনাদের? তো আমি প্রশ্নের উত্তরের জায়গায় চলে আসছি। তাহলে দেখেন, ইট স্কেয়ারস এ লট অফ পিপল, এটা অনেক মানুষকে কি করে? ভীত করে ফেলতেছে। কেন? দে আর ওয়ারিড দ্যাট ইট ইজ টেকিং সামথিং স্পেশাল। এটা কি করে ফেলতেছে? নিয়ে ফেলতেছে। টেকিং অ্যাওয়ে, টেক অ্যাওয়ে মানে কি ভাই? নিয়ে ফেলা। টেক অ্যাওয়ে ফ্রম, কারোর কাছ থেকে নিয়ে ফেলা। হোয়াট ইট মিনস টু বি হিউম্যান, যেটাকে হিউম্যান বলে আমরা মনে করতাম, যে মানুষের কিছু গুণ আছে, মানুষের কিছু দোষ আছে, মানুষের কিছু গুণ আছে, অতি মানবিক, যেটা মানুষকে অন্য সব প্রাণী বা ক্রিয়েচার থেকে আলাদা করেছে। সো তাহলে কি হচ্ছে? মানুষ ওয়ারিড, ইট স্কেয়ারড এ লট অফ পিপল, এটা অনেক মানুষকে ওয়ারিড করছে যে এই যে আপনার, আমরা বলছি হিউম্যান বিংস আর অলসো সোসাইটি, মানে এই যে আমরা কম্পিউটার বেসড, হ্যাঁ, ইফ উই ক্যান ব্রেক দিস প্রসেস ডাউন ইনটু কম্পিউটার কোড, where does there live human being creativity? Human being creativity টা আলটিমেটলি প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে, ঠিক আছে? সো আলটিমেটলি মানুষ এখন, কিছু মানুষ, অনেক মানুষ এখন ওয়ারিড হয়ে যাচ্ছে যে দে আর ওয়ারিড দ্যাট ইট ইজ টেকিং সামথিং স্পেশাল অ্যাওয়ে। ইট ইজ মানে কি? এই যে আমরা কম্পিউটার বেসড যে অ্যাক্টিভিটিস গুলো করছি, আর্টিস্টিক অ্যাক্টিভিটিস গুলো করার চেষ্টা করছি কম্পিউটারের মাধ্যমে, এই জিনিসটা আমাদের মানুষের যে সহজাত একটা ব্যাপার ছিল, মানবিক ব্যাপার ছিল, ঠিক আছে, সেই জিনিসগুলোকে হয়তো, ক্রিয়েটিভিটি ব্যাপারগুলোকে হয়তো টেকিং অ্যাওয়ে, কেড়ে নিচ্ছে, ঠিক আছে? এই ধরনের একটা তথ্য আমরা পাচ্ছি। এটা কে বলেছে আপনার? কে বলেছে বলেন তো? জেরিয়ান, ঠিক আছে? সো এখন আমরা একটা একটা করে উত্তর পড়ি। ইট ইজ অ্যাস্থেটিক্যালি ইনফেরিয়র টু হিউম্যানার্স। অ্যাস্থেটিক্যালি মানে কি? নান্দনিক ভাবে। অ্যাস্থেটিক মানে কি ভাই? নান্দনিক ভাবে, হ্যাঁ। ইনফেরিয়র টু হিউম্যান আর্টস, এটা হিউম্যান আর্টস হচ্ছে কি? ইনফেরিয়র। এটা কি মানুষকে এই ব্যাপারটা নিয়ে ওয়ারিড হয়েছে যে না এগুলো মানুষ হচ্ছে ইনফেরিয়র? এটা কিন্তু এখানে বলে নাই, ঠিক আছে? ইট মে আলটিমেটলি সুপারসিড হিউম্যান আর্ট। এটা হিউম্যান যে আর্টিস্টিক ব্যাপারটা আছে সেটাকে কি করে ফেলবে? সুপারসিড করে ফেলবে? না, সুপারসিড করার ব্যাপারটা কিন্তু নিয়ে ওয়ারিড না। ইট আন্ডারমাইন্স। সুপারসিড মানে অতিক্রম করে যাওয়া। সুপারসিড মানে কি? আপনি দৌড়াচ্ছেন, আপনি একজনের পিছনে আছেন, তাকে অতিক্রম করে চলে গেলেন, সুপারসিডেড, ঠিক আছে? আচ্ছা, ইট আন্ডারমাইন্স এ ফান্ডামেন্টাল হিউম্যান কোয়ালিটি। এটা হিউম্যান কোয়ালিটির মধ্যে যেটা অন্যতম একটা ফান্ডামেন্টাল কোয়ালিটিকে আন্ডারমাইন করতেছে। আন্ডারমাইন মানে কি? ছোট করে দেখানো। হ্যাঁ, ইট মে বি দ্য অ্যান্সার, ঠিক আছে? যে এটা আলটিমেটলি টেক অ্যাওয়ে করতেছে। টেক অ্যাওয়ে মানে কি? নিয়ে যাওয়া, মানে এটাকে ছোট করে ফেলা, ধ্বংস করে দেওয়া। ওভাবে যদি আসি তাহলে আন্ডারমাইন করা মানে কি? এটাকে আসলে বিনাশ করে দেবে। এটাকে আর আমরা ফান্ডামেন্টাল কোয়ালিটি মনে করবো না। গান লেখা তখন খুব সহজ কাজ, ঠিক আছে? যেমন কম্পিউটারে একটা সফটওয়্যার আছে গ্রামারলি, বলতেছে গ্রামারলি নাকি আমাদের রাইটিং এর ভুলগুলো ধরতে পারবে। আমি নিজে সফটওয়্যারটা ইউজ করে দেখছি, আমার কাছে স্যাটিসফ্যাক্টরি লাগে নাই। কারণ আমরা যারা ভালো গ্রামার জানবো তারা একটা সেন্টেন্সকে যত সুন্দর করে আলটিমেটলি লিখতে পারবো, তারা গ্রামারলি থেকে সবসময় এত সুন্দর সেন্টেন্স কিন্তু আমি দেখতেছি আসতেছে না। ইভেন আপনার খুব ভালো সেন্টেন্সের মধ্যে ওরা অনেক সময় ভুল ধরে বসে আছে, এবং যেগুলো সাজেস্ট করে ওগুলো দেখলে আরো মনে মনে হাসি লাগে অনেক সময়, ঠিক আছে? সেই জন্য গ্রামারলিটা যদিও একটা কম্পিউটার একটা প্রোগ্রাম, এটা কিন্তু মানে হিউম্যান যে আর্টিস্টিক যে ইয়াটা, ক্ষমতাটা, যে ভুল ধরতে পারা, সুন্দর সেন্টেন্স লিখতে পারা, গ্রামারলি ওই পর্যায়ে এখনো যেতে পারে নাই। সামনে পারবে কিনা আমি জানি না, কিন্তু বলা হচ্ছে অনেক মানুষ ওয়ারিড হচ্ছে যে আমাদের এই নান্দনিক ব্যাপারটাকে কিন্তু আন্ডারমাইন করা হচ্ছে। গান তো এখন তাহলে ওই যে হিরো আলমও গান গাচ্ছে, ঠিক আছে, সাবিনা ইয়াসমিনও গান গাচ্ছে, তাহলে আলটিমেটলি কি তারপরে কিন্তু সাবিনা ইয়াসমিন, হিরো আলম শুনলে আমরা হাসতেছি, সাবিনা ইয়াসমিনের গান শুনে আমরা কি হচ্ছি? বিমোহিত হচ্ছি, ঠিক আছে? সো যাক, ইট উইল লিড এ ডেটেরিওরেশন ইন হিউম্যান অ্যাবিলিটি। এটা হিউম্যান অ্যাবিলিটিকে ডেটেরিওরেট করবে, অ্যাবিলিটিকে ডেটেরিওরেট করবে না, কিন্তু ওদের কোয়ালিটিকে কি করতেছে? আন্ডারমাইন করবে বা টেক অ্যাওয়ে করবে, ঠিক আছে? সো তাহলে এটা কিন্তু
ডি নাম্বারটা উত্তর হবে না। আমাদের অ্যাবিলিটি কমে যাবে কিনা এটা নিয়ে কিন্তু ওই লাইনে বলা নেই। ওই লাইনে বলছে যে এটা আমাদের একটা সহজাত একটা ব্যাপারকে কেড়ে নিচ্ছে। তাহলে আলটিমেটলি উত্তর কি হবে ভাই? এটা সি হবে। উত্তর কি হবে? সি হবে। তাহলে এখানে আন্ডারমাইনটা ওই টেক অ্যাওয়ের সিনোনিমাস হচ্ছে। আন্ডারমাইন মানে কি? জিনিসটাকে আসলে বাতিল করে দেওয়া। taking someone's place or আলটিমেটলি আপনি একটা জিনিস খুব দামি মনে করতেছেন, কিন্তু একজন বলে যে ফালতু জিনিস, সস্তা জিনিস। আলটিমেটলি কিন্তু আপনার টোটাল ব্যাপারটাকে সে কি করে দিল? বাতিল করে দিল। ঠিক আছে, আচ্ছা তাহলে 28 উত্তর কি হবে? সি, চিটাগং। ওকে ওকে, এবার আমরা 29 চলে যাই। হোয়াট ইজ দ্য কি ডিফারেন্সেস বিটুইন অ্যারন অ্যান্ড পেইন্টিং ফুল? তাহলে অ্যারন এবং পেইন্টিং ফুলের মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে? পেইন্টিং ফুলটা নিয়ে আমরা একটু আগে পড়েছিলাম। পেইন্টিং ফুলটা কি ছিল? ছবি আঁকা, ঠিক কিনা? একটা ছবি আঁকার কি প্রোগ্রাম, ঠিক আছে। আর অ্যারনটা কি এটা আমরা এখনো জানি না, আমরা এখন দেখবো। তাহলে অ্যারন এবং পেইন্টিং ফুলের মধ্যে একটা কম্পারিজন বা ডিফারেন্স কিন্তু এখন প্যাসেজের মধ্যে আমরা পাবো সামনে। ওকে ফাইন। টু সাম এক্সটেন্ট উই আর অল ফ্যামিলিয়ার উইথ কম্পিউটারাইজড আর্ট। আমরা অনেকেই কিছু হলেও কি কম্পিউটারাইজড আর্টের ব্যাপারটা আমরা জানি, কম্পিউটারে ছবি আঁকতে পারে। দ্য কোয়েশ্চেন ইজ ওয়্যার ডাজ দ্য ওয়ার্ক অফ দ্য আর্টিস্ট শপ অ্যান্ড দ্য ক্রিয়েটিভিটি অফ দ্য কম্পিউটার বিগিন। তাহলে আলটিমেটলি এখানে এই যে কম্পিউটার যে আর্ট কাজটা, এটা কোন জায়গা থেকে আর্টিস্ট টপ অ্যান্ড দ্য ক্রিয়েটিভিটি অফ দ্য কম্পিউটার বিগিন, মানে কোন জায়গাটায় কম্পিউটারের ক্রিয়েটিভিটিটা শুরু হয়? দেখেন, আমি যখন একজন চিত্রশিল্পী হিসেবে ছবি আঁকবো, আমি প্রথমে ইমাজিন করবো, ঠিক কিনা, যে আমি এই মানে যেই ছবিটা একজন চিত্রশিল্পী আঁকছে, আমরা তো এটা বুঝতেই পারি যে এই ছবিটা উনি আঁকার আগেই উনার মনের মধ্যে কি হয়েছে, উনি নিজে এঁকে ফেলেছেন। উনার মনের মধ্যে এই ছবিটা আসছে বলেই উনি পরে এটাকে কি করেছেন, তার হাত দিয়ে রং দিয়ে ক্যানভাস দিয়ে এটাকে ফুটিয়ে তুলেছেন আমাদের সামনে, ঠিক কিনা? তাহলে ওইটাই তার ক্রিয়েটিভিটি। তো এখন কথা হচ্ছে কম্পিউটারের ক্ষেত্রে ক্রিয়েটিভিটিটা কোথায়? কম্পিউটার কোথা থেকে ক্রিয়েটিভিটিটা পাচ্ছে? Consider one of the oldest machine artists, Aaron, a robot that has had painting exhibit in London's Tate Modern and the San Francisco Museum of Modern Art. So এখানে একটা অ্যারন হচ্ছে কি একটা রোবট। অ্যারনটা একটা কি রোবট যে আলটিমেটলি একটা পেইন্টিং এক্সিবিটে যাকে নেওয়া হয়েছিল লন্ডনে, হোয়াট এভার। অ্যারন ক্যান পিক আপ এ পেইন্ট ব্রাশ। অ্যারন একটা রোবট, সে কি করতে পারতো? পেইন্ট ব্রাশ মানে ছবি আঁকার ব্রাশকে ধরতে পারতো, কিক করতে পারতো, অ্যান্ড পেইন্ট অন ক্যানভাস অন ইটস ওন। এবং ছবি আঁকার একটা ক্যানভাসের উপর সে নিজে নিজে কি করতে পারতো? ছবি আঁকতে পারতো। সো মানে এটা অনেক আগের কথা বলা হচ্ছে। সো ইমপ্রেসিভ পারহাপস, এটা কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে খুবই ইমপ্রেসিভ। ও আচ্ছা, একটা রোবটও ছবি আঁকছে, বাট ইট ইজ স্টিল লিটল মোর দেন এ টুল টু রিয়েলাইজ দ্য প্রোগ্রামস ওন ক্রিয়েটিভ আইডিয়াস। তো এটা কিন্তু আসলে একটা যে প্রোগ্রামার্সের নিজের ক্রিয়েটিভ আইডিয়াসটা দিয়েই কিন্তু ওখানে ছবিটা সে আঁকতে পারছে, কারণ ওকে আগে প্রোগ্রামাইজ করে দেওয়া হয়েছে তুমি পেইন্টিং ব্রাশটা এভাবে নিবা, তারপর এটাকে এভাবে ক্যানভাসের মধ্যে সে কোন লাইন কত ডিগ্রি অ্যাঙ্গেল আঁকবে এটাও কিন্তু প্রোগ্রামের মাধ্যমে কিন্তু চলে আসে, ঠিক আছে। তো তাহলে মানে আলটিমেটলি এখানে ক্রিয়েটিভিটিটা, এই যে আপনার অ্যারনের মধ্যে যে ক্রিয়েটিভিটিটা, এটা কিন্তু তার নিজস্ব না, এটার পিছনে ওই প্রোগ্রামারেরই হাত রয়েছে। সাইমন কলটন দ্য ডিজাইনার, তার মানে এখানে কিন্তু বেসিক্যালি আমরা পাইলাম কার কথা পাইলাম? আরনের কথা পাইলাম। এবার আমরা দেখবো ওই ফুলের সাথে ওর পার্থক্যটা কি, পেইন্টিং ফুলের সাথে। সাইমন কলটন দ্য ডিজাইনার অফ দ্য পেইন্টিং ফুল, পেইন্টিং ফুল যেই প্রোগ্রামটার কথা বলছি, তার যে ডিজাইনার সাইমন কলটন, তার কথা কি বলছে? ইজ কিন টু মেক শিওর হিজ ক্রিয়েশন ডাজন্ট অ্যাট্রাক্ট দ্য সেম ক্রিটিসিজম। সো আলটিমেটলি এই যে আপনার অ্যারনের ক্রিটিসিজমটা ছিল কি, অ্যারন তো যে ছবিটা এঁকেছে এটা প্রোগ্রাম করে দিয়েছে, ওভাবে ওই ছবিটা এঁকেছে, এটার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই। সো সাইমন বলতেছে আমি এই ব্যাপারটাতে অ্যাওয়ার, সো এখানে আমার প্রোগ্রামটা যে ছবিটা আঁকবে এটা আমরা বলে দিব না, সে নিজে থেকে কি করবে? এই ছবিটা আঁকবে। আনলাইক মানে যেমনটা আরনের ক্ষেত্রে ছিল না। আর্লিয়ার আর্টিস্ট সাচ এস আরন, মানে আরনের মধ্যে এই জিনিসটা ছিল না, যেটা কার মধ্যে আছে? কার মধ্যে আছে? আপনার ফুলের মধ্যে আছে। তাই এটা কিন্তু ডিফারেন্স, এটা কিন্তু ডিফারেন্সে চলে আসতেছে। দ্য পেইন্টিং ফুল অনলি নিডস মিনিমাল ডিরেকশন। পেইন্টিং ফুলসে শুধুমাত্র কিছু ডিরেকশন আমি দিয়ে দিব, অ্যান্ড ক্যান কাম আপ উইথ ইটস ওন কনসেপ্ট বাই গোয়িং অনলাইন ফর ম্যাটেরিয়ালস। সে কি করতে পারবে? নিজে নিজে অনলাইনে ওই ম্যাটেরিয়ালস খুঁজবে এবং সেখান থেকে সে একটা ধারণা নিয়ে সে ছবিটা এঁকে দিবে। তার মানে আরো এই কাজটা করতে পারতো না, সে কিন্তু কোনো মানে নিজে থেকে কোনো কিছু কনসেপ্ট ডেভেলপ করতে পারতো না। বাট আলটিমেটলি এখানে বলা হচ্ছে পেইন্টিং ফুল, তাকে আমরা একটা মিনিমাম একটা ডিরেকশন দিয়ে দিলাম, এবার সে অনলাইন থেকেই সোর্স থেকে সে কি করবে? তার যা দরকার হবে থট সেগুলো, বা তার কাজ করার জন্য, ছবি আঁকার জন্য যে যেই কনসেপ্ট দরকার হবে সে সেগুলো নিজে থেকে কি করতে পারবে? অনলাইন থেকে সার্চ করে নিয়ে এসে সে ছবি
টা এঁকে ফেলতে পারবে। তাহলে এখানেই তার ক্রিয়েটিভিটিটা অ্যাকচুয়ালি। সো তাহলে আলটিমেটলি একটা ডিফারেন্স। তো আমরা এখন দেখার চেষ্টা করি বেসিক্যালি কোয়েশ্চেনের উত্তরগুলো কি কি আছে। তাহলে ডিফারেন্স আমাদের প্রথমটা এখানে বলতে যাচ্ছে ইটস প্রোগ্রামার্স ব্যাকগ্রাউন্ড। ইটস প্রোগ্রামার্স ব্যাকগ্রাউন্ড তার মানে কি, এটা কি প্রোগ্রামার্স ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে? প্রোগ্রামার্স ব্যাকগ্রাউন্ডটা কি এখানে কাজ না, এটা আরনের জন্য ক্রিটিসিজম ছিল। প্রোগ্রামার্স ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করছে কে? আরনের জন্য। ঠিক আছে, আরনের জন্য প্রোগ্রামারই মূলত কাজ করেছে। কিন্তু আলটিমেটলি এখানে পেইন্টিং ফুলের জন্য কিন্তু আলটিমেটলি এখানে প্রোগ্রামার শুরুতে ছিল, কিন্তু শেষের দিকে কিন্তু আরেকটা পার্থক্য আসছে যেটা এখানে আসে নাই। পাবলিক রেসপন্স টু ইস ওয়ার্ক। পাবলিক রেসপন্স কেমন ছিল এটা নিয়ে কিন্তু এখন আলোচনা হয়নি, এবং এটা নিয়ে কিন্তু ডিফারেন্স হয়নি যে না আরনকে মানুষ গ্রহণ করা নাই কিন্তু ফুলকে মানুষ গ্রহণ করেছে, তা কিন্তু না। দ্য সোর্স অফ ইট সাবজেক্ট ম্যাটার, হ্যাঁ তারা সাবজেক্ট ম্যাটারটা কোথা থেকে খুঁজে নিচ্ছে। আরন কিন্তু সাবজেক্ট ম্যাটার খুঁজতে পারতো না, কিন্তু ফুল কি করতে পারে, তার সাবজেক্ট ম্যাটারটা অনলাইন থেকে খুঁজে নিতে পারে। তার সোর্স গুলো কিন্তু তার আছে। দ্য টেকনিক্যাল স্ট্যান্ডার্ড অফ ইটস আউটপুট, তার আউটপুটটা কেমন এটা নিয়ে কিন্তু আসলে মূল ডিফারেন্স না। মূল ডিফারেন্স তাহলে কোন জায়গাটায়, তারা কোন সোর্স থেকে এটা নিচ্ছে। বেসিক্যালি আরনের ক্ষেত্রে সবকিছুই সোর্সিং করছে প্রোগ্রামার, কিন্তু আলটিমেটলি আপনার ফুলের ক্ষেত্রে সেই সোর্স গুলো কোথেকে নিয়ে আসতেছে, ইন্টারনেট থেকে নিয়ে আসতে পারে, সে নিজে থেকে খুঁজতে পারে, এটাই তার ক্রিয়েটিভিটি জায়গাটা চলে আসতেছে। ঠিক আছে, তাহলে 29 উত্তর কি হবে আপনার? সি, চিটাগং। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে? 29 ক্লিয়ার হয়েছে ভাই? এবার আসেন আমরা থার্ড দিকে চলে যাই। হোয়াট পয়েন্ট ডাজ সাইমন পলটন মেক ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ? সাইমন পলটন কিন্তু আমরা এখনই পড়লাম ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ, তাহলে ফোর্থ প্যারাগ্রাফে আমরা এই উত্তরটা পাবো। ঠিক আছে, তবে এখানে ফোর্থ প্যারাগ্রাফ বলেছে, প্রথমে কিন্তু বলেছে ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। সো এরকম আমাকে অনেক সময় প্যারাগ্রাফ বলে দিয়ে কিন্তু বলে দিবে যে আসলে উত্তরটা কোথায় খুঁজতে হবে। সো এখানে ফোর্থ প্যারাগ্রাফে গেলে আমি এই উত্তরটা পাবো। হোয়াট পয়েন্টস ডাজ সাইমন পলটন মেক্স ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ? তাহলে ফোর্থ প্যারাগ্রাফে আমি দেখবো সাইমন পলটন একটা পয়েন্টকে কি করেছে, খুব ফোকাস করেছে। ওই পয়েন্টটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করবো। আমরা অলরেডি কিন্তু কত নম্বর প্যারা পড়ছিলাম? 1 2 3 4, 4 নম্বর প্যারা কিন্তু অলরেডি আমরা এখন আছি। সো আমরা কিছুটা পড়লাম, বাকিটা আমরা দেখি। The software runs its own web searches and trolls through social media. ঠিক আছে, সফটওয়্যার যেটা বলছি আমরা, ফুলের সফটওয়্যারটা, এটা একটা পেইন্টিং ফুল, ওটা সফটওয়্যার অ্যাকচুয়ালি। সো ওটা নিজে কি করতে পারে, সার্চ করতে পারে, এবং ট্রলস থ্রু দ্য সোশ্যাল মিডিয়া। ট্রলস মানে কি আমরা দেখার চেষ্টা করি। অনুসন্ধান করা, সার্চ করা, ট্রল, TRAWL। ঠিক আছে, সো এটা কি করে সার্চ করতে পারে, কোথায়? আপনার ওয়েবের মধ্যে সার্চ করতে পারে। ঠিক আছে, থ্রু সোশ্যাল মিডিয়া সাইটস, এবং সোশ্যাল মিডিয়া সাইট গুলোতে কিন্তু সে কি করতে পারে, এগুলো সার্চ করতে পারে তার আইডিয়া গুলোর জন্য। ইট ইজ নাও বিগিনিং টু ডিসপ্লে এ কাইন্ড অফ ইমাজিনেশন টু। ঠিক আছে, ও যেটা কল্পনা করতেছে এটাও কিন্তু সে কি করতে পারে, আমাদেরকে ডিসপ্লে করতে পারে। ক্রিয়েটিং পিকচার্স ফ্রম স্ক্র্যাচ, সে স্ক্র্যাচ মানে কিছু রাফ ওয়ার্ক দিয়ে আমাকে দেখাতে পারে সে কি আঁকতে যাচ্ছে, সে কি চিন্তা করছে। ওয়ান অফ ইটস অরিজিনাল ওয়ার্ক ইজ এ সিরিজ অফ ফাজি ল্যান্ডস্কেপ ডেপিক্টিং ট্রিজ অ্যান্ড স্কাই। সে কি করছে, একটা ফাজি ল্যান্ডস্কেপ এঁকেছে। ঠিক আছে, একটা কুয়াশাচ্ছন্ন একটা ল্যান্ডস্কেপ এঁকেছে, যেখানে ডেপিক্টিং, সে সেখানে আঁকা চিত্রিত, ডেপিক্ট মানে চিত্রিত করা, সে কি চিত্রিত করেছে, ট্রিজ অ্যান্ড স্কাই। while some might say they have a mechanical look। ঠিক আছে, কেউ কেউ বলতে পারে যে তার একটা মেকানিক্যাল লুক আছে। পল্টন আর্গুজ দ্যাট সাচ রিয়াকশন অ্যারাইজ ফ্রম পিপলস ডাবল স্ট্যান্ডার্ড। এই ধারণাটা মানুষের কোথেকে আসতেছে, ডাবল স্ট্যান্ডার্ড থেকে আসে। টুয়ার্ডস সফটওয়্যার প্রডিউসড অ্যান্ড হিউম্যান প্রডিউস আর্ট। আচ্ছা, ডাবল স্ট্যান্ডার্ড শব্দটা আপনারা আগেও শুনেছেন, কেউ কি বলতে পারবেন? এখানকার কথা বাদ দেন, ডাবল স্ট্যান্ডার্ড মিনিংটা কি হতে পারে? ডাবল স্ট্যান্ডার্ড এটা কিন্তু খুব কমনলি Two face, টু ফেস। ঠিক আছে, in case of people. হ্যাঁ, বিশেষ করে ডাবল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আমরা শাশুড়িদের ক্ষেত্রে কিন্তু অনেক নেম দেখতে পাই। শাশুড়িটা বলছে আমার মেয়েটাকে জামাইটা খাটাতে খাটাতে মেরে ফেলতেছে, আবার বলতেছে কি যে আমার মেয়ের জামাইটা আবার খুবই ভালো, আমার মেয়েটা সব কাজ করে দেয়। ঠিক আছে, তার মেয়ের আলটিমেটলি তার মেয়ের পক্ষে সে টানতেছে, আবার এদিকে সে তার ছেলের পক্ষে টানতেছে। তো আলটিমেটলি দেখা যাবে যে মারা কিন্তু এরকম ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায়। তারা কিন্তু দেখা যায় যে তার মেয়েকে সে যেভাবে কল্পনা করে সে তার ছেলের বউকে সেভাবে কি করতে চায় অনেক সময় কল্পনা করতে চায়। আমার মেয়েটা অনেক ভাগ্যবান, তার হাজবেন্ড সব কাজ করে দেয়, আর আমার ছেলের বউটা খুবই খারাপ। ঠিক আছে, সে কোনো কাজ করে না, সব কাজ আমার ছেলেকে দিয়ে করায়। ঠিক আছে, তো এইটা একটা কোন ধরনের এক্সাম্পল? ডাবল স্ট্যান্ডার্ড। তো মানুষও একটা ডাবল স্ট্যান্ডার্ড প্লে করে। কিরকম প্লে করে, এখানে যেটা বলতেছে যে ধর এটা সফটওয়্যারের কাজ, সো এই কাজটা যতই মানে এটা ভালো না, মানে
তাদের অ্যাটিটিউডটা অনেকটা এরকম হয়ে যায়। যখন জানে যে এটা একটা সফটওয়্যার ভিত্তিক কাজ, তখন তারা এটাকে ভালো বলতে চায় না, সন্দেহ পোষণ করে। আর যখন বলছে না এটা কিন্তু একটা হিউম্যান করেছে, মানে হিউম্যান প্রডিউস কাজ, তখন এটাকে অনেকটাই প্রথমে ওয়েলকামিং শুরু তারা চিন্তা করার চেষ্টা করে। সো কলটন এটাই বলতে যাচ্ছে যে while some might say they have a mechanical look, মানে এই পয়েন্টে কিন্তু কলটন বলতে যাচ্ছে যে একটা ছবিটা যখনই ফুল এঁকে দিল, তখন অনেকে যখন জানতেছে যে এটা একটা কম্পিউটার এঁকে দিয়েছে, তখন বলছে না মনে হয় এটা অত আর্টিস্টিক হয়েছে, এটা কেমন একটা মেকানিক্যাল লাগতেছে, যে মনে হচ্ছে মেবে মেবে গেছে। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি এটা কেন হচ্ছে, এটার কারণ হিসেবে কলটন বলতে চাচ্ছে মানুষ একটা ডাবল স্ট্যান্ডার্ড, তারা এই যন্ত্র আঁকছে, সফটওয়্যার আঁকছে, এই জিনিসটাকে তারা পজিটিভলি নিতে পারছে না, হিউম্যান প্রডিউস। হ্যাঁ, সো তাহলে আমরা একটু দেখি এখান থেকে আমরা অ্যান্সারটা করতে পারি কিনা। আমরা আমাদের কোয়েশ্চেনে চলে যাই। So what point? Software produced art is often dismissed as childish and simplistic. সফটওয়্যার প্রডিউস ওয়ার্ক গুলো কি চাইল্ডিশ কিনা, এই ব্যাপারে কি কিছু বলেছে? চাইল্ডিশ তো বলা হচ্ছে না, ঠিক আছে, চাইল্ডিশ তো বলা হচ্ছে, মেকানিক্যাল বলা হচ্ছে। কি বলা হচ্ছে আপনার? মেকানিক্যাল বলা হচ্ছে, ঠিক আছে। সো মেকানিক্যাল এক জিনিস আর চাইল্ডিশ সিম্পলিস্টিক আরেক জিনিস, সো এইটা না, সো এই পয়েন্টটা না। দ্য সেম কনসেপ্ট অফ ক্রিয়েটিভিটি শুড নট বি অ্যাপ্লাইড টু অল ফর্মস অফ আর্ট। এই ব্যাপারে কোনো আলোচনা কিন্তু আমরা দেখতে পাই না। সেম কনসেপ্ট অফ ক্রিয়েটিভিটি সব ধরনের আর্টের ক্ষেত্রে, এখানে সব ধরনের আর্ট নিয়ে আলোচনা হয়নি। It is unreasonable to expect a machine to be as imaginative as a human being. একটা মেশিন সবসময় হিউম্যানের মতো ইমাজিন করতে পারবে, এইটা নিয়েও কিন্তু কলটন কিন্তু বলেন নাই। People tend to judge computer art and human art according to different criteria. ওই যে ডাবল স্ট্যান্ডার্ডের ব্যাপারটা আসছে, মানুষ জাজ করে ডাবল স্ট্যান্ডার্ডে, কিন্তু দুইটা ক্রাইটেরিয়াতে ফেলে দেয়। আমার মেয়ে হচ্ছে এক ব্যাপার, আমার ছেলে আমার একদিকে, আর আমার ছেলের ওয়াইফ আর মেয়ের হাজবেন্ড হচ্ছে আরেকদিকে। তারা দুজনকে দুইটা ক্যাটাগরি মনে করতেছে, মানে ছেলের বউ অথবা মেয়ের হাজবেন্ডকে তারা নিজের ছেলে মেয়ে ভাবতে পারতেছে না, তারা তাদেরকে পরের ছেলে মেয়ে ভাবছে, আর নিজের ছেলে মেয়েকে নিজের ছেলে মেয়ে, ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে ওই জায়গাগুলোতে। তো তাহলে এইটাই এখানে বলা হচ্ছে যে কম্পিউটার যখন আর্ট করছে তখন আপনি এটাকে একটা ক্রাইটেরিয়াতে চিন্তা করছেন, আবার হিউম্যান যখন আর্ট করছে তখন এটাকে আপনি আরেকভাবে চিন্তা করছেন, তখন এখান থেকেই কম মন্তব্যগুলো চলে আসে। সো আলটিমেটলি কলটন কিন্তু এই পয়েন্টটাই কি করেছে, দিয়েছে, বাকিগুলো কিন্তু আলটিমেটলি আসে নাই আলোচনার মধ্যে। ঠিক আছে, তাহলে 30 উত্তর কি হবে আপনার? ডি হবে। ওকে, এবার আমরা চলে যাই 31 নম্বরে। দ্য রাইটার রেফার্স টু পেইন্টিং অফ এ চেয়ার অ্যাজ এন এক্সাম্পল অফ কম্পিউটার আর্ট। সো তাহলে এখানে একটা পেইন্টিং অফ এ চেয়ার আসবে। তাহলে এই যে রাইটার যে রেফার্স করলো পেইন্টিং অফ এ চেয়ার, এটা কোন ধরনের এক্সাম্পল, কম্পিউটার আর্টের কোন ধরনের এক্সাম্পল, এটা কি ভালো নাকি খারাপ নাকি এই ধরনের কোন একটা ব্যাপার চলে আসবে। তাহলে আমরা এখন খুঁজবো যে পেইন্টিং অফ এ চেয়ার এটা নিয়ে কোথায় আলোচনা আছে, এবং সেখানে এই ব্যাপারে রাইটার কি মতামত দিয়েছে, রাইটারের মতামতটা এখানে প্রকাশ পাবে, উনি এটাকে যা বলেছেন সেটাই এখানে উত্তর হবে। সো তাহলে আমরা একটু দেখি কি বলতেছে। After all, he says, consider that painting full painted the landscape without referring to a photo. কোনো ফটোকে রেফার না করে কি করেছে, আলটিমেটলি পেইন্টিং ফুল ল্যান্ডস্কেপটা এঁকেছে। ইফ এ চাইল্ড পেইন্টেড এ নিউ সিন ফ্রম ইটস হেড, একটা চাইল্ড যদি তার নিজের মাথা খাটিয়ে একটা ছবি আঁকে, ইউ উড সে ইট হ্যাজ এ সার্টেন লেভেল অফ ইমাজিনেশন। ও তুমি এটা কল্পনা করে এঁকেছো, কারণ বাচ্চা ছবিটা হয়তো পারফেক্ট হয় না বড়দের মতো, বাট তাকেও আমরা বলি যে হ্যাঁ তুমি এটা ইমাজিনেশন থেকে এঁকেছো। লিড টু আনএক্সপেক্টেড রেজাল্ট, ঠিক আছে। ক্যান অলসো, এটাও কিন্তু আনএক্সপেক্টেড রেজাল্ট, এরা আসলে শেষ পর্যন্ত হয়তো ভালো কোনো ছবি হয় নাই, বাট আমরা বলছি না ওই বাচ্চারাও একটা ইমাজিনেশন খাটাইছে। সাম অফ দ্য পেইন্টিং অফ এ চেয়ার, এই যে পেইন্টিং অফ এ চেয়ার আমরা পাইছি 31 নম্বরের ইয়েটা। সাম অফ দ্য পেইন্টিং ফুলস এর কিছু চেয়ার নিয়ে ছবি আছে, কেম আউট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেগুলো আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো করে পেয়েছি। আচ্ছা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শব্দটা মানে কি আপনারা বলতে পারবেন? এই ফ্রেজটার মানে কেম আউট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লিখিত ভাবে। আর কারো কোনো কিছু জানা আছে ব্ল্যাক এন্ড হোয়াইটের মিনিংটা কি হতে পারে? ব্ল্যাক এন্ড হোয়াইট, ওকে আমরা একটু দেখি এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট একটা মিনিং আছে, ভালো করে দেখার চেষ্টা করুন, আমি এটা বের করে রেখেছি আপনাদের জন্য। ব্ল্যাক এন্ড হোয়াইটে বলা হচ্ছে অফ এ সিচুয়েশন অর ডিবেট ইনভলভিং ক্লিয়ারলি ডিফাইন্ড অপোজিং প্রিন্সিপালস অর ইস্যু, ক্লিয়ারলি ডিফাইন্ড অপোজিং প্রিন্সিপালস অর ইস্যু। বেসিক্যালি আপনার আমরা ধরেই নিচ্ছি যে একটা কম্পিউটার আর্ট কি হবে, খুব একটা নান্দনিক হবে না, এটা দেখা যাবে যে আলটিমেটলি এটা কি হবে না, খুব একটা ইমাজিনেটিভ কিছু থেকে এটা আসে নাই, কিন্তু আলটিমেটলি ব্ল্যাক এন্ড হোয়াইট মানে বোঝাচ্ছে এটা তার বিপরীত একটা তথ্য দিচ্ছে যে না এটা অনেক নান্দনিক এবং এটা খুব ইমাজিনেটিভ একটা প্রেক্ষাপট থেকে এটা কি করা হয়েছে, আঁকা হয়েছে। ঠিক আছে,
সো এইটা এখানে বলা হচ্ছে, মানে পজিটিভ অর্থে বলছে। কে বলছে? রাইটার। ঠিক আছে, কেম আউট ইন ব্ল্যাক এন্ড হোয়াইট থ্যাঙ্কস টু টেকনিক্যাল গ্লিচ। টেকনিক্যাল গ্লিচ মানে হচ্ছে ত্রুটি, টেকনিক্যাল কিছু ত্রুটি, সফটওয়্যার মানেই হচ্ছে কিছু ত্রুটি থাকবে, ওই ত্রুটির কারণে কিন্তু এই জিনিসটা হয়েছে। দিস গিভস দ্য ওয়ার্ক অ্যান্ড এরি গুডস লাইক কোয়ালিটি। ঠিক আছে, এরি শব্দটা মিনিংটা কি? এরি শব্দটা মিনিং হচ্ছে আপনার অদ্ভুত। অদ্ভুত স্যার। ঠিক আছে, এরি মানে হচ্ছে কি আপনার অদ্ভুত সুন্দর। অদ্ভুত মানে কি? মানে আমরা অদ্ভুত কাকে বলি? মানে দুটো ক্ষেত্রে আমরা অদ্ভুত বলতে পারি। খুব খারাপ কিছুকে অদ্ভুত বলতে পারি, আবার খুব ভালো কিছুকে আমরা কি বলতে পারি? অদ্ভুত বলতে পারি। অদ্ভুত সুন্দর বলি না আমরা অনেক সময়? হ্যাঁ, বা অদ্ভুত খারাপ, অদ্ভুত একটা ব্যাপার। ঠিক আছে, স্বাভাবিক নয় এরকম ব্যাপারকে বলতে পারে, কিন্তু অদ্ভুত অনেক সময় খুব ভালো অর্থে, ভালোকে অনেক বেশি ইন্টেন্সিফাই করার জন্য আমরা এই শব্দটাকে ইউজ করতে পারি। সো বেসিক্যালি রাইটার এখানে এরি ব্যাপারটাকে দিয়ে বোঝানো, যেহেতু উনি একটু আগে পজিটিভ কথা বলেছে, তাহলে এটাকে পজিটিভ অর্থে আমরা নিব, তাহলে এটা খুব সুন্দর অর্থ উনি বুঝাচ্ছেন। তাহলে যে চেয়ারগুলো আঁকা হয়েছে, চেয়ারের ছবিগুলা এঁকেছে এই কম্পিউটার সফটওয়্যারটা, ঠিক আছে, আমার পেইন্টিং ফুল, সেটাকে রাইটার বলছে একটা পজিটিভ অর্থে এবং ভালো বলছে। ঠিক আছে, ওকে, গুডস লাইক কোয়ালিটি, এটা অনেকটা মানে অদ্ভুতের একটা চিত্র সে এঁকেছে। মানে বেসিক্যালি অনেক সময় চিত্রকর্মের জন্য না আমরা স্বাভাবিক জীবনের যেই এক্সাম্পল গুলো আমরা দেখি, আমরা স্বাভাবিক মানুষরা যেভাবে চিত্রকর্মকে চিন্তা করব, অনেক সময় আর্ট যারা বুঝে তারা কিন্তু সেভাবে চিন্তা করবে না, তারা ওর মধ্যে আবার ইমাজিনেটিভ নিজেরাও অনেক কিছু দিবে, ওর মধ্যে চিন্তা করবে হ্যাঁ আমাদের স্ট্যান্ডার্ড এটা, এটা এরকম একটা স্ট্যান্ডার্ড সে অর্জন করতে পেরেছে। সব চিত্রশিল্পী কে কিন্তু সবাই একরকম ভাবে মূল্যায়ন করতে পারবো না, যারা চিত্রকর্ম বুঝে তারা এগুলো মূল্যায়ন করবে। তো এখানে এই কথাটা বলা হচ্ছে যে এখানেও সেই ধরনের একটা কিছু ঘটেছে, যেটা কারণে এটাকে ভালো বা পজিটিভ অর্থে বলার চেষ্টা করছে আলটিমেটলি কলজন। ঠিক আছে, তো তাহলে আলটিমেটলি এখানে আমরা পজিটিভ একটা ভাইব কিন্তু পাচ্ছি। তাহলে এই পেইন্টিং অফ এ চেয়ার সম্পর্কে তাহলে রাইটার্স কি রেফার্স করছে, আমরা একটা একটা করে পড়ি। অ্যাচিভস এ পার্টিকুলারলি স্ট্রাইকিং ইফেক্ট। হ্যাঁ, পার্টিকুলারলি মানে কি? নির্দিষ্ট একটা ইফেক্ট সে অর্জন করেছে, মানে একটা মানদণ্ড সে কি করতে পেরেছে? উতরাতে পেরেছে এই ছবিগুলা। হ্যাঁ, এটা হতে পারে, এটা কি আপনার উত্তর হতে পারে যে আসলে যে এগুলোকে চিত্র, অনেকে বলতে চাচ্ছে এগুলো মেকানিক্যাল, চিত্রকর্মই না, কিন্তু রাইটার বলতে চাচ্ছে এগুলো একটা ইফেক্ট তৈরি করতে পেরেছে এবং একটা একটা মানদণ্ড কিন্তু আসলে গিয়েছে। এক্সিবিটস এ সার্টেন লেভেল অফ জেনুইন আর্টিস্টিক স্কিল। exhibits a certain level of genuine artistic skill. So genuine artistic skill এখানে যেটা বোঝাচ্ছে, জেনুইন আর্টিস্টিক স্কিল ওই অর্থে কিন্তু বলে নাই, জেনুইন আর্টিস্টিক আরো অনেক পরের ব্যাপার। হ্যাঁ, যে জেনুইন আর্টিস্টিক স্কিল হওয়ার জন্য যেই পরিমাণ সময় লাগবে হয়তো আমরা এখন ওই পর্যায়ে যাইনি, এবং রাইটার কিন্তু এই কথাটা কিন্তু আবার বলে নাই যে জেনুইন মানে কি যে পুরোপুরি একদম কোন একজন রিয়েল মানুষের চিত্রকর্মের মতোই এটা হয়েছে, এটা কিন্তু এখানে বলা হয়নি। সো তাহলে এই অর্থে এটা ওভার মানে এমফাসাইজ করা হচ্ছে, মানে অতি ভালো বলে ফেলতেছে, আবার এত ভালো কিন্তু আবার রাইটার বলা নাই। ক্লোজলি রিজেম্বলস দ্যাট এ ওয়েল নন আর্টিস্ট। একজন ওয়েল নন আর্টিস্টের সাথে ক্লোজলি এই ধরনের কোনো তথ্য কিন্তু এখানে আসে না। হাইলাইটস দ্য টেকনিক্যাল লিমিটেশনস অফ দ্য সফটওয়্যার। সফটওয়্যার একটা লিমিটেশন সম্পর্কে বলেছে, সফটওয়্যার লিমিটেশন সম্পর্কে না, বেসিক্যালি উনি সফটওয়্যার লিমিটেশনকে থ্যাঙ্কস দিয়েছে, কিন্তু তার কারণে কিন্তু এই পেইন্টিং চেয়ারগুলোকে উনি কি বলেছে? একটা মান এটা অর্জন করতে পেরেছে, বা এটা একটা মান পর্যায়ে মান নিয়ে যেতে পেরেছে। সো তাহলে আলটিমেটলি ডি এর চেয়ে এটা হচ্ছে কি মোর অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, সফটওয়্যারের লিমিটেশন দিয়ে কিছুটা আলোচনা আসছে, এটা আপনাকে ট্র্যাপে ফেলাইছে, কিন্তু আলটিমেটলি এটা মূল কথা ছিল না। রাইটার রেফার্স করতে চাচ্ছে এই আর্টিস্টিক ওয়ার্ক গুলা একটা নির্দিষ্ট মান কি করতে পেরেছে? অর্জন করতে পেরেছে। তাহলে 31 এর উত্তর কি হবে? আর্জেন্টিনা না এ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি মাল্টিপল চয়েস গুলো আমরা শেষ করলাম। ঠিক আছে, মাল্টিপল চয়েস গুলো শেষ। এবার আমরা চলে যাই আমাদের পরের কোয়েশ্চেন প্যাটার্নে। ঠিক আছে, পরের কোয়েশ্চেন প্যাটার্ন 32 to 37। এখানে 32, 33, 34 এগুলো আমরা সিরিয়ালি একটা একটা করে যাওয়ার চেষ্টা করবো। 32 তে কি বলেছে? সাইমন পোল্ট। তাহলে আলটিমেটলি দেখেন এখানে প্রশ্নে কি বলেছে, কমপ্লিট ইচ সেন্টেন্স উইথ দ্য কারেক্ট এন্ডিং A to G। তার মানে এই সেন্টেন্স গুলো অর্ধেক, এবং বাকি অর্ধেক কি হবে? এই লিস্ট থেকে আমাকে বাইর করতে হবে। তার মানে এখান থেকে 32 সাথে এ বি সি ডি ই এফ জি এর মধ্যে যে কোনো একটা পার্টকে নিলে এটা পুরো একটা মিনিংফুল সেন্টেন্স হবে, এবং এই তথ্যটা প্যাসেজের থেকে কি হতে হবে? গ্রহণ করতে হবে। হুবহু পাবো না, কিন্তু ওখানকার তথ্য অনুযায়ী পাবো। ঠিক আছে, ওখানে তথ্যের সাথে মিলতে হবে। সো তাহলে আমরা প্রথম যেই কোয়েশ্চেনটা সেটাতে চলে যায় 32 নম্বরে। সাইমন পলটন says it is important to consider the long term view
তার মানে সাইমন কলটনের জায়গায় যেতে হবে এবং উনি বলতেছে ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার, আমাকে কোন একটা কিছু গুরুত্ব দিয়ে কি করতে হবে, কনসিডার করতে হবে, দ্য লং টার্ম ভিউ, কোন একটা লং টার্ম ভিউ নিয়ে। ওকে ফাইন, আমি দেখি প্যাসেজের মধ্যে কোথায় সাইমন কলটন। সো সাইমন কলটনের যে এতক্ষণ ধরে যে কথাগুলো পড়লাম সেগুলোর মধ্যে লং টার্ম ভিউ এর কথাটা কিন্তু পুরোপুরি আমরা পাই নাই। আমরা একটু বাকি লাইনগুলো একটু পড়ার চেষ্টা করি এতক্ষণ ধরে যেটা পড়লাম। দেখেন মজার ব্যাপার, দেখেন আমার কিন্তু এতক্ষণ ধরে প্যাসেজের শুরু থেকে আমি কিন্তু পড়ে আসতেছি এবং সিরিয়ালি আসছে এবং আমার 32 নাম্বারটা কিন্তু এইখান থেকে কিন্তু শুরু হয়েছে। তাহলে দেখেন খেয়াল করেন, দিস গিভস দ্য ওয়ার্ক অ্যান্ড airy goose-like quality. Human artists like the renowned Ellsworth Kelly are lauded for limiting their colors palette. So why should computers be any different? খেয়াল করে দেখেন এখানে এই লাইনটাকে আমরা একটু ভাগ করি। হিউম্যান আর্টিস্ট লাইক দ্য রিনাউন্ড এলসওয়ার্থ, আমরা কিছু হিউম্যান আর্টিস্ট চিত্রশিল্পী যেমন আমরা রিনাউন্ড এলসওয়ার্থ ক্যালির কথা বলতে পারি, আর লর্ডেড। আর লর্ডেড মানে কি, তাকে আমরা প্রশংসা করি। তাকে আমরা কেন প্রশংসা করি? ফর লিমিটিং দেয়ার কালার প্যালেট। কালার প্যালেট মানে কি, চিত্রশিল্পীরা ছবি আঁকার একটা থালা নেয়, খেয়াল করছেন কখনো? ওর মধ্যে অনেকগুলো রং থাকে, খেয়াল করেছেন? সো ওই প্যালেটের মধ্যে দেখা যাচ্ছে আগে অনেক ধরনের রং নিতে হতো, এখন উনি খুব কম ধরনের রং দিয়েই খুব সুন্দর চিত্রকর্ম রেখেছেন। মানে অল্প কিছু রং দিয়েই যে ভালো ছবি আঁকা যায়, এই জিনিসটা কিন্তু দেখিয়েছে কে? আলটিমেটলি এলসওয়ার্থ ক্যালি। সো আলটিমেটলি তাকে যেহেতু আমরা কি করছি, খুব মানে সুনাম করছি, তাহলে আমরা কেন এই কম্পিউটার বেসড এই ব্যাপারগুলোকে আমরা কি করব না, সুনাম করব না? ঠিক আছে, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। Researchers like Colton don't believe it is right to measure machine creativity directly to that of humans. মানে উনি বলতেছে যে এই যে উনি ডোন্ট বিলিভ, উনি বিশ্বাস করেন না, কলটন বিশ্বাস করে না ইট ইজ রাইট টু মেজার মেশিন ক্রিয়েটিভিটি ডিরেক্টলি টু দ্য হিউম্যানস। মানে হিউম্যানের সাথে মেশিনের যে ক্রিয়েটিভিটি এটার তুলনা করা উচিত নয়, এটা বিশ্বাস করে না কে? কলটনের মতো রিসার্চার হু হ্যাভ হ্যাড মিলেনিয়া টু ডেভেলপ আওয়ার স্কিলস। ঠিক আছে, সো আলটিমেটলি মানুষ কিন্তু হাজার হাজার বছর পেয়েছে তার এই স্কিলটাকে ডেভেলপ করার জন্য। মানুষ যে আজকে চিত্রকর্মটা আছে, সেই চিত্রকর্মের পিছনে যে টেকনিক গুলো আছে, হ্যাঁ আর্টিস্টিক ব্যাপারটা তো অবশ্যই প্রতিটা চিত্রশিল্পীর মধ্যে থাকে, কিন্তু এই যে টেকনিক গুলা, ছবি আঁকার যে টেকনিক গুলা, আলটিমেটলি হাজার হাজার বছর ধরে মানুষ এগুলোকে অনেক সহজ পর্যায়ে নিয়ে চলে আসছে। সো এগুলো তো অনেক বছর ধরে মানুষ পেয়েছে, ঠিক আছে, কিন্তু কম্পিউটার কি এই সময়টা পেয়েছে এখনো? Others, though, are fascinated by the prospect that a computer might create something as original and subtle as our best artist. ঠিক আছে, তো সময় গেলে কিন্তু কম্পিউটার হয়তো বা কি হতে পারে, এই ধরনের একটা চিত্রকর্ম আঁকতে পারে, বা তাদের থেকে আমরা এই ধরনের কাজ দেখতেও পারি সামনে। সো তাহলে আলটিমেটলি সাইমন কলটন সেজ ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার লং টার্ম ভিউ। তাহলে দেখেন লং টার্ম, ওই মিলেনিয়া একটা শব্দ চলে আসছে না? সো এই মিলেনিয়ার ব্যাপারটা এখানে চলে আসবে। মিলেনিয়া when, তাহলে এখানে উত্তরটা কি হতে পারে আমরা একটু দেখি, একটা একটা করে এখন যাই। Generating work that was virtually indistinguishable from that of the humans. Generating works মানে when generating works, এটা when generating works আলটিমেটলি তো এটা আসার কোনো চান্স নাই। সো আলটিমেটলি এখানে when এর পর একটা সাবজেক্ট আসতে হবে, when এর পরটা কি আসতে হবে? সাবজেক্ট আসতে হবে, ঠিক আছে? তো when এর পর একটা সাবজেক্ট যেহেতু আসতে হবে, এরকম সাবজেক্ট আলটিমেটলি আমরা কোথায় পাই? জেনারেটিং ওয়ার্ক দ্যাট ওয়াজ ভার্চুয়ালি ইনডিস্টিংগুইশ। জেনারেটিং ওয়ার্কস যেটা আছে ভার্চুয়ালি ইনডিস্টিংগুইশেবল, এটা কি করতে পারবে না? ইনডিস্টিংগুইশেবল, এটাকে আমরা পার্থক্য করতে পারবে না ফ্রম দ্যাট অফ হিউম্যানস। না, এটার ব্যাপারটা এটা বলা নাই, কিন্তু কথা হচ্ছে ওই পর্যায়ে আমরা যেতে পারবো, তো এটা হতে পারে না। নোয়িং হোয়েদার ইট ওয়াজ দ্য ওয়ার্ক অফ হিউম্যানস অর সফটওয়্যার। সো নোয়িং হোয়েদার, তারা মানে when knowing, যখন জানবে whether it was work of women, না এটা আসলে হিউম্যান বা সফটওয়্যার, এই ব্যাপারটা কিন্তু এখন আসে নাই। Producing work entirely dependent on the imagination of its creator, না এটাও এখানে কিন্তু বলে নাই। Comparing the artistic achievements of humans and computer, so এইটা হতে পারে দেখেন, comparing the artistic achievement of humans, এই যে হিউম্যান যে মিলেনিয়া ধরে লং টার্ম ইফেক্টটা, আজকে যে হিউম্যানস একটা আর্টিস্টিক অ্যাচিভমেন্ট করেছে, এটা কিন্তু লং টার্ম ধরে কিন্তু কিয়া করেছে, এরা একটা অ্যাচিভ করেছে। সো কম্পিউটার কিন্তু এই সময়টা এখনো পায় নাই। সো তাহলে আলটিমেটলি সাইমন কলটন সেইজ ইট ইজ ইম্পর্টেন্ট, মানে এটা ইম্পর্টেন্ট যে আমাদের কনসিডার করতে হবে লং টার্ম ভিউতে খেয়াল করতে হবে যে মানুষ কতটুকু সময় পেয়েছে, কম্পিউটার কতটুকু সময় পেয়েছে। সো তাহলে আলটিমেটলি এই কথাটা প্যারাফ্রেজিং ভাবে কিন্তু চলে এসছে কোথায়? আপনার নাম্বার ডি তে। তাহলে উত্তর কি হবে? আপনার ডি হবে। ক্লিয়ার? সো ই নাম্বারটা তাহলে আমরা তারপর একটু পড়ে রাখি, কারণ এটা আলটিমেটলি হতে পারে কিনা তাও দেখবো। রিভিলিং দ্য টেকনিক্যাল ডিটেলস অফ হিজ প্রোগ্রাম। টেকনিক্যাল ডিটেলস উনি কিছু বলে নাই। পারসুয়েডিং দ্য পাবলিক টু অ্যাপ্রিসিয়েট কম্পিউটার আর্ট,
নো পাবলিকের অ্যাপ্রিসিয়েট এখানে আসে নাই, ডিসকভারিং দ্যাট ইট ওয়াজ দ্য প্রোডাক্ট অফ এ কম্পিউটার প্রোগ্রাম, নো, এটাও না। সো তাহলে আলটিমেটলি আমরা এখন তাহলে সাইমন 32 উত্তর আমরা কি দিচ্ছি? 32 উত্তর হচ্ছে আপনার ডি। এবার আমরা চলে যাই 33 তে। 33 তে কি বলছে? ডেভিড কোপস ইএমআই। ডেভিড কোপস নামটা আমরা খুঁজে বের করতে হবে প্যাসেজের মধ্যে। উনি ইএমআই সফটওয়্যার করেছে, সারপ্রাইজ পিপল। এটা পিপলকে কি করেছে? সারপ্রাইজ করেছে। তাহলে ডেভিড কোপস সম্পর্কে আমরা একটা তথ্য পাবো। উনি একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যারটাকে ইএমআই সফটওয়্যার বলছে, যেটা মানুষকে সারপ্রাইজ করেছে। কিসের মাধ্যমে? বাই মানে কি? কোনো কিছুর মাধ্যমে। সো তাহলে আমরা একটু দেখি প্যাসেজের মধ্যে এই ব্যাপারে কি তথ্য আছে। কম্পোজার ডেভিড কোপ, জাস্ট যেখানে শেষ করেছে, সো ফার অনলি ওয়ান হ্যাজ, দেখেন এটা এখানে উত্তরগুলো সিরিয়ালে আসতেছে। So far only one has come closer. Composer David Cope invented a program. মানে ডেভিড কোপ একটা প্রোগ্রাম ইনভেন্ট করেছিলেন কল্ড এক্সপেরিমেন্ট ইন মিউজিক্যাল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা সংক্ষেপে কি বলছি? ইএমআই। তার মানে উনি মিউজিক নিয়ে একটা প্রোগ্রাম করেছিলেন। ওকে ফাইন। নট অনলি ডিড ইএমআই ক্রিয়েটস কম্পোজিশনস ইন কোপ স্টাইল, ঠিক আছে? মানে এই আলটিমেটলি যার কথা বলা হচ্ছে ডেভিড, উনি নিজেও একজন কম্পোজার ছিলেন। নট অনলি ডিড ইএমআই ক্রিয়েটস কম্পোজিশন, কম্পোজিশন মানে কি? গান তৈরি করা, গানের যে শুট করা, তা এইটা শুধুমাত্র উনার স্টাইলটাই করেনি, বাট অলসো দ্যাট অফ দ্য মোস্ট রিভার্ড ক্লাসিক্যাল কম্পোজার। রিভার্ড মানে কি? বিখ্যাত। ওই সময়ের যে ক্লাসিক্যাল কম্পোজাররা ছিল তাদের মতো করে এটা গান কি করতে পারতো? সৃষ্টি করতে পারতো, সুর তৈরি করতে পারতো, ইনক্লুডিং ব্যাট, চোফিন and Mozart, ঠিক আছে? মানে ওই সময় যে বিখ্যাত যে কম্পোজাররা ছিল তাদের মতো করেও কি করতে পারতো? একটা সুর তৈরি করতে পারতো, ঠিক আছে? মানে উনি এমন একটা প্রোগ্রাম তৈরি করেছে, ওই প্রোগ্রামটা খালি উনার নিজের স্টাইলকেই ফলো করতো না, নিজের মতো করে উনার মতো করেই কম্পোজ করতে পারতো না, অন্যান্য আরো বিখ্যাত কিছু ক্লাসিক্যাল কম্পোজারের মতো করেও কি করতে পারতো? মিউজিক তৈরি করতে পারতো, ঠিক আছে? ওকে ফাইন। অডিয়েন্সেস ওয়ার মুভ টু টিয়ার্স, মানে ওই মিউজিক গুলো শুনে যারা অডিয়েন্স ছিল তারা চোখের পানিও ফেলতো, মানে বিমোহিত হয়ে গেছিল, ঠিক আছে? অ্যান্ড ইএমআই ইভেন ফুলড ক্লাসিক্যাল মিউজিক এক্সপার্টস, এবং যারা ক্লাসিক্যাল মিউজিক এক্সপার্টস তারাও বোকা বনে যেত। ইনটু থিঙ্কিং দে ওয়ার হিয়ারিং জেনুইন ব্যাচ, ঠিক আছে? তারা কি করতেছে? মানে একজন বিখ্যাত কম্পোজার ব্যাচ তার গান, তার কম্পোজিশন শুনতেছে এরকম মনে করতো, ঠিক আছে? নট এভরিওয়ান ওয়াজ ইমপ্রেসড হাউএভার, সবাই আসলে ইমপ্রেস হতো না। সাম সাচ অ্যাজ উইগিন্স, আচ্ছা গেল। তাহলে আলটিমেটলি ইএমআই ইভেন ফুল ক্লাসিক্যাল মিউজিক এক্সপার্ট ইনটু থিঙ্কিং দে ওয়ার হিয়ারিং জেনুইন, তারা জেনুইনটা শুনতেছে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে এটা এমন ভাবে মিউজিকটা কম্পোজ করতো, মানে মনে হতো যেন এটা অমুক একজন শিল্পীর করা একটা গান, ঠিক আছে? আমরা অনেক সময় বলি না যে উনি খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীতের মতো করে গান লিখতে পারেন, ঠিক আছে? উনি রবীন্দ্রসঙ্গীতের মতো করে সুর করছেন, কিন্তু আসলে এটা রবীন্দ্রসঙ্গীত না, কিন্তু মনে হচ্ছে যেন রবীন্দ্রনাথই কি করেছে, এই সুরটা করে গেছে। আমাদের কিন্তু অনেক সুরকার আছে যারা কিন্তু এরকম ভাবে সুর করতে পারবে, কিন্তু তারা করবে না। কেন? কারণ মানুষ তাদেরকে আবার ধিক্কার দিবে, তুমি অমুককে নকল করে করছো কেন, ঠিক আছে? তো যাক, যেটা বলছিলাম আপনাদেরকে আমি, কিন্তু জাস্ট উনি প্রোগ্রামকে ওভাবে এমন ভাবে সাজিয়েছেন যাতে প্রোগ্রামের মধ্যেই রবীন্দ্রনাথের মতো করে গান সৃষ্টি হয়ে গেছে। তাহলে আমরা এখন দেখি আলটিমেটলি কি বলছে। ডেভিড কোপস ইএমআই সফটওয়্যার সারপ্রাইজ পিপল বাই, তাহলে মানুষ কিভাবে সারপ্রাইজ করেছে এই সফটওয়্যারটা? generating work that was virtually indistinguishable from that of humans, ঠিক আছে? indistinguishable মানে কি? পার্থক্য করতে না পারা, ঠিক আছে? জেনারেটিং ওয়ার্ড, জেনারেটিং মানে কি? সৃষ্টি করা। হ্যাঁ, এই যে তার যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা এমন কিছু কাজ তৈরি করেছে, কাজ মানে কি? গান তৈরি করেছে, যেটা বুঝাই যাচ্ছিল না যেটা মানুষ করেছে নাকি সফটওয়্যার করেছে। এটা কি আসলে আমরা মোজার্টের গান শুনতেছি, ব্যাচের গান শুনতেছি, নাকি এটা কম্পিউটার গান? জানতোই না, ঠিক আছে? ভার্চুয়ালি ইনস্ট্রুমেন্টাল, তাহলে ইট মে বি দ্য অ্যান্সার, এটা কি হতে পারে? উত্তর হতে পারে, ঠিক আছে? নোয়িং হোয়েদার ইট ওয়াজ দ্য ওয়ার্ক অফ হিউম্যানস অর সফটওয়্যার, নোয়িং হোয়েদার, তারা কিন্তু জানতো না, তারা জানতো, এখানে বলতেছে নোয়িং হোয়েদার ইট ওয়াজ দ্য ওয়ার্ক অফ হিউম্যান অর সফটওয়্যার। তাদেরকে কিন্তু যারা শুনেছে তাদেরকে কিন্তু বলা হয়নি যে এটা কি কম্পিউটার করেছে নাকি মোজার্ট করেছে, তারা না জেনে কিন্তু এটা বলতো। তাহলে বি নাম্বারটা উত্তর হবে না, বিকজ এখানে নোয়িং শব্দটা ইউজ করেছে, বাই নোয়িং কিন্তু না, তাহলে এটা উত্তর হবে না। আমি কি জিনিসটা বুঝতে পারছি? এটা বুঝতে পারছেন আপনারা? ওকে, সি নাম্বার, প্রডিউসিং ওয়ার্ক এন্টায়ারলি ডিপেন্ডেন্ট অন দ্য ইমাজিনেশন অফ ইটস ক্রিয়েটর। প্রডিউসিং ওয়ার্ক এন্টায়ারলি ডিপেন্ডেন্ট অন দ্য ইমাজিনেশন অফ ইটস ক্রিয়েটর, ক্রিয়েটরের ইমাজিনেশনের উপর ডিপেন্ড করে না, ওটাকে প্রোগ্রামাইজ করে দেওয়া হয়েছে। হ্যাঁ বলেন, বি নাম্বারটা একটু রিপিট করুন। বি নাম্বারটা হ্যাঁ,
বি নাম্বারটা বলতেছে যে নোয়িং ওয়েদার, এখানে আমরা আসলে লাইনটা দেখেন, লাইনটা কিন্তু অর্ধেক এখানে। ডেভিড কোপস ইএমআই সফটওয়্যার সারপ্রাইজ পিপল, ডেভিড কোপের সফটওয়্যারটা কি করেছে, মানুষকে সারপ্রাইজ করেছে বাই নোয়িং ওয়েদার ইট ওয়াজ ওয়ার্কিং অফ হিউম্যানস অর সফটওয়্যার। মানে যখন মানুষ জানতে পেরেছে যে এটা এটা হিউম্যান দিয়ে করেছে না সফটওয়্যার দিয়ে করেছে, তখন মানুষ সারপ্রাইজ হয়েছে। আসলে কিন্তু তখন সারপ্রাইজ হয়নি, কারণ তারা জানতো না যে এটা কম্পিউটার জেনারেটেড, ঠিক আছে? না জেনেই তারা মনে করেছে যে ও আচ্ছা এটা মনে হয় এটা অমুক কম্পোজারের গান। আমি এই জিনিসটা বুঝতে পারছি। সো এই জন্যই বি নাম্বারটা উত্তর হবে না। বি নাম্বারটা কি হবে না? হবে না উত্তর, ঠিক আছে? আচ্ছা, সি নাম্বারটা প্রডিউসিং ওয়ার্ক এন্টায়ারলি ডিপেন্ডেন্ট অন দ্য ইমাজিনেশন অফ হিজ ক্রিয়েটর, না এটা ক্রিয়েটরের ইমাজিনেশনের উপর করা হয়েছে, এটা কিন্তু বলা হবে না। তারপর নাম্বার ডি তো হবে না উত্তর, এটা আমরা একটা দিয়ে দিলাম। রিভিলিং দ্য টেকনিক্যাল ডিটেলস অফ হিজ প্রোগ্রাম, এখানে টেকনিক্যাল ডিটেলস নিয়ে কোনো আলোচনা কিন্তু হয় নাই। পারসুয়েডিং দ্য পাবলিক টু অ্যাপ্রিসিয়েট কম্পিউটার আর্ট, এখানে পারসুয়েশনের প্রশ্ন কিন্তু আসে নাই যে এখানে মানুষকে পারসু করতেছে, তা কিন্তু না। ডিসকভারিং দ্যাট ইট ওয়াজ দ্য প্রোডাক্ট অফ এ কম্পিউটার প্রোগ্রাম, মানুষ যখন জানলো যে এটা কম্পিউটার প্রোগ্রাম তখনই এটাকে খুব বেশি কি হলো, বিমোহিত হয়েছে, তা কিন্তু না। তারা জানতোই না যে এটা কম্পিউটার প্রোগ্রাম। তাহলে উত্তর কি হবে কিনা আপনার? এ হবে। উত্তর কোনটা হবে আপনার? এ ফর 33, ঠিক আছে? তাহলে ডেভিড কোপস ইএমআই সফটওয়্যার সারপ্রাইজ পিপল by generating work that was virtually indistinguishable from that of humans। তার মানে একটা ওই কম্পিউটার প্রোগ্রামের গানকে যখন শোনানো হচ্ছে কাউকে, কম্পিউটার দ্বারা প্রডিউস গানকে কাউকে জানানো হচ্ছে না যে এটা কম্পিউটার করেছে মানুষ করেছে, তারা এটা পার্থক্য করতে পারছিল না যে আসলে এটা কম্পিউটার করেছে নাকি মোজার্ট করেছে, কম্পিউটার করেছে নাকি কোপ করেছে, এটা বোঝাই যাচ্ছিল না। তো তখন তারা এটাকে আলটিমেটলি বলছে, মানে এইটাই সারপ্রাইজ করেছে তারা না জেনেই, ঠিক আছে? তারা এটাকে পার্থক্য করতে পারে নাই। আচ্ছা, এবার আমরা 34 চলে যাই। Gerian's wings criticize Cope, এখানে কি করা হয়েছে? কোপকে ক্রিটিসাইজ করা হয়েছে ফর নট, তাকে কিছু একটা না করার জন্য কি করেছে? উইংস কি করেছে? তাকে ক্রিটিসাইজ করেছে। সো আমরা ক্রিটিসিজমটা কোথায় আছে একটু দেখার চেষ্টা করি। সো তাহলে দেখেন এখানে পরে কি বলছে, some of such Wiggins have blasted Cope's work as pseudoscience, ঠিক আছে? আলটিমেটলি উইগিন্স কি হয়েছে? হ্যাঁ, আমরা পাইছি উইগিন্স কি বলছে, ব্লাস্টেড, উনি মানে খুব প্রচন্ড রেগে গেছে এবং এটাকে এই কাজটাকে কি বলছে? সিউডোসায়েন্স। সিউডোসায়েন্স মানে কি? সায়েন্স মানে কি? বিজ্ঞান, হ্যাঁ। আর সিউডোসায়েন্স মানে কি? সিউডোসায়েন্স মানে যেটা হচ্ছে অপবিজ্ঞান, এটাকে আমরা কি বলবো? অপবিজ্ঞান। এটা ওয়ার্ডের মধ্যে দিয়েছি, আপনারা দেখে নিতে পারবেন পরে। সো অপবিজ্ঞান, অপবিজ্ঞান মানে কি? যেটা আসলে সায়েন্সের উল্টো কাজ করে, মানে ক্ষতিকারক কাজ করে, ঠিক আছে? ওকে, সো তাহলে আলটিমেটলি উনি বলতেছে এটা ক্ষতিকারক এন্ড কন্ডেম হিম ফর হিজ ডেলিবারেট মানে কি? ইচ্ছাকৃত ভেগ এক্সপ্লেনেশন অফ হাউ দ্য সফটওয়্যার ওয়ার্ক, মানে এই সফটওয়্যারটা কিভাবে কাজ করে এই ব্যাপারে তিনি একটা অস্পষ্ট ধারণা আমাদেরকে দিয়েছেন। এই কারণে উনি কি করেছেন? আলটিমেটলি এই উইগিন্স কি করেছেন? আপনার কোপের ক্রিটিসিজম করেছেন, ঠিক আছে? সো তার মানে আলটিমেটলি উনি কেন ওনার ক্রিটিসিজম করেছেন? কারণ বলতে চাচ্ছেন, উইগিন্স বলতে চাচ্ছেন কোর যে সফটওয়্যারটা করেছে এটা কিভাবে যে কাজ করে এইটা সম্পর্কে উনি আমাদেরকে সঠিক কোনো ধারণা দেন নাই। তাহলে আলটিমেটলি জোরিয়ান উইগিন্স ক্রিটিসাইজ কোপ ফর নট, তাহলে কি হতে পারে? বি নাম্বার, নোয়িং হোয়েদার ইট ওয়াজ দ্য ওয়ার্ক অফ হিউম্যানস অর সফটওয়্যার, না এটার জন্য উত্তরটা হবে না। তারপরে আলটিমেটলি এরপর কি বলছে আপনার? সি নাম্বার, producing work entirely dependent on the imagination of its creator, না এটা উত্তরটা হবে না। নাম্বার ই, revealing the technical details of its program, হ্যাঁ উনি এই প্রোগ্রামের টেকনিক্যাল ব্যাপারটা আমাদের কাছে কি করার নাই? ক্লিয়ার করার নাই। কে? কোপ, ঠিক আছে? এবং এইটাই আলটিমেটলি কে কি করেছেন? ক্রিটিসিজম করেছেন। কে ক্রিটিসিজম করেছেন? উইগিন্স। কার? কোপের ক্রিটিসিজম করেছেন যে উনি এই টেকনিক্যাল ব্যাপারটা আমাদেরকে কি করার নাই? রিভিল করবেন, ভেগ একটা ধারণা আমাদেরকে দিয়েছেন, মানে উনি কাজ করাচ্ছেন আরেকভাবে কিন্তু আমাদেরকে অন্য একটা ধারণা দিয়ে রেখেছেন, ঠিক আছে? ক্লিয়ার একটু পর্যন্ত? ওকে, এবার আমরা তাহলে আলটিমেটলি 34 এর উত্তর হচ্ছে ই, ইংল্যান্ড। ওকে, এবার আমরা চলে যাই নেক্সট 35 এ। ডগলাস হফস্টাডলার ক্লেম দ্যাট ইএমআই ওয়াজ, তো এখানে ডগলাস আবার কি করছে? উনি ক্লেম করছে ইএমআই নিয়ে তার একটা ক্লেম আছে। কি ক্লেম আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করি। সো মিনওয়াইল, ইতোমধ্যে, সো উইগিন্স তো তাকে ধুয়ে ফেললো, এর মধ্যে ডগলাস হফস্টাডলার উনি কি বলতেছে? অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি সাইড ইএমআই ক্রিয়েটেড রেপ্লিকাস, উনি কি করছে? রেপ্লিকা তৈরি করতেছে। রেপ্লিকা মানে কি? জাস্ট নকল কপি। রেপ্লিকাস হুইচ স্টিল রিলাই কমপ্লিটলি অন দ্য অরিজিনাল আর্টিস্ট ক্রিয়েটিভ ইম্পালসেস। উনি বলতেছে এই যে গানগুলো ওনার সফটওয়্যার ইএমআই সফটওয়্যার তৈরি করতেছে, কার?
কোপিনের, ঠিক আছে, কোপের যেই আলটিমেটলি যেই সফটওয়্যারটা, ইএমআই সফটওয়্যারটা, এইটা যে গানগুলো তৈরি করতেছে, দিজ আর রেপ্লিকাস, এগুলো জাস্ট কিছু নকল কপির মতো। কেন? যেগুলো আলটিমেটলি তৈরি করতেছে কিসের উপর বেস করে? অরিজিনাল আর্টিস্টের ক্রিয়েটিভ ইম্পালসেস। যেমন ধরেন রবীন্দ্রনাথের গানগুলা কিছু নির্দিষ্ট ইম্পালস নিয়ে লেখা হয়েছে। কাজী নজরুল ইসলামের ইম্পালস গুলা কি ছিল? সংগ্রাম, ঠিক আছে। মূলত কিন্তু তার বেশিরভাগ আর্টিস্টিক ওয়ার্ক গুলো কিন্তু সংগ্রামী একটা জীবনকে কেন্দ্র করে কিন্তু তার কাজ। তিনি গল্প লিখেছেন সংগ্রামী জীবন নিয়ে, তিনি গান লিখেছেন সংগ্রামী গান নিয়ে, কবিতা লিখেছেন সংগ্রামী কবিতা, এগুলো তার ইম্পালস। রবীন্দ্রনাথ হচ্ছে কি মানে কি ধরনের? তিনি জীবন প্রেম, তো জীবনকে নিয়ে প্রেম প্রেম তার পৃথিবীর সমস্ত কিছুকেই কি করছে খুব সুন্দর করে প্রতিস্থাপন করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন প্রেমকে। এইভাবেই কিন্তু আমরা যে প্রকৃতির কবি, পল্লী কবি, তিনি পল্লীকে ইম্পালস হিসেবে নিয়েছেন, ঠিক আছে। সো তাহলে এই ইম্পালস গুলাকে উনি কি করেছেন? কম্পিউটারের মধ্যে দিয়ে দিয়েছেন, ঠিক আছে, এবং ওখান থেকে আলটিমেটলি কম্পোজ গুলা বের হচ্ছে। তাহলে ওগুলো রেপ্লিকা বের হচ্ছে, নকল কপি বের হচ্ছে। সো এটা কে বলেছে? আলটিমেটলি ডগলাস বলেছে। কার ব্যাপারে বলেছে? ইএমআই এর ব্যাপারে বলেছে। সো তাহলে আলটিমেটলি 35 এ কি বলতেছে? ডগলাস claimed that EMI was knowing whether it was the work of humans or software, এটা হবে না, producing work entirely dependent on the imagination of the creator. হ্যাঁ, it may be the answer. 35 এর আনসার এটা হতে পারে যে producing entirely dependent on the imagination of his creator. ক্রিয়েটর মানে কি? প্রত্যেকটা যে মোজার্টের মতো করে একটা গান করছে, মোজার্টের ইম্পালসটা কেমন সেটা যখন তিনি প্রোগ্রামে দিয়ে দিয়েছেন তখন সেটা মোজার্টের মতো করে কি করতেছে? গান কম্পোজ করতেছে। তিনি রবীন্দ্রনাথের মতো ইম্পালসটা যখন সেখানে প্রোগ্রামিং করে দিয়েছেন তখন সেটা রবীন্দ্রনাথের মতো করে কি করতেছে? গান করতেছে। তাহলে আলটিমেটলি সি মে বি দ্য অ্যান্সার। কিসের ক্ষেত্রে? আপনার 35 এর ক্ষেত্রে। ইফ পারসুয়েডিং দ্য পাবলিক টু অ্যাপ্রিশিয়েট, না এটা হবে না, ডিসকভারিং। তাহলে উত্তর কি হবে আপনার এখানে? সি হবে। কার জন্য সি হবে উত্তরটা? 35 এর জন্য, ঠিক আছে। ওকে, সো একটু 35 ক্লিয়ার হয়েছে ভাই আপনাদের কাছে? 35 টা ক্লিয়ার হয়েছে? Yes, sir. এবার Yes, আসেন sir. 36, audiences who had listened to EMI's music became angry. অডিয়েন্স মানে কি? যারা গানটা শুনেছে, ওরা ইএমআই গান শুনে খেপে গেছে, ঠিক আছে। যারা খেপে গেছে, সবাই খেপেনি, who had listened to EMI's, তারা খেপে গেছে। আফটার, আফটার মানে কি? কিছু একটা পরে। কিসের পরে তারা খেপে গেল এটা একটু আমরা জানি, মানে ওর অডিয়েন্সরা একটা পর্যায়ে খেপে গিয়েছে। কখন খেপে গিয়েছে সেটা আমরা জানবো। when audiences found out, যখন অডিয়েন্সরা বের করলো, ফাইন্ড আউট মানে কি? জানতে পারলো, দ্য ট্রুথ, সত্যটা জানতে পারলো, দে ওয়ার অফেন আউটরেজ উইথ কোপ, কোপ, তারা কোপের সাথে কি? আউটরেজ মানে কি? রাগান্বিত হওয়া, ঠিক আছে। অ্যান্ড ওয়ান মিউজিক লাভার ইভেন ট্রাইড টু পাঞ্চ হিম, এবং একজন সঙ্গীত প্রেমী তাকে ঘুষিও মেরে দিয়েছে, ঠিক আছে। Amid such controversy, Cup destroyed EMS vital database. সেই সফটওয়্যারের ভাইটাল ডাটাবেসটাই নষ্ট করে দিয়েছে আর সফটওয়্যারটা ডিস্ট্রয় করে দিয়েছে। তার মানে যখন এই সত্যটা জানতে পারলো, সত্যটা মানে কি? সে আলটিমেটলি রাইটার্সদের যে ইম্পালস গুলাকে ইউজ করেছে, কপি করেছে, রেপ্লিকা করেছে, এই সত্যগুলো মানে শুরুতে তো আসলে জানতোই না যে এটা একটা মানে কম্পোজিশনের মাধ্যমে সেই কাজগুলো করতেছে, ঠিক কম্পিউটারই এটা কাজটা করে দিচ্ছে। সো তাহলে আলটিমেটলি উত্তরটা কি হতে পারে? নাম্বার বি, নোয়িং B, ওয়েদার sir. ইট ওয়াজ দ্য ওয়ার্ক অফ হিউম্যানস এন্ড সফটওয়্যার। তাহলে উত্তর কি হবে? 36 এর উত্তর কি বি হবে? B number, knowing B, whether sir. it was the work of human software. It may be the answer. একটু আমি দেখি F number দেখি, persuading the public to appreciate computer art, persuading the public to appreciate, না persuade মানে ঘুষি গাইজ দেবে না, persuasion আগের প্রশ্ন আসছে না। Discovering that it was the product of a computer program. হ্যাঁ, ওরা পুরোটাই জানতে পারলো, ডিসকভার করতে Replica, পারলো, হ্যাঁ, sir. ঠিক আছে। দ্যাট ডিসকভার মানে কি? জি, sir. একটা সত্যকে পরে জানতে পারলো। আচ্ছা, এখন আমাকে বলেন বি নাম্বারটা কেন আনসার হবে না, জি নাম্বারটা কেন আনসার হবে? লজিকটা কে বলতে পারবে? এখানে বিতে যেটা বোঝাচ্ছে নোয়িং whether it is the computer work of humans or software, এটা হ্যাঁ। জানার কিছু নেই এখানে, এটা বলতে চাই ওরা গানটা শোনার আগে, দেখেন বি নাম্বারটা যদি উত্তর নেই তাহলে ইট মিনস দ্যাট ওরা গান শোনার আগেই জানতো এটা হিউম্যানের নাকি কম্পিউটারের। কথাটা খেয়াল করেন। এক্স্যাক্টলি, আরমান থ্যাংক ইউ, আরমান থ্যাংক ইউ, ইউ গট দ্য পয়েন্ট। ঠিক আছে, বি নাম্বারটাকে উত্তর নিলে প্রবলেম কি হবে? যে নোয়িং ওয়েদার ইট ওয়াজ, knowing it was whether it was the work of humans or software, আর discovering that it was the product of a computer program, ওরা যখন জানতে পারলো পরবর্তীতে যে এটা হিউম্যান না, এটা কম্পিউটার প্রোগ্রামের কাজ, তখন তারা আউটরাইট খেপে গেল। তাহলে উত্তর কি হবে ভাই? এখানে জি হবে। জি। তাহলে 36 এর উত্তর জি।
ওকে ফাইন, এখন দুটো উত্তর বাকি আছে, আমরা দেখি এই দুটোর মধ্যে কোনটা উত্তর হতে পারে। আচ্ছা, দ্য পার্টিসিপেন্টস অফ ডেভিড মোফার স্টাডি হ্যাড টু অ্যাসেস মিউজিক উইদাউট। তো তাহলে ডেভিড মোফার সম্পর্কে কোথায় বলা আছে আমরা একটু দেখি। উনি একটা স্টাডি করেছেন, হ্যাড টু অ্যাসেস মিউজিক উইদাউট, মিউজিকটাকে অ্যাসেস করতে হয়েছে ওনাকে, পার্টিসিপেন্টস মানে পার্টিসিপেন্টদেরকে মিউজিক অ্যাসেস করতে হয়েছে উনার স্টাডিতে কিছু একটা ছাড়া, কি ছাড়া সেটা আমরা দেখার চেষ্টা করবো। ওকে ফাইন, আগে আমি উনাকে খুঁজে বের করি, ঠিক আছে। সো মোফার্স নিয়ে কোথায় বলা হয়েছে, ওকে পরের প্যারাতেই আছে। বাট why did so many people love the music yet recoil when they discovered how it was composed? But why did so many people love the music? এতক্ষণ ধরে আমরা যা বললাম, বাবা একটু কাজ শেষ করিনি, আচ্ছা বসে থাকো, ঠিক আছে। ওকে, যাক যেটা বলছিলাম, সো তাহলে কি হচ্ছে আপনার, যে আমরা এতক্ষণ ধরে যেটা শিখলাম যে গান যদি কম্পিউটার করে শুনছি তো খেপে গেছি, পিটাইছি, ঘুষিও মারছে, ঠিক না? কিন্তু এখন দেখা যাচ্ছে আরেকটা স্টাডি হয়েছে ইন্টারেস্টিং, যে কিছু মানুষ গান পছন্দ করছে, ইভেন দে নো দ্যাট দিস ইজ ডান বাই কম্পিউটার্স। সো ওয়াই do so many people love the music yet তথাপিও recall when they discovered how it was composed? এটা কিভাবে কম্পোজ করা হয়েছে এটা জানার পরও তারা কেন এটাকে পছন্দ করছে? A study by computer scientist David Moffat to Glasgow Caledonian University provides a clue, যেটা ক্লু দিচ্ছেন কেন তারা এটা পছন্দ করছে। He asked both expert musician and non-expert to assess 6 composition. তিনি তাদেরকে 6টা কম্পোজিশন দিয়েছেন, এদের মধ্যে এই তার স্টাডির মধ্যে এক্সপার্টও আছে বা নন এক্সপার্টও আছে। দ্য পার্টিসিপেন্টস weren't told beforehand whether the tunes were composed by humans or computers. তবে উনি পার্টিসিপেন্টদেরকে আগে এই 6টার ব্যাপারে বলেন নাই যে কোনটা কম্পিউটারের কোনটা হিউম্যানের, বাট ওয়ার আস্কড টু গেস, তাদেরকে বলা হয়েছে আপনি একটু ধারণা করেন তো কোনটা কম্পিউটারের কোনটা মানুষের, ঠিক আছে। and then rate how much they like each one, এবং আপনার 6টার মধ্যে কিছু কম্পিউটার করেছে কিছু মানুষ করেছে, আপনার কাজ হচ্ছে দুটো, আপনি দেখবেন কোনটা আলটিমেটলি কম্পিউটার করেছে কোনটা মানুষ করেছে, এবং আপনি সবচেয়ে ভালো কোনটা লেগেছে সেটাকে থেকে আপনি সবচেয়ে খারাপের দিকে একটা মার্কিং করবেন। People who thought the composer was a computer tended to dislike the piece more than those who believed it was human, ঠিক আছে। So people who thought the composer was a computer tended, so যারা দেখেছিল যে হ্যাঁ এই কম্পোজটা খুব সম্ভবত কম্পিউটার করেছে তাহলে এটা খারাপ, আর এই কম্পোজটা মানুষ করেছে তাহলে এটা ভালো, to dislike the piece more than those who believe it was human. So দেখা যাচ্ছে মানুষ যেটাকে যে কম্পোজিশনটাকে একজন বিশ্বাস করেছে এটা মানুষ করেছে ওটাকে সে পছন্দ করেছে, আবার যেটাকে সে মনে করেছে যেটা কম্পিউটার করেছে তার নিজের ধারণা থেকে সেটাকে সে কি করেছে, ডিসলাইক করেছে। This was the true even among the expert, এটা এক্সপার্টের ক্ষেত্রে প্রযোজ্য, who might have been expected to be more objective in their analysis. অবজেক্টিভ মানে কি, আমরা বাহ্যিকভাবে যেই মূল্যায়নগুলো করি, ঠিক আছে, বাহ্যিকভাবে আমরা যে মূল্যায়নগুলো করি এই মূল্যায়নগুলো মাধ্যমে অনেক সময় এক্সপার্টরাও কিন্তু বায়াস হয়, ওই যে ডাবল স্ট্যান্ডার্ড যে কথাটা একটু আগে আসছে। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা কোন উত্তরটা নিতে পারি? হ্যাঁ, সো তাহলে আলটিমেটলি দ্য পার্টিসিপেন্টস ইন ডেভিড মোফাস স্টাডি হ্যাড টু অ্যাসেস মিউজিক উইদাউট নোয়িং whether it was work of humans or software. It may be the answer. তারা কিন্তু জানতো না যে এটা মানে মানুষ করেছে নাকি সফটওয়্যার করেছে, তারা গানগুলা মানে মার্কিং করার আগে। এটা হতে পারে নাম্বার এফ, persuading the public to appreciate computer art. কম্পিউটার আর্টের ব্যাপারে কি তাদেরকে পারসুয়েট করা হয়েছে? না। তাহলে উত্তর কি হবে ভাই? বি। ক্লিয়ার? B, sir. Yes, Okay. sir. sir. আচ্ছা, ওকে, তাহলে মোটামুটি আজকে আমাদের যতটুকু আমার পড়ানোর টার্গেট ছিল আলহামদুলিল্লাহ এটা শেষ হয়েছে। হ্যাঁ, এখানে আরো 3টা প্রশ্ন বাকি আছে, যেটা হচ্ছে ইয়েস নো নট গিভেন, এটা আমরা নেক্সট ক্লাসে শুরুতে পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই ক্যাটাগরিটা আমরা নেক্সট ক্লাস থেকে রিভিল করবো। সো আসলে একটু টায়ারিং ক্লাস হবে, রিডিং এর ক্লাস 2টা গেল, আরো ইনশাআল্লাহ 5-6টা করবো, সো একটু কষ্ট হবে বা কারণ এগুলো অনেক টাফ। হ্যাঁ, সো যা 4টা মডিউলের মধ্যে সবচেয়ে টাফেস্ট মডিউল আমার নিজের কাছেও মনে হয় যে আসলে রিডিংটা। কারণ কেন মনে হয়, বিকজ এখানে কনসেন্ট্রেশন ধরে রাখাটা খুবই টাফ। তারপর এখানে আলটিমেটলি অনেকের লেভেল একই রকম থাকে না, আমাকে ক্লাসের হয়তো একদম দুর্বল স্টুডেন্টের কথা চিন্তা করলেও সবসময় তাকে আমি আসলে হয়তো ফোকাস করতে পারি না, আমি হয়তো এমন কিছু স্কিপ করে যাই যেটা হয়তো সে বুঝতে পারে না, এটা হয়ে যেতেই পারে, ঠিক আছে। কারণ আপনার লেভেল যদি বেশি পুর হয়ে যায় তখন কিন্তু আমি এটা স্কিপ করে, আমি হয়তো না জেনেই হয়তো মানে স্কিপ করে ফেলতে পারি, যে কারণে কারো কাছে রিডিংটা অনেক কঠিন লেগে যেতে পারে। আবার আমি অনেক নিচের দিকে যাওয়ার কারণে অনেক
অ্যাডভান্স লার্নার যারা আছেন তারা বিরক্ত হতে পারে যে এই জিনিসটা এতবার বোঝানোর কি আছে, সেই জন্য রিডিং ক্লাসগুলো একটু টাফ হয়ে যায়, ঠিক আছে, তার উপর আবার এটা অনলাইন। সো যাও, আপনারা অনেক ধৈর্য ধরে ক্লাসগুলো করতেছেন, এই জন্য থ্যাংকস। সো আমরা চেষ্টা করবো আর কি যে এই জাস্ট আমি যেটা বললাম কি জানেন, একটা মানে একটা মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে যাবো। রিডিং এর পরীক্ষা যখন দিবেন বা যখনই আপনি মডেল টেস্ট দেন আর মক টেস্ট দেন অথবা আপনি আলটিমেটলি ফাইনাল টেস্ট দেন, আপনার রিডিংটা নিয়ে সবসময় কনফিউজ বা টারমোয়েল অবস্থার মধ্যে থাকবেন। কারণ এখানে না আপনি হয়তো আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড নলেজ। আচ্ছা, একটা কোয়েশ্চেন আপনাদেরকে করার ছিল, সেটা হচ্ছে কি, রিডিংটা কঠিন লাগার পিছনে আমি গত ক্লাসে একটা অন্যতম বড় কারণ বলেছিলাম যে ভোকাবুলারি আমাদের না জানা, গ্রামার না জানা। আরেকটা অন্যতম বড় কারণ হতে পারে সেটা হচ্ছে কি, আমাদের কোয়েশ্চেনটা আমি উত্তরটাই বলে দিই, সেটা হচ্ছে কি আমাদের কনসেপচুয়ালি আমরা অনেক উইক, আমাদের অনেকে কনসেপ্ট থাকে না। এই যে আজকে আমরা একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম, কম্পিউটার যে ছবি আঁকতে পারে, কম্পিউটার যে গান কম্পোজ করতে পারে, ঠিক আছে, এই কনসেপ্টটা হয়তো আজকের ক্লাসের আগে কেউ হয়তো শুনেনি নাই, তার জন্য আজকের প্যাসেজটা অনেক কঠিন লাগবে। আর যারা এটা নিয়ে আগে কোনো এক জায়গায় কিছু পড়েছেন, শুনেছেন, দেখেছেন, তাদের জন্য আজকের প্যাসেজটা কি হবে, অনেক তুলনামূলকভাবে সহজ হবে, ইজিয়ার হবে, ঠিক আছে। তো এই কারণে আমরা বলি যে প্লিজ রিড রিড অ্যান্ড রিড। আপনি যত বেশি পড়বেন আপনার ক্যালিভার বাড়তে থাকবে, ঠিক আছে। আপনারা কখনো কি খেয়াল করেছেন যে একই পড়া আপনাদের ক্লাসের কোন একজন স্টুডেন্টের হয়তো 1 ঘন্টা লাগে, কারো হয়তো আধা ঘন্টা লাগে, কেউ তো 10 মিনিটে পড়াটা শেষ করে ফেলতে পারতেছে। ইট হ্যাপেন্স, ঠিক আছে। 10 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত অনেকের লাগতেছে। সো 10 মিনিট যাদের লাগে তাদের অনেকেরই দেখা যায় যে ওই পড়াটার রিলেটেড যে কনসেপ্টটা আছে ওটা সে আগে হয়তো জেনে গেছে। সে ফর এক্সাম্পল আপনাকে আমি গরুর রচনা পড়াচ্ছি, খুব সিম্পল করে যদি বুঝাই, আপনি বাস্তবিক জীবনে গরু কখনোই দেখেন নাই, তাহলে গরুর রচনাটা পড়তে আপনার যে সময় লাগবে, আপনি একটা বাস্তবিক জীবনে গরুকে দেখে এসে যদি সেই রচনাটা পড়েন, ঠিক আছে, অথবা রচনা পড়ার সময় গরুকে দেখার সুযোগ হয় বিভিন্ন সময়, তাহলে কিন্তু ওই রচনাটা শেখাটা আপনার জন্য অনেক অনেক সহজ হবে, ঠিক কিনা। মানে এইটাই বলছিলাম যে আপনার মানে প্রি কনসেপ্ট গুলা কি আছে, আপনার আগের কনসেপ্ট গুলা থাকতে হবে। এই জন্য আমরা একটু বলি, মানে অনেক সময় একটা প্রশ্ন করে যে খুব আর্লি স্টেজে আইএলটিএসটা কঠিন কেন হয়, কারণ তাদের কনসেপচুয়ালি তারা অনেক সময় উইক থাকে, তাদের ফিজিক্যালি ফিটনেস অনেক বেশি থাকে, বাট তাদের কনসেপচুয়ালি তারা অনেক কি থাকে, উইক থাকে, যে কারণে তাদের কাছে আইএলটিএসটা কঠিন লাগতে পারে। আবার উল্টোটা হয় কাদের ক্ষেত্রে, যাদের এজেড পার্সন, তাদের ফিজিক্যাল ফিটনেস কম থাকে, এই যে আমি 1.5 ঘন্টা ক্লাস করালাম এর মধ্যে কেউ কেউ শুয়েও গেছেন, ঠিক আছে। সো আলটিমেটলি কিন্তু তাদের কনসেপচুয়ালি তারা অনেক এগিয়ে আছেন। সো দুইটার একটা কম্বিনেশন করতে হবে। যেন আমি সবসময় একটা কথা বলি, যখনই আইএলটিএস এর ডেট ফিক্স করবেন তার অন্তত কয়েক মাস আগে থেকে হাঁটা চলা দৌড় টোড় ভালো মতো দিবেন, যাতে শারীরিক ফিটনেসটা চলে আসে। কারণ 3 ঘন্টার একটা পরীক্ষা আপনি সামনে দিতে যাচ্ছেন, সো আপনি যদি ফিট না থাকেন আপনি শেষের দিকে এসে এত মানে এক্সস্ট হয়ে যাবেন যে আলটিমেটলি একটা পরীক্ষা দেওয়াটা কঠিন হয়ে যাবে। সো যাক, অনেকক্ষণ সময় চলে গেল আজকে, তাহলে আজকে আমাদের ক্লাসটা এতটুকুই থাক। আপনাদের সাথে ইনশাআল্লাহ আমার নেক্সট ক্লাস আমরা এমসিকিউ তে আমরা ইয়েস নট নট গিভেন, ইয়েস নট নট গিভেন এই কোশ্চেন বা ট্রু ফলস নট গিভেন এই দুইটা কোশ্চেন প্যাটার্ন নিয়ে আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো। আর আমরা একাডেমিক রিডিং করছি, আগামী সপ্তাহে আমরা একাডেমিক রিডিং এর পরে মাঝখানে আবার কিন্তু জিটি রিডিংটাও করবো, দুটোই কিন্তু আমরা একসাথে চালাবো। আসলে খুব একটা পার্থক্য নাই, জাস্ট কিছু ফরম্যাটের পার্থক্য আছে, ওটা আমরা দেখতে পাবো আর কি। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করেছেন, অমিতাভ, হ্যাঁ কিছু বলবেন ভাই? স্যার রিডিং অ্যাবিলিটি কেমনে বাড়াবো, যে প্র্যাকটিসটা? রিডিং অ্যাবিলিটি ভাই আমি তো খুবই কম। হ্যাঁ আমি এই জন্য বললাম যে আপনি প্রথমে আলটিমেটলি সহজ সহজ রিডিং গুলো পড়তে থাকবেন, সহজ, মানে আপনি যেই লেভেলের রিডিংটা পড়ে দেখতেছেন যে কনসেপ্টটা বুঝতে পারছেন, হয়তো নতুন কিছু ওয়ার্ড আসতেছে, আপনি সেই লেভেল থেকে পড়েন। আপনার সবচেয়ে আমরা সাজেস্ট করি যে নিউজ পেপার পড়া, হ্যাঁ নিউজ পেপার গুলো পড়তে হবে আপনাকে, ঠিক আছে। সো আপনি নিউজ পেপার পড়ার জন্য আসলে আমরা, হ্যাঁ নিউজ পেপার তো কঠিন লাগে আমার কাছে, তো আমি এই জন্য খুব সহজে একটা টেকনিক বলি যে হাউ টু রিড নিউজ পেপার বলে বই আছে বাজারে কয়েক রকমের। আপনার প্রফেসর প্রকাশন একটা বই আছে হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার, আপনি ওই বইটা কিনেন, ওই বইটা পুরোটা পড়েন, আপনার ভোকাবুলারি রিচ হবে, নিউজ পেপার পড়াটা আপনি শিখে যাবেন, তারপর নিউজ পেপার পড়া শুরু করেন, ম্যাগাজিন পড়েন, ঠিক আছে, ইংলিশ ম্যাগাজিন গুলো পড়েন, রিডার্স ডাইজেস্ট বা এই ধরনের ইয়াগুলোতে একটু পড়ে যান যদি আপনি অ্যাডভান্স লেভেলে না থাকেন। এগুলো যখন আপনার কাছে খুব ইজি হয়ে যাবে, তারপর আস্তে আস্তে আপনি বিদেশি পত্রিকাগুলো পড়া শুরু করেন, অনলাইনে এখন প্রচুর পাওয়া যায়, ঠিক আছে, ইংল্যান্ডের বা ইউএস এর বেশ কিছু নামি দামি নিউজ পেপারের কিন্তু সাইট আছে, নিউ ইয়র্ক টাইমস, ঠিক আছে, তারপরে আপনার টাইমস, এরকম বিভিন্ন ধরনের ম্যাগাজিন আছে বা নিউজ পেপার আছে, এইগুলোতে আপনি পড়া শুরু করেন। বিবিসি এবং সিএনএন এর ওয়েবসাইটে যান, বিবিসি এবং সিএনএন এর ওয়েবসাইটে প্রচুর আর্টিকেল আছে, হ্যাঁ ওগুলো কিন্তু খুব কাজে লাগে।
বিশেষ করে বিবিসিটা আমি কেন দেখতে বলবো, কারণ আপনার আইএলটিএস দেবেন যেহেতু, সো বিবিসির ইংলিশটা আপনাদের জন্য খুব বেশি কাজে লাগবে। সো ওই জায়গাগুলোতে আপনার কাজে লাগায়, ওগুলোকে ভালো মতো পড়ার চেষ্টা করেন গ্রাজুয়ালি, এবং আপনাকে পড়তে হবে। আপনি পড়তেছেন, বুঝতেছেন না, ঠিক আছে, আপনি উঠে যাবেন না, আপনি নিজেকে ধরে রাখবেন। অ্যাটলিস্ট আপনি আধা ঘন্টা অবশ্যই পড়বো, এখানে নতুন ওয়ার্ড গুলা কি আমি বের করার চেষ্টা করবো। সো আপনি শুরু করলেন একদম এলিমেন্টারি লেভেল থেকে, আস্তে আস্তে আপনি এই লেভেলের দিকে যাবেন। আপনি টার্গেট রাখেন আমি এটা 6 মাসের মধ্যে করবো বা 1 বছরের মধ্যে করবো, ঠিক আছে, দেন দেখবেন যে আপনি একটা পর্যায়ে যেতে পারবেন। আমি একটা কথা আপনাদেরকে আগে বলেছিলাম, আজকে আবার স্যার বলছি। আমার একটা কোয়েশ্চেন। হ্যাঁ তাহা বলেন। শিওর। স্যার আমরা মানে বুকটা কি এক্স্যাক্টলি আপনি যে ওয়েতে স্টার্ট করছেন ওইভাবেই প্র্যাকটিস করা স্টার্ট করবো, মানে ফার্স্টে ম্যাচিং হেডিং, এরপর যেভাবে যে টপিক গুলো সিনক্রোনাইজলি পড়াচ্ছেন একই ওয়েতে স্টার্ট করবো, নাকি একটা কোয়েশ্চেন আগে পড়লাম, মনে করেন আমি কমপ্লিশনটা আগে পড়ছি, ম্যাচিং হেডিং পরে, একটু প্রবলেম হবে স্যার? মানে আপনি কি সবসময় তাহলে ম্যাচিং হেডিং এর প্রশ্নগুলো খুঁজে খুঁজে অ্যান্সার করবেন, নাকি আপনি ইয়া করতে যাবেন, এটা জানতে চাচ্ছেন আপনি আমার কাছ থেকে? হ্যাঁ স্যার, স্টার্ট কেমনে করবো? হ্যাঁ স্যার, একই আপনি ওয়েতে যেভাবে স্টার্ট করছেন সেম ওয়েতেই প্র্যাকটিস হ্যাঁ করা এই সেম ওয়েতে যাবেন, তবে আপনি আপনার প্র্যাকটিসটা মূলত শুরু করবেন কখন? আমি যখন রিডিং এর সবগুলো ক্লাস নিয়ে ফেলবো। কারণ রিডিং এর সবগুলো ক্লাস নিয়ে ফেলার পর্যন্ত কেন অপেক্ষা করতে বলছি, কারণ এর মধ্যে আমি সবগুলো কোয়েশ্চেন প্যাটার্ন আপনাকে পড়াই ফেলবো। সবগুলো কোয়েশ্চেন প্যাটার্ন যখন আমি পড়াই ফেলবো, এরপর আপনার কাজ হবে, আপনি কেমব্রিজ বইগুলো থেকে প্রথমে একটা টেস্ট নেবেন। ওই টেস্টের প্যাসেজ 1 পড়লেন, ওখানে 2-3 ধরনের প্রশ্ন অ্যান্সার করলেন, ঠিক আছে, তারপর আপনার প্যাসেজ 2 তে গেলেন, এরপর 2-3 ধরনের প্রশ্ন অ্যাটেন্ড করলেন। এবং ওই সময় আপনি টাইম লিমিট দেখবেন না, একদম দেখবেন না, ফ্রাস্ট্রেট হবেন না। পরীক্ষাতে কেমনি আমি এটা 20 মিনিটের মধ্যে অ্যান্সার করবো এটা চিন্তা করার দরকার নাই। আপনি একটা প্যাসেজ 2 ঘন্টা ধরে সলভ করেন। আমরা এখানে কি করলাম, একটা প্যাসেজকে 1.5 ঘন্টা ধরে সলভ করলাম, ঠিক কিনা? মহাভারত অশুদ্ধ হয়ে গেছে না, এখন আমরা শিখতেছি, ঠিক আছে। একটা পর্যায়ে এটাকেই আমি পরীক্ষা হলে 20 মিনিট ইনশাল্লাহ করতে পারবো। সো প্রথমে আপনাকে তাহলে শিখতে হবে কোন জায়গা থেকে, আমি একটু বলি। প্রথমে আপনাকে জানতে হবে, নাম্বার 1 হচ্ছে কি কোয়েশ্চেন প্যাটার্ন, আপনাকে কোয়েশ্চেন প্যাটার্ন গুলো শিখতে হবে, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে কি আপনাকে তারপর কোয়েশ্চেন প্যাটার্ন গুলোর যে স্ট্র্যাটেজি গুলো আছে সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে। আপনি কোয়েশ্চেন প্যাটার্নের স্ট্র্যাটেজি গুলোকে অ্যাপ্লাই করার জন্য একটা একটা করে কি করবেন, কম্প্রিহেনশন আপনি নিবেন। ওখানে দেখলেন যে আপনার কয় ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন আছে, সো ওকে ফাইন, ওই কোয়েশ্চেন প্যাটার্ন গুলোর যে শীট গুলো আমি দিচ্ছি, স্ট্র্যাটেজি গুলোকে প্রথম দিকে সবসময় পড়বেন, বারবার পড়বেন, তাহলে মাথার মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে। তারপরে 3 নাম্বার হচ্ছে কি, এরপরে আপনি এই যে এটা যখন আপনার কোশ্চেন প্যাটার্ন গুলো স্ট্র্যাটেজি গুলো আপনার মাথার মধ্যে ঢুকে গেছে, এইবার আপনি টার্গেট করবেন একটা প্যাসেজ নেই আমি, ওই প্যাসেজটাকে আমি অ্যাটলিস্ট 1 ঘন্টার মধ্যে আমি শেষ করতে পারছি কিনা আমি দেখবো। অ্যাটলিস্ট বেশি লাগলে লাগুক, সমস্যা নাই। আস্তে 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 এভাবে আপনি যাবেন, ঠিক আছে। 3টা কোশ্চেনকে আপনি একসাথে, 3টা প্যাটার্নকে একসাথে, বেশিরভাগ ক্ষেত্রে 3 ধরনের কোশ্চেন থাকে, হ্যাঁ, কখনো কখনো 2 ধরন, কখনো 4 ধরনেরও আসে, ঠিক আছে, খুব রেয়ার ক্ষেত্রে, তবে 2 থেকে 3 বেশি থাকে প্যাটার্ন। সো এভাবে যান, আস্তে আস্তে আপনার টার্গেট হবে কি এই 1 ঘন্টাকে আপনি আধা ঘন্টায় নিয়ে আসবেন, মানে প্রত্যেকটা প্যাসেজকে, ঠিক আছে। তারপরে আপনি 5 নাম্বারে আসবেন, 20 মিনিটের মধ্যে নিয়ে আসবেন। আপনাকে একটা পর্যায়ে প্যাসেজ 1 কে অবশ্যই 18 মিনিটের মধ্যে নিয়ে আসতে হবে, ঠিক আছে, এটা পরীক্ষার আগে। প্যাসেজ 2 কে আপনি 20 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবেন, প্যাসেজ 3 কে আপনি 22 মিনিটস দিবেন, ঠিক আছে। প্যাসেজ 3 একটু ঝামেলা, ওইটাকে একটু সময় বেশি দেওয়ার চেষ্টা করবো আমরা, হ্যাঁ। ওকে, এটা হচ্ছে আমার সাজেশন। অনেকে বলে যে না, প্যাসেজ 1 কে আমি 20 মিনিট দিব, কারণ প্যাসেজ 1 সহজ হয়, এটা সবগুলো 13টার মধ্যে আমি 13টাই কারেক্ট করবো। ওকে ফাইন, করেন স্ট্র্যাটেজিটা। অনেকে বলে যে আপনি প্যাসেজ প্রথম 2টাকে, যারা টার্গেট করে 7, ব্যান্ড স্কোর কি টার্গেট করে 7, তাদেরকে অনেকে সাজেশন করে যে আপনি প্রথম 2টা প্যাসেজকে বেশি সময় দিবেন, 50 মিনিট ধরে অ্যান্সার করবেন, যাতে এখানে 26টার মধ্যে আপনার 26টাই কারেক্ট হয়, ঠিক আছে। এরপরে প্যাসেজ 3তে গিয়ে আপনি মোটামুটি করে যদি আরো কি করতে পারেন, 10টার 5টা 7টা করতে পারেন, তাহলে আপনার ব্যান্ড স্কোর একটা লেভেলে চলে যাবে। এটা ভুলেও করবেন না, অ্যাটলিস্ট 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে রাখিয়েন। কারণ আপনার এমনও আছে এখানে, এখানে 3 নাম্বার প্যাসেজ কঠিন প্যাসেজ বলি, এখানে 14টা কোশ্চিন আছে বলি আমরা, এর মধ্যে হয়তো 5টা কোশ্চিন কঠিন, কিন্তু ঠিকই আপনার 9টা কোশ্চিন অনেক ইজি। আপনি যদি একটু সময় দেন, এই 9টা কোশ্চিন কিন্তু আপনি ইজিলি কারেক্ট করতে পারবেন। সো কখনো এই ধরনের স্ট্র্যাটেজিতে যাবেন না। তাহলে আমি মোটামুটি আপনাকে বুঝতে পারলাম আপনি এখন কোন কোন ধারায় যাবেন আগামী 6 মাস, 5 মাস, 4 মাস, 1 বছর, তাহা বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা সাজেশন, এটা আপনি আপনার মতো করে স্টাইল নেবেন। আসলে কখনোই একজনের স্ট্র্যাটেজি দেখে কেউ 100% উপকার পায় না। ওটা দেখে আপনি হয়তো শুরু করলেন,
করতে করতে না একসময় আপনার নিজের মধ্যে কিছু স্কিল ডেভেলপ করবে, কিছু স্ট্র্যাটেজি ডেভেলপ করবে। আপনি কিছু ভালো ভিডিও দেখবেন ইউটিউবে, আমি অলওয়েজ এনকারেজ করি। আপনি ভালো কিছু বই পড়বেন, ওখান থেকে আপনি আরো অনেক কিছু জানতে পারবেন। সেখান থেকে আপনি কিছু কিছু অ্যাডপ্ট করে নিজের মতো করে তাহার কিছু স্টাডি হবে, অমিতাভের কিছু নিজস্ব স্ট্র্যাটেজি হবে, যেগুলো দিয়ে অমিতাভ একটা ভালো ব্যান্ড স্কোর ইনশাল্লাহ নিয়ে আসতে পারবে। ঠিক আছে, 100% অমুকের স্ট্র্যাটেজি ফলো করে আমি 9, 8, 8 পাইছি, 7 পাইছি, এরকম কখনোই দরকার নাই, হবেও না, হওয়া সম্ভব না। কারণ আপনার ইংলিশের স্কিল লেভেল আমার ইংলিশের স্কিল লেভেল কখনোই এক না। সো আমার জন্য যে স্ট্র্যাটেজি 100% স্যুট করছে সেটা আপনার জন্য নাও করতে পারে। ঠিক আছে, কিছু করবে কিছু করবে না, এটাই। ঠিক আছে ভাই, ওকে ভাই, জি তাহলে স্যার। আচ্ছা, আর কার কোনো কোয়েশ্চেন আছে? ওকে, তাহলে আজকে এতটুকু থাক। থ্যাংক ইউ অল। আমাদের সাথে আপনাদের সাথে ইনশাআল্লাহ আবার মঙ্গলবার দিন বসা হবে 8:30টার সময়। দোয়া করবেন যাতে সবাই সুস্থ থাকি, সবাই খুব সাবধানে থাকবেন, মাস্ক ছাড়া বের হবেন না। এটা খুবই ডেঞ্জারাস একটা সময়। আমি আজকে টিকার জন্য কি নিয়ে নিছি, রেজিস্ট্রেশন করে ফেলছি। আপনাদের স্টুডেন্ট সাইডে মনে হয় আপনারা টিকার জন্য রেজিস্ট্রেশন নিতে পারবেন, আপনি যে প্রতিষ্ঠানে, আমরা মানে সবাই আপনার স্টুডেন্ট। ঠিক আছে, সো চেষ্টা করেন আপনারা টিকার জন্য রেজিস্ট্রেশন করে টিকাটা নিয়ে ফেলার জন্য। হাইলি এনকারেজ। ভালো হবে না খারাপ হবে এটা আল্লাহর ইচ্ছা, সো করে ফেলেন। কারণ আমাদের সামনে সবাইকে মুভ করতে হবে। আমরা হয়তো এটাই লাস্ট লকডাউন, খুব বড় লকডাউন। গভর্নমেন্ট হয়তো টিকাতে চলে যাচ্ছে আমরা, এরপর আমরা লকডাউন হয়তো আর দিবে না। সো আমাকে আমার নিজের শরীরকে নিজেকে প্রোটেক্ট করতে হবে বাই গেটিং প্রিকশনস। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।